না, ঠিক আছে, ভুলে গেছিলাম। যাই হোক, রেকর্ড অন করে দিই। গতকালই তোমাদের আমি বলেছিলাম যে আমরা যে এই যে এখানে গ্রামসি পড়ছি, গ্রামসির আলোচনা করতে গেলে তোমরা বিশেষ নতুন কিছু পাবে না, দু একটা আইডিয়া বাদ দিয়ে এই হেজিমনি শব্দগুলো, অর্গানিক ইন্টেলেকচুয়াল, ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল, এই শব্দগুলোকে বাদ দিলে বিশেষ নতুন কিছু পাবে না। আমরা এম এন রয় যা পড়ে নিয়েছি সেখানে দেখবে অনেক কিছু সিমিলারিটিস রয়েছে, বিশেষ করে ফিলসফিক্যাল ইনসাইটস গুলো তাদের কিন্তু সিমিলার, দুজনের মধ্যে কিন্তু সিমিলারিটিস আছে, এবং তারা যেভাবে ক্রিটিসাইজ করেছে সেগুলোও কিন্তু সিমিলার আছে। আমি এই কারণে বলেছিলাম যে একটা ক্লাস ভালো করে করলে পরের ক্লাসগুলো ইজি হয়ে যায়। যাই হোক, তারপরে অসুবিধা বিশেষ কিছু নেই। আজকে তোমরা তো যাই হোক, এম এন রয়ের ক্লাস না করলেও তোমরা, আমি এই ক্লাসটি ইন্ডিপেন্ডেন্টলি পড়িয়েছি, এবং ইন্ডিপেন্ডেন্টলি পড়ানোর ফলে তোমাদের আশা করি, ইন্ডিপেন্ডেন্টলি পড়ানোর ফলে আশা করি তোমাদের অসুবিধাটা আর নেই। এবং যদিও বা থেকে থাকে, বসে যাও ওখানে। যদিও বা থেকে থাকে তাহলে দেখবে যে আজকের ক্লাসে মানে কিছু হয়তো যদি তোমরা বুঝতে পারোনি, তাহলে আজকের ক্লাসে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে লিখে দিয়েছি, এগুলো তোমরা গুগল থেকে ট্রান্সলেটও করে নিতে পারবে। ঠিক এইখানে কর্নারে গেলে, এখানে কর্নারে গেলে এখানে ট্রান্সলেট বলে একটা অপশন আছে, ট্রান্সলেটও করে নিতে পারবে, ইজিলি ট্রান্সলেট হয়ে যাবে, ঠিক আছে। তো ইংলিশ বাংলা করে পড়ে নিতে পারো, অসুবিধা খুব একটা হবে না। কিন্তু রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার যদি ক্লাস না করো তাহলে বুঝতে পারবে না, মাঝখান থেকে আবার একটুখানি মনে হবে বুঝতে পারছি না। আর বোঝার জন্য সময় দিতে হবে, 15 দিনে 1 মাসে যদি বোঝার চেষ্টা করো তাহলে হবে না, এটা কিন্তু একটু সময় লাগবে একটুখানি। নিজেকে 3 মাস 4 মাস দাও, তারপরে দেখবে সব একই কমন জিনিসটা তুমি ধরতে পারবে, তারপরে আর অসুবিধা হবে না, কিন্তু ভয় পেলে হবে না। যাই হোক, অর্গানিক ইন্টেলেকচুয়াল বলতে কি বুঝিয়েছেন, এটা গ্রামসির ধারণা। অর্গানিক ইন্টেলেকচুয়াল এবং ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল দুই ধরনের তিনি কনসেপ্ট দিয়েছেন ইন্টেলেকচুয়ালসদের। ইন্টেলেকচুয়াল কাদের বোঝায়? ইন্টেলেকচুয়ালস বোঝায় যারা চিন্তা ভাবনা করতে পারে, যাদের বৌদ্ধিক একটা চিন্তা করার একটা ক্ষমতা আছে, বৌদ্ধিক চিন্তা করার ক্ষমতা আছে, ঠিক আছে, বৌদ্ধিক বিষয়গুলো নিয়ে চর্চা করার ক্ষমতা আছে, পরিসর আছে, স্কোপ আছে, সেগুলো তাদেরকে বোঝানো হচ্ছে। কি বলেছেন এখানে অর্গানিক ইন্টেলেকচুয়ালস নিয়ে তিনি? অর্গানিক ইন্টেলেকচুয়ালস নিয়ে তিনি আগে তো রেশি টাইমে জয়েন করবে, ক্লাস কিন্তু শুরু হয়ে হ্যাঁ গেছে। স্যার, আমার একটু লেট হলো আজকে। হ্যাঁ, অ্যালার্ম দিয়ে রাখবে, অ্যালার্ম দিয়ে রাখবে, যেখানে থাকো অ্যালার্ম বাজবে, টাইমে জয়েন করে যাবে, ঠিক আছে। মাসে হুম। মাসে মাঝে কিন্তু নাহলে আমি তো মুখস্থ করে বলি না, আম, মাথায় যা আসে তা বলে দিই, একবার বেরিয়ে গেলে ওটা আর থাকবে না, আসবে না। সবাইকেই বলছি টাইমে জয়েন করবে, 5 মিনিট আগে জয়েন করলে এমন তোমার নেট খরচ, তোমাদের কিন্তু খরচ হবে না, ঠিক আছে, কিছু হবে না। কি বলেছে অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলতে? দেখো, অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলছে অ্যান্টোনিও গ্রামসি ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ অর্গানিক ইন্টেলেকচুয়ালস, এই টার্মটি তিনি দিয়েছিলেন। রেফারিং টু ইন্ডিভিজুয়ালস, কাকে তিনি রেফার করেছিলেন, কাকে বোঝাতে চেয়েছিলেন? বোঝাতে চেয়েছিলেন ইন্ডিভিজুয়ালস। কাদের ইন্ডিভিজুয়ালস? কোথা থেকে ইন্ডিভিজুয়ালস? ইন্ডিভিজুয়ালস ফ্রম ওয়ার্কিং ক্লাস। ওয়ার্কিং ক্লাস মানে লেবার শ্রেণী যারা আছে, শ্রমজীবী শ্রেণী যারা আছে, তাদের মধ্যে থেকে তিনি কি করেছেন, যারা ব্যক্তি আছেন তাদেরকে বুঝিয়েছেন তিনি এই অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের ধারণায়। ব্যাকগ্রাউন্ড হু পজেস ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস, এই কারা? ওয়ার্কিং ক্লাসের মধ্যে ইন্ডিভিজুয়ালস তারা কারা? যারা, যাদের হচ্ছে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। কিসের ব্যাকগ্রাউন্ড আছে? ক্যাপাবিলিটিস। কিসের ক্যাপাবিলিটিস? ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস যাদের আছে, যারা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, তার মানে ওয়ার্কিং ক্লাসের মধ্যে যারা বৌদ্ধিক ক্ষমতা যাদের আছে বা সক্ষমতা যাদের আছে, তিনি তাদেরকেই এখানে বুঝিয়েছিলেন কি অর্গানিক ইন্টেলেকচুয়াল। বোঝা গেছে যে ওয়ার্কিং ক্লাস শব্দটা ভালো করে ধ্যান দাও, ওয়ার্কিং ক্লাসের মধ্যে যারা বৌদ্ধিক চিন্তা করার যাদের ক্ষমতা আছে, তাদেরকে তিনি এখানে বুঝিয়েছেন কি, তাদেরকে তিনি এখানে বুঝিয়েছেন অর্গানিক ইন্টেলেকচুয়াল হিসেবে। এন্ড কি বলেছে? এবং অ্যাডভোকেট ফর দ্য ইন্টারেস্ট অফ দেয়ার ক্লাস, এবং কি বলেছে, তাদের নিজেদের ক্লাসের জন্য তারা চিন্তা করতে তারা নিজের ক্লাসের একটা বক্তা হতে পারে, মানে কি বলবো, যে অ্যাডভোকেট মানে হচ্ছে বক্তা বা প্রবক্তা হতে পারে, তাই না? ওদের হয়ে কথা বলতে পারে, ওয়ার্কিং ক্লাসের হয়ে কথা বলতে পারে, তাদের অধিকারগুলো নিয়ে কথা বলতে পারে, তাদের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে, তাই তো? তাহলে ওয়ার্কিং ক্লাসের মধ্যে যে সমস্ত মানুষগুলো সেই ওয়ার্কিং ক্লাসে হয়ে কথা বলে, এবং কথা কি নিয়ে বলে, মানে কথা বলতে পারে কেন? তার কারণ তার চিন্তা করার ক্ষমতা আছে বলে সে পারে। তাহলে এই ধরনের মানুষ ওয়ার্কিং ক্লাসের মধ্যে যারা আছেন তাদেরকে এখানে অর্গানিক ইন্টেলেকচুয়াল তিনি বুঝিয়েছেন।
কি বলেছে? আনলাইক ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল বলতে কি বুঝিয়েছে এটাও এখানে বলে দিয়েছে। দেখো, আনলাইক ইন্টেলেকচুয়ালসরা, ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসরা কি করে, যে তিনি বলেছেন যে ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসদের মতো এখানে অর্গানিক ইন্টেলেকচুয়ালসরা নয়। অর্গানিক ইন্টেলেকচুয়ালসরা ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসদের থেকে ভিন্ন, ব্যতিক্রম। কিরকম? তারা, ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসদের কি আছে? ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসদের হচ্ছে ডমিনেন্ট আইডিওলজিস আছে, একটা আধিপত্যকারী, একটা বলতে পারো একটা একটা মতাদর্শ আছে, মতাদর্শ, আইডিওলজি। ট্র্যাডিশনাল যারা ইন্টেলেকচুয়ালস তাদের একটা আধিপত্যকারী একটা মতাদর্শ আছে, ঠিক আছে? কিন্তু এখানে অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের এই মতাদর্শগুলো নেই। তিনি এদেরকে এই কারণে অর্গানিক বলেছেন, ঠিক আছে? অর্গানিক অর্গানিক ইন্টেলেকচুয়ালস এমার্জ ফ্রম উইথিন সোশ্যাল গ্রুপস। অর্গানিক ইন্টেলেকচুয়াল কোথা থেকে তৈরি হয়? সামাজিক গোষ্ঠীগুলো থেকে তৈরি হয়। অ্যান্ড এঙ্গেজ ইন কালচারাল অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাগল। কোথায় কোথায় তারা জড়িত হয়ে পড়ে? তারা জড়িত হয়ে পড়ে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগ্রামে। টু চ্যালেঞ্জ হেজিমনিক পাওয়ার স্ট্রাকচার, টু চ্যালেঞ্জ হেজিমনিক পাওয়ার স্ট্রাকচার। হেজিমনিক মানে আধিপত্যকারী একটা যে ক্ষমতার কাঠামো আছে, সেই ক্ষমতার কাঠামোকে তারা চ্যালেঞ্জ জানাতে কিন্তু মাঠে নেমে পড়ে, অর্থাৎ মোকাবিলা করার জন্য নেমে আসে। They play a crucial role in fostering class consciousness and promoting social change through grassroots organizing and education. কি বলেছে? তারা কি ধরনের রোল প্লে করে? তারা রোল প্লে করে বলছে ফস্টারিং ক্লাস কনসিয়াসনেস, মানে শ্রেণী সচেতনতা বৃদ্ধি করে, তার বাড়ায়, শ্রেণী সচেতনতা বৃদ্ধি করে, এবং তারা এটাকে প্রমোট করে, মানে ছড়িয়ে দেয়, আলোচনা করে, ব্যাপ্তি করে এটা, ঠিক আছে? সোশ্যাল চেঞ্জ থ্রু গ্রাসরুট অর্গানাইজেশনস এন্ড এডুকেশনস। যে এখানে কি আছে, একেবারে নিচুর লেভেলে তাদের এখানে সংগঠন আছে এবং তাদের সেই ধরনের কিন্তু শিক্ষা আছে। তাহলে এখানে অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলতে তিনি কি বুঝিয়েছেন? অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলতে তিনি বুঝিয়েছেন যে এই ইন্টেলেকচুয়ালসরা হচ্ছে ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসদের বিপরীতে। তাহলে ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসদের কি আছে? ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসদের ডমিনেন্ট আইডিওলজিস আছে, যে আইডিওলজি দিয়ে তারা কি করে, ডমিনেশনসটা চালায়, হেজিমনি এস্টাবলিশ করে সোসাইটিতে। কিন্তু অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের কি আছে? অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলতে তাদেরকেই তিনি বুঝিয়েছেন যাদের কি আছে, বৌদ্ধিক চিন্তা করার ক্ষমতা আছে, এবং তারা ওই রুলিং ক্লাস থেকে তৈরি হয় না, তারা লেবার ক্লাস থেকে তৈরি হয়। তাহলে লেবার ক্লাস থেকে যারা তৈরি হচ্ছে তারা কারা? যারা হচ্ছে এখানে অর্গানিক ইন্টেলেকচুয়ালস। যারা এখানে, যারা রুলিং, সরি, যারা যারা ওয়ার্কিং ক্লাস থেকে তৈরি হচ্ছে তারা হচ্ছে কি, যারা ওয়ার্কিং ক্লাস থেকে তৈরি হচ্ছে তারা হচ্ছে অর্গানিক ইন্টেলেকচুয়ালস। যারা এখানে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে রুলিং ক্লাসের মধ্যে থেকে উঠে আসছে বা তাদের হয়তো হয়ে কাজ কথা বলছে, তাদেরকে তিনি এখানে ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস বলছেন। এই অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের কি থাকে না, তারা বলেছে যে তাদের একটা চিন্তা করার ক্ষমতা থাকে, তারা সামাজিক যে ক্ষমতার যে কাঠামো বিদ্যমান সমাজের ক্ষমতার যে কাঠামো, সেই ক্ষমতার কাঠামোটিকে তারা চ্যালেঞ্জ করতে পারে। কিরকম ভাবে করে না, তারা এই সমাজের মধ্যে কতগুলো যে ছোট ছোট অর্গানাইজেশন আছে, তাদের যে ধরনের শিক্ষা আছে, সেই শিক্ষাগুলোকে, সেই ধরনের ভাবনাগুলোকে তারা সামনে নিয়ে এসে এই আইডিওলজিস গুলো চ্যালেঞ্জ করতে পারে, অর্থাৎ হেজিমনিক যে আইডিওলজিস ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালসদের, সেটাকে চ্যালেঞ্জ করতে পারে। বোঝা গেছে? তাহলে এইরকম ভাবে তিনি পার্থক্য করেছেন। আরো পার্থক্যটা সুন্দরভাবে পরে নিচের দিকে পাবে। এতটা বোঝা গেছে? কোনো ডাউটস আছে? অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলতে তিনি কাদের বুঝিয়েছেন? কারো কারো কনফিউশন আছে? থাকলে বলো, কার কনফিউশন আছে? অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলতে তিনি কাদের কথা বলেছেন? ওকে, নেই। তাহলে অর্গানিক ইন্টেলেকচুয়ালস কোথা থেকে তৈরি হয়? ওয়ার্কিং ক্লাস থেকে তৈরি হয়, ঠিক আছে? এরা হচ্ছে বিদ্যমান যে ক্ষমতার কাঠামো, সেই কাঠামোটিকে চ্যালেঞ্জ জানাতে পারে। কেন? কারণ এদের ভাবনা করার ক্ষমতা আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে তৈরি হবে অর্গানিক ইন্টেলেকচুয়ালস, এই কথাটা তিনি বলেছেন। 2 নম্বরে চলে আসো, কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং এমফাসিস that the dominance of the ruling class is achieved by ideological manipulation rather than just open coercion। কি বলেছে প্রশ্নটি? কে বলেছে যে নিচের কে চারজনের মধ্যে কে কে গুরুত্ব দিয়েছে, কিসের উপর গুরুত্ব দিয়েছে? ডমিনেন্স অফ দ্য রুলিং ক্লাস, শাসক শ্রেণীর এই যে আধিপত্য, সেটার উপর গুরুত্ব দিয়েছে। যে কি হয় না, শাসক শ্রেণীর আধিপত্য কিভাবে অ্যাচিভ করে তারা? শাসক শ্রেণীরা তাদের আধিপত্যটা অ্যাচিভ করে, অর্জন করে আইডিওলজিক্যাল ম্যানিপুলেশনের মধ্য দিয়ে, মতাদর্শগত একটা বলতে পারো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে হচ্ছে একটা বলতে পারো যে যে ম্যানিপুলেট মানে কি বলবো বাংলা, এটাকে কি বলে, তো টার্মিনোলজি আমি জানি না। আইডিওলজিক্যাল ম্যানিপুলেশনস মানে হচ্ছে তার মতাদর্শগত একটা, কি বলবো, যে এক প্রকার জোর জবরদস্তি, মানে ওই স্যার টেনে আনা ওটাকে বলে তো।
ম্যানিপুলেট করা, ঠিক আছে, নিজের মতো করে এক প্রকার আইডিওলজি দিয়ে জোর জবরদস্তি করে তারা, ম্যানিপুলেট করে বা নিজের মতো করে তারা প্রভাবিত। সেটাকে প্রভাবিত, ম্যানিপুলেট, প্রভাবিত বলতে পারো সহজ ভাষায়, যে মতাদর্শগত প্রভাব তাদের একটা কিন্তু রয়েছে, রেদার দেন জাস্ট ওপেন কোর্শন, যে তাদের ওপেন কোর্শন মানে খোলাখুলি তারা এখানে যে একবারে জবরদস্তি করে তা কিন্তু নয়, তারা আইডিওলজির মধ্য দিয়ে এক প্রকার জবরদস্তি করে। গতকাল পড়াতে গিয়ে তোমাদের বলছিলাম, এটা মনে আছে নিশ্চয়ই, যে গ্রামসি কি বলেছেন, গ্রামসি বলেছেন যে এখনকার লিবারেলসরা আর ওই আগের লিবারেলসদের আগের মতো আর কিন্তু ওই সরাসরি আগের রাজারা যেমন যুদ্ধ করতো বা সরাসরি জনগণকে, সেখানে জনগণ কোনো কেউ বিদ্রোহ করলে তাকে পানিশ করতো, আহ এই ধরনের সে নেই, বা লেবার ক্লাসও যেভাবে কার্ল মার্কস দেখে গেছেন যে লেবার ক্লাসের উপর সরাসরি কি করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, পুলিশের অত্যাচার হচ্ছে, তাই না, সরাসরি হচ্ছে। তিনি বলেছেন যে এগুলো কিন্তু হচ্ছে না, লিবারেলরা অনেক সচেতন হয়ে গেছে, লিবারেলরা অনেক সচেতন হয়ে গেছে, স্টেটের পাওয়ার এখন অনেক সচেতন হয়ে গেছে, তারা এখন সরাসরি পুলিশের লাঠিচার্জ করার থেকেও তারা এখন নিজের কিন্তু বৌদ্ধিক পাওয়ারটাকে কাজে লাগিয়েছে, তারা আদর্শটাকে কাজে লাগিয়েছে, যে ওই আদর্শটা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে সমাজে, তুমি যা দেখছো সবই ঠিক দেখতে পাচ্ছ, তার ভুল কিছু দেখতে পাচ্ছ না। কাজেই আদর্শ দিয়ে তোমাকে কিন্তু কি করেছে, ও কিন্তু ম্যানিপুলেট করছে, তোমার উপরে লাঠিচার্জ প্রয়োগ করছে না। তুমি যখন কোনো দাবি নিয়ে তার কাছে যাচ্ছ, তখন কি করছে দেখবে, এই জিনিসগুলো সিনেমাগুলোতে নিশ্চয়ই দেখেছো, এখনো আন্দোলনগুলোতেও নিশ্চয়ই তোমরা দেখো, যে যখনই তুমি আন্দোলন নিয়ে যাবে, অংশগ্রহণ করবে, এটা যাদবপুরে আমি খুব দেখেছি, এগুলো জিনিসগুলো খুব সামনে থেকে দেখা এই জিনিসগুলো। এবং একটা জিনিস মাথায় রাখবে, যারা পলিটিক্স করে, তারা যারা যে সমস্ত স্টুডেন্টসরা পলিটিক্স এর সঙ্গে ইনভলভ, তাদের সঙ্গে তুমি পেরে উঠবে না, এত মানে তুখোড় নলেজ তাদের নাই। যাদবপুরের স্টুডেন্টদের এগিয়ে থাকার একটা অন্যতম কারণ যে তারা সামনের সারি থেকে পলিটিক্সটাকে হয় দেখতে পায়, নাহলে নিজেরাই পার্টিসিপেট করে একদম সামনের সারি থেকে। কারণ ক্যাম্পাসের মধ্যেই পলিটিক্সটা আছে, ওখান থেকে যে শিক্ষাটা লাভ করে এটা তুমি বইয়ে পাবে, তো বইয়ে পেলেও তোমাকে এটা বুঝতে হবে ভালো করে, আর ওখানে প্র্যাকটিস করবে শুরু থেকেই, গ্রাজুয়েশন থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে বিষয়। যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে দেখবে যে কিভাবে এরা আইডিওলজিক্যাল ম্যানিপুলেশনস করে। আইডিওলজিক্যাল ম্যানিপুলেশনস হচ্ছে যখন দেখবে কোন একটা দাবি নিয়ে স্টুডেন্টরা, দেখেছি আমি যে যখনই সেখানে ভাইস চ্যান্সেলর অফিসে গেল, ভাইস চ্যান্সেলর বললো কি যে ঠিক আছে আমি তোমার দাবিপত্রগুলো মেনে নেবো, বা মেনে নেওয়া যায় কিনা আমরা চিন্তা ভাবনা করে দেখবো, মেনে নেওয়া বলতে ভালো, আমরা তো ইনস্টিটিউশন তৈরি করেছি ছেলে মেয়েদের ভালোর জন্যই, তাহলে এক কাজ করি আমি একটা মিটিং ডাকি, তাহলে সমস্ত স্টেক হোল্ডার দিয়ে দিয়ে মিটিং ডাকা হলো, কি কি কারা কারা থাকবে, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ডিন, সকলে, ডিন থাকবে, স্টুডেন্টদের প্রতিনিধি থাকবে, প্রত্যেকটা অর্গানাইজেশনের স্টুডেন্টসরা থাকবে, ঠিক আছে, সবাই থাকবে, সিকিউরিটি গার্ডদের হেড যিনি তিনি থাকবেন, সবাই থাকবে। মিটিং শুরু হবে, মিটিং শুরু হলো, দাবিপত্র পেশ করলো, কি দাবিপত্র পেশ করলো, যে আমাকে কি করতে হবে, আমাকে এখানে ধরে নেওয়াটা তার একটা আইডিওলজি দিল, তার একটা ডিমান্ড দিল যে ক্যাম্পাসে, এখানে ক্যাম্পাসটাকে এখানে নেশামুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে। ভালো, নেশামুক্ত ক্যাম্পাস গড়ে তুলবো আমি, আমরাও তো চাই নেশামুক্ত হোক, ছেলে মেয়েদের জীবন ধ্বংস হচ্ছে। যখনই তুমি ওখানে পৌঁছলে তো এই দাবিটা নিয়ে, তখন সবাইকে ওখানে বলতে শুরু করলো, তখন ওখানে শুরু হলো যে নেশা বলতে আপনি আর ডেফিনেশনটা কি বোঝাতে চাইছে, আগে এটা ক্লিয়ার করুন। এক পক্ষ সেখানে সমর্থন দিল, যে পক্ষ দিল সে হয়তো সরকারি দলের ছাত্র, সে চাইবে না যে নেশা হোক সেখানে, বা যাই হোক, যে যে প্রত্যেকেই চায় না যে এখানে নেশা হোক। তো কোনো একটা পক্ষ, তারপরেও দেখবে কোনো একটা পক্ষ কিন্তু সেখানে ওই নেশাটাকে কিন্তু টিকিয়ে রেখেছে। কেন টিকিয়ে রেখেছে? কারণ এটা তাদের অস্ত্র, রাজনৈতিক ক্ষমতা দখল করা। অনেক ভিতরের গল্প আছে। যাই হোক, যখনই তারা ওখানে প্রবেশ করলো, তখন তোমরা দেখবে যে যখনই প্রশ্নটা করা হলো যে নেশা মুক্ত করা হোক, তখন সবার আগে অন্য এক পক্ষ স্টুডেন্টের তরফ থেকে প্রশ্ন করবে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ড্রাগস, আপনি কোনটাকে ড্রাগস বলবেন? আমার তো গল্পের বই পড়েও তো নেশা হয়, তাহলে ওটাও কি এখন গল্পের বই পড়া কি আমি বন্ধ করে দেবো? ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল তারা, বুঝতে পারছো তো? এবার বুঝতেই পারছো যে এই যে তোমাদের বলেছি যে যুক্তির শেষ নেই। তো এখন এক প্রকার বলছে যে আপনি নেশা মুক্ত বন্ধ করতে চাইছেন, গাঁজা সেবন বন্ধ, কিন্তু কথাটা হচ্ছে সিগারেট খেলেও তো মানুষের ক্যান্সার হয়। তাহলে ক্যাম্পাসের মধ্যে তো টিচাররাও সিগারেট খাচ্ছে, আমরা তো দেখছি ওপেনলি, স্টুডেন্টদের কাছ থেকে সিগারেট চেয়ে নিচ্ছে, তাহলে কি বন্ধ হোক সেটাও? টিচাররাও সিগারেট খাওয়া বন্ধ করুক। অনেকে তো এখানে অনেকে তো এখানে কি বলবো যে আহ, মানে কি বলবো, মানে আরো অনেক ধরনের নেশা হয়, তাহলে সবকিছুই বন্ধ হোক। বা ধরেন আমার ওই আর কি বই পড়েও নেশা হয়, তাহলে বই পড়াও আমি বন্ধ করে দেবো। এই যে ইন্টেলেকচুয়াল, তখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এটাই যে একটা জিনিস ভালো হতে পারে, সকলের জন্য ভালো হবে না, আবার একটা জিনিস খারাপ হতে পারে, সকলের জন্য খারাপ হবে না। আপনি ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্টটা তোমাকে ওখানে দিতে হবে। এই কথাটা যখন তারা বলছে, তখন তুমি ইন্ডিভিজুয়ালি কার ভালো হচ্ছে আর কার খারাপ হচ্ছে সেটা তো তুমি সেখানে আটকাতে পারবে না, আটকাতে পারবে না।
বা ধরো না ক্যাম্পাসের মধ্যে ধরে নাও যে তোমার এখন আইডি কার্ড তৈরি নিয়ে ঢোকার কথা, আইডি কার্ড নিয়ে বা সিসিটিভি লাগানোর কথা। এক প্রকার একটা গ্রুপ বলছে যে সিসিটিভি লাগানো, অন্য একটা গ্রুপ বলছে সিসিটিভি লাগানো যাবে না। তো তাদের আর্গুমেন্ট হচ্ছে কি যে সিসিটিভি লাগালে মানুষের স্বাধীনতা নষ্ট হবে, স্টুডেন্টের স্বাধীনতা নষ্ট হবে। আমরা রেশনাল হিউম্যান বিং, আমরা জানি আমাদেরকে কিভাবে আচরণ করতে হয়, তাহলে ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি লাগবে কেন? তার ক্ষমতা দখল করতে চাইছো। অন্য একজন বলছে এসে যে না, গতকাল আমার গলায় ছুরি ধরেছিল, গতকাল আমার গলায় নেশা খেয়ে এখানে বাইরের ছেলে মেয়ে এসে ছুরি ধরেছে। এটা যদি সিসিটিভি ফুটেজ থাকলো তাহলে আইডেন্টিফাই করা তাকে সুবিধা হতো, কিন্তু যেহেতু নেই, বাইরের ছেলে মেয়ে আমি এখন খুঁজবো কোথায়। এবার ছাত্রদেরকে মধ্যেই দুজনকে লাগিয়ে দিয়েছে, ডিসিশন ওরা নিজে থেকে নেবে না, আলটিমেটলি ডিসিশন কিছু বেরিয়ে আসছে না। এইরকম ভাবে দেখবে যে এদেরকে হচ্ছে কি ডমিনেট করতে দিলে, মানে এক প্রকার যদি ধরে নাও যে তুমি যদি চাও যে তুমি ক্ষমতা টিকিয়ে রাখবে, এবং দেখবে এই কারণে দেখবে এর আগে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি তাকে দোষারোপ করা হয় যে উনি এসে কিছু করেননি, কিছু করেননি, কারণ উনি জানেন যে আমি যদি কিছু করি তাহলে আমার বিরুদ্ধে কোনো একটা ভুল ভ্রান্তি দেখিয়ে আমাকে হয়তো পদ থেকে তাড়িয়ে দেবে। দরকার নেই বাবা, এক পক্ষ বলছে দাবি আছে, আমাকে অমুক অমুক দাবিগুলো মেনে নিতে হবে, চলো আলোচনা টেবিলে নিয়ে আসো। অন্য আরেক পক্ষ ওটাকে এসে বাধা দিচ্ছে, তখন ওরাই দুটো গ্রুপে ওখানে শুরু হয়ে যাচ্ছে বিতর্ক। আলটিমেটলি ডিসিশন কিছু আছে না, আমারও পদ নিরাপদ থাকবে। আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো ভাই তোমরা তো চাইছো, তোমরা আগে নিজেরা ডিসাইড করো, তোমরা আগে আইডি কার্ড চাও কিনা, তোমরা আগে নিঃসমুক্ত ক্যাম্পাস চাও কিনা, আগে তোমরা নিজেরা ডিসাইড করো। আমি আমার নিজের পজিশনটা সিকিউর করে নিলাম, আমি আমার ক্ষমতা হারাবো না। ঠিক এইরকম ভাবেই দেখবে স্টেট তার নিজের যে পাওয়ারটা ধরে রেখেছে, যখনই কোনো আন্দোলন হয়, যখনই কোনো দাবিপত্র নিয়ে যাওয়া হয় কৃষকদের তরফ থেকে, দেখো কোনো দাবিপত্র যখন যাচ্ছে, তখনই দু চারজন লিডারকে সেখান থেকে তাদের কৃষকের ডেকে নেওয়া হলো, ডেকে নিয়ে তাদের কি বোঝানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে আপনি অমুক অমুক দাবিগুলো দিয়েছেন, বেশ ভালো মানলাম, কিন্তু কথাটা হচ্ছে অমুক অমুক বিষয়গুলো তো উঠে আসছে, আপনি বলুন তাহলে ওগুলোকে আমি কিভাবে অ্যাড্রেস করবো। আমাকে তো ভাবতে হয় কিভাবে আমাকে অ্যাড্রেস করতে হবে। তো আপনি বলেছেন যে প্রোডাক্টের দাম বাড়াতে হবে, ফসলের দাম বাড়াতে, আমি বাড়িয়ে দেবো ফসলের দাম, অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে এটার দাম বেড়ে যাওয়ার ফলে যে অন্য জিনিসগুলোর দাম বেড়ে যাবে, তো আমি ওগুলোর প্রতি কি করবো আপনি আমাকে বলে দিন, তাহলে আমি সেই হিসেবে ডিসিশন নেবো। এদের কাছে তো এই ভাবনার জায়গাটা তো নেই। বা হয়তো যেগুলো দিল তখন এরা কাউন্টার আর্গুমেন্ট দিয়ে তখন দেখা গেল কি না, দাম বাড়ালো, বিশেষ কোনো লাভ তাদের হবে না। তো হতাশ হয়ে বাইরে ঘুরে চলে আসলো, যে না ওরা তো যা বলেছে ঠিকই মনে হলো, ভুল তো কিছু বলেনি। কৃষকদের লিডাররা ব্রেন ওয়াশ হয়ে গেল সেখানে। বুঝতে পারছো তো কেন? তার কারণ ওই একটা আইডিওলজির মধ্যেই তাকে কিন্তু অপশনস গুলো দেওয়া হয়েছে, ও বিকল্প অপশন আইডিওলজির অপশন তাকে দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে হয়তো পারতো, কিন্তু যেহেতু ওই লিডারদের লিমিটেশন আছে যে বিকল্প আইডিওলজি নিয়ে তারা এখানে পৌঁছয়নি, মানে ওই মিটিং এ প্রবেশ করার আগে বিকল্প আইডিওলজি নিয়ে প্রবেশ করেনি আর্গুমেন্ট নিয়ে, ফলে তারা কি করছে না, তারা কিন্তু ধরতে পারলো না যে গাফিলতিটা কোথায় থাকতো। তো যা বুঝিয়ে দিল ওরা সব বুঝিয়ে চলে আসলো ওখান থেকে। তো গ্রামসি এই জায়গাটাতে ফোকাস করেছেন যে বিকল্প আইডিওলজি গড়ে তুলতে হবে। এরা যে একটা হেজিমনিতে এস্টাবলিশ করেছে আইডিওলজিকে দিয়ে, আর দমন চালায় না, পুলিশের লাঠি চার্জ আর হয় না, এখন বিকল্প আইডিওলজির মাধ্যমে একটা আইডিওলজিকে এত তারা স্ট্রংলি তৈরি করেছে যে মানুষের মাথায় ওই আইডিওলজিটাই আছে, আর অন্য কোনো বিকল্প আইডিওলজি নেই। তো ওই আইডিওলজির মধ্যেই তুমি যখন অপশন দেবে তখন সেটা বারে বারেই আমারই লাভ হবে, ওদের হবে না, তাহলে ওদের ডিমান্ডের কোনো ভ্যালু থাকবে না। গ্রামসি ওই জন্যই বলেছেন যে সবসময় ভাবতে হবে আমাকে, ওই যে ছকটা তোমাকে ওরা বেঁধে দিয়েছে আইডিওলজির, ওই ছকের বাইরে বেরিয়ে গিয়ে বিকল্প আইডিওলজি নিয়ে তোমাকে আসতে হবে। ওরা যে হেজিমনিটা তৈরি করে রেখেছে আইডিওলজি, যেটা তুমি ধরতে পারছো না, বুঝতে পারছো না, তার বিকল্প আইডিওলজি একটা নিয়ে এসে তাকে চ্যালেঞ্জ জানাতে হবে। এই কারণে তিনি বলেছেন এদের আইডিওলজি গুলোকে শেপ করার কাজে, গঠন করার কাজে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা কারা? তারা হচ্ছে একাডেমিশিয়ানস, তারা হচ্ছে মিডিয়া, তারা হচ্ছে এখানে জাজ, যারা পোপ যারা আছে, এরাই বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের মধ্যে চিন্তা ভাবনা, নিয়ম নীতি তার তৈরি করে দেয়। একাডেমিশিয়ানরাই বলে দিচ্ছে যে ফসলের দাম কত হবে, কিসের ভিত্তিতে হবে, তাই তো? একাডেমিশিয়ানরাই বলে দিচ্ছে যে কিসের ভিত্তিতে এখানে ডেভেলপমেন্ট হবে, তাদের কাছে ডেভেলপমেন্ট পাওয়া উচিত। স্যালারি কৃষক প্রত্যেক বছর দেখবে বিউরোক্র্যাটদের সাথে স্যালারি বাড়বে, কিন্তু তারা কেউ কোনোদিনও বলছে না যে কৃষকদেরও সেই একই তালে তার মানে স্যালারিটা বাড়ুক, প্রোডাক্টের দাম বাড়ুক, তারা তো একবারও বলছে না। তার মানে এরা হচ্ছে রুলিং ক্লাসের হয়ে এক প্রকার কি করছে, রুলিং ক্লাসের হয়ে ওকালতি করছে। এখানেই তিনি বলেছেন যে এই ইন্টেলেকচুয়াল যারা একাডেমিশিয়ান, যাজক, মিডিয়া, এদের বিকল্প যদি তুমি না নিয়ে আসতে পারো এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। তো এই মিডিয়া, একাডেমিশিয়ান, যাজক এদেরকে তিনি বলেছেন ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস। বিপরীতে তিনি এদেরকে এই যে রুলিং ক্লাসের মধ্যে থেকে বিকল্প আইডিওলজি নিয়ে যারা আসবে, বিকল্প আইডিওলজি নিয়ে এসে ওদের আইডিওলজি হেজিমনিটাকে চ্যালেঞ্জ করতে পারবে, এদেরকে তিনি বলেছেন অর্গানিক ইন্টেলেকচুয়াল। এরা কারা, কোথা থেকে আসবে? এরা
এরা ওয়ার্কিং ক্লাস থেকে আসবে। বোঝা গেছে? বোঝাতে পারলাম এই জায়গাটা? ক্লিয়ার হয়েছে তোমাদের? রেসপন্স করো জলদি। হ্যাঁ স্যার। আর বাকিদের কার ক্লিয়ার হয়নি? হ্যাঁ হ্যাঁ দাদা ক্লিয়ার। এই কথাগুলো এখানে বুঝিয়েছেন। তো এটাই এখানে বলেছেন যে এখন আর ওই লাঠি চার্জ হয় না, কোর্শন যেটা ওপেন কোর্শন, লাঠি নিয়ে দমনমূলক নীতি একটা চলো আন্দোলন বন্ধ করে দেবো, হয় না। এখন তাদেরকে আলোচনা টেবিলে ডেকে নিয়ে এসে ওই আইডিওলজির মধ্যে অপশন দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়। হ্যালো, হ্যাঁ কে বলছে? হ্যাঁ পড়াই আমি এই মুহূর্তে। আমার স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি, 9টার পর ফাঁকা হবো। আমি 9টার পর ফোন করছি। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এই জিনিসগুলো এগুলোই বলতে চেয়েছেন তিনি। তাহলে ওটাই এখানে দেখেছে যে এখন আর হয় না। এখানে কি বলেছে দেখো, Gramsci argued that the ruling class is not solely maintained through over portion। যে এখানে কি বলছে যে Gramsci argued the dominance of ruling class, শাসক শ্রেণীর যে আধিপত্য, এটাকে আর এখন ওই আধিপত্যটা যে ওই ওভার পোর্শন মানে চরম একটা দমনমূলক নীতির মাধ্যমে আর হয় না। এখন তারা ওই আধিপত্যটা টিকিয়ে রাখেনি। যদি টিকিয়ে রাখতো তাহলে তো ওটা কতদিন, লাঠি চার্জ করলে ওরা তো আর লাঠির ঘায়ে তো আর সবাই তো মারা যাওয়ার জন্য অপেক্ষা করবে না, এরাও তো প্রতিবাদ করবে। ওরা লাঠি নিয়ে, পুলিশ লাঠি নিয়ে আসলে এরাও অ্যাটলিস্ট তখন হাসুয়া দা যা পাবে বাড়ি থেকে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক, তাই না? তুমি যখন দেখবে তোমাকে আর বাঁচার অধিকারটাই নেই, তখন তুমি কি করবে? বিরুদ্ধ প্রতিবাদ তুমি তখন তৈরি করবে, তাই আরো বেশি করে তুমি ভয়ানক হয়ে উঠবে, হিংসাত্মক হয়ে উঠবে। এটাই তো নিয়ম, মানে আমাদের তো এটাই শিখিয়েছে প্রকৃতির নিয়ম, এটাই এটাই নিয়ম, এটাই শিখিয়েছে আমাদেরকে। তাহলে এটা হবে, এবং এটাই দেখছে এটা তাদের সমস্যা। রুলিং ক্লাসরা দেখছে এটাতে বেশি করে সমস্যা কমছে না, বরং বাড়ছে সমস্যাটা। এই কারণে তারা টেনে আইডিওলজির টেবিলে নিয়ে এসেছে, যে আইডিওলজি টেবিলে এসো, এখানে আমি যে অপশন দিচ্ছি তার মধ্যে থেকে বলো কি হবে। বুঝতে পারছো তো? আর ওটা যে ওদেরই দেওয়া অপশন এবং ওর বিকল্প যে হতে পারে, এটা তো ভাববার যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তোমাকে ওটাই মেনে নিয়ে চুপচাপ থাকতে হবে। তারপর ওই জন্য দেখবে খুব কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কারণ বিকল্প ভাবনাগুলো সমাজের মধ্যে নেই। কি বলেছে, বাট ইজ অলসো সাস্টেইন বাই আইডিওলজিক্যাল ম্যানিপুলেশন। ওটাই বলছে যে এখানে এই শাসক শ্রেণীর যে আধিপত্য, সেটা আর ওই ওভার পোর্শনের মধ্য দিয়ে হচ্ছে না, চরম দমনমূলক নীতির মধ্য দিয়ে আর তারা টিকিয়ে রাখেনি, বরং তারা এখানে মতাদর্শগত এখানে একটা এক প্রকার ম্যানিপুলেশন বলতে পারো, প্রভাব বলতে পারো, প্রভাবের মধ্য দিয়েও তারা কিন্তু এই তাদের রুলিং ক্লাস, শাসক শ্রেণী তাদের আধিপত্যটা টিকিয়ে রেখেছে। কি বলেছে? বলেছে দিস ইজ বিকজ রিলাইং solely on coercion, স্পার্কিং রেসিস্টেন্স এন্ড রেবেলিয়ন। এই যে এক্ষুনি যেটা বললাম, যে স্পার্ক করে, আরো বেশি করে কি হয়, প্রতিবাদটা আরো জোরালো হয়ে যায়। পুলিশ যখন লাঠিচার্জ করবে, পুলিশ যখন একেবারে তাদেরকে মেরে ফেলবে, এই ধরনের একটা সিচুয়েশন, তখন কি এরা চুপ করে বসে থাকবে না, এরা আরো জোরালো রেসিস্টেন্স করবে, আরো জোরালো প্রতিবাদ করবে, রেবেলিয়ন হবে, বিদ্রোহ হবে তখন আরো বড়, তাই? তাই এই কারণে সেই আইডিয়া গুলো ভালো নয়, এই কারণে লিবারেলসরা সেই আইডিয়া গুলো ত্যাগ করেছে। ওটাই এখানে বলছে, বাই শেপিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য প্রিভেইলিং আইডিওলজিস, যে এখানে আইডিওলজিকে যদি গঠন করা হয়, আইডিওলজিকে যদি গ্রহণ করা হয়, তাহলে কি বলছে, দ্য রুলিং ক্লাস ক্যান শেপ সোসাইটাল নর্মস। রুলিং ক্লাস কি করতে পারে, সমাজের নিয়ম তৈরি করতে পারে, মূল্যবোধ তৈরি করতে পারে, ভ্যালু অ্যান্ড বিলিফস, বিশ্বাস তৈরি করতে পারে, দেয়ার বাই সিকিউরিং কনসেন্ট ফ্রম দ্য মাসেস ফর দেয়ার রুল। এইরকম করে কি করতে পারে, তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে, যেটাই নিয়ম। যেমন অনেক কাল মার্কস যেমন বলেছিলেন যে শাসক শ্রেণী নিজেদের আধিপত্যটাকে টিকিয়ে রাখার জন্য কি করেছে, নিজেদের আধিপত্যটাকে টিকিয়ে রাখার জন্য শাসক শ্রেণী করেছে কি, তারা হচ্ছে এখানে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে দিয়েছে। কিসের বিশ্বাস? ধর্মের বিশ্বাস, যে তুমি পাচ্ছ না বিকজ তোমাকে ভগবান দেয়নি। সেই কথাটাই বলার চেষ্টা করছেন, যে এই যাজকদের দিয়ে এরা মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে দিয়েছে, তুমি পাচ্ছ না, তোমার ছেলে চাকরি পায়নি, তার কারণ তোমার ছেলে, তোমার ভগবান দেয়নি তোমার ছেলেকে চাকরি। কনসেপ্টটা বুঝতে পারছো তো, যে বিশ্বাস। পোপের কাছে যাচ্ছে, পোপও সেই একই কথা বলছে। কি বলছে না, ওখানে তুমি কোনো ধর্মগুরুর কাছে যাবে, ওদের বক্তব্য, ধর্মগুরুর কাছে যাবে, ধর্মগুরু কি বলছে, ধর্মগুরু বলছে যে ভগবানকে, ঈশ্বরকে, আল্লাহকে তুমি যদি এত টাকা যদি সেখানে না দাও, দান দাও, ভগবানকে সন্তুষ্ট করো, ভগবান তোমাকে নিয়ে দেবে, বলতে বলছে তো এই কথাগুলো। তার মানে তোমাকে ভগবানের দিকে ঠেলে দিল। কিন্তু এক্সপ্লয়টেশন যদি ক্যাপিটালিস্টরা করছে, এক্সপ্লয়টেশন যদি এখানে শাসক শ্রেণী করছে, সেটা তোমাকে বুঝতে দিচ্ছে না। এইরকম ভাবে এদের মাধ্যমে, এই যে বলেছে যে যাজক, হুম,
যাজকের মাধ্যমে, একাডেমিশিয়ানদের মাধ্যমে। একাডেমিশিয়ানদের কাছে গেলেও তুমি কি বলে একাডেমিশিয়ানসরা? যে তুমি হার্ডওয়ার্ক করোনি তাই হয়নি তোমার, এটাই বল। এবার আমি তো তোমাদের তাই বলি, মানে আমি তো ওই নিয়মের মধ্যে থেকেই তোমাদের বলি, বলতে বাধ্য এক প্রকার। কিন্তু আমি যখন ফিলোসফার হিসেবে যখন যে কথাগুলো বলবো তখন আমি এগুলো তোমাদের বলবো না। বা আমি যখন কোনো গ্রামসির মতো যখন গ্রামসির অনুসারী হিসেবে বলবো তখন আমি হয়তো এই কথাগুলো বলবো না। কিন্তু যেহেতু আমিও এই সিস্টেমের পার্ট, আমি তোমাদের কি বলছি, তুমি হার্ডওয়ার্ক করছো না তাই হচ্ছে না, ওরা হার্ডওয়ার্ক করছে তাই ওরা পাচ্ছে। কিন্তু সিট তো ভাই 6%ই, কেউ না কেউ তো বাদ পড়বে, কেউ না কেউ তো বাদ পড়বে। কিন্তু কথাটা হচ্ছে যে হার্ডওয়ার্ক তো প্রত্যেকে প্রত্যেকে নিজেদের লেভেলে করেছে, বুঝতে পারলে তো? তো আমি ওই কথাগুলোই বলছি। তার মানে কি, একাডেমিক্সের কাছে গেলে তার মানে ওই ওই একই কথা যখন তোমাকে বলছি তখন আমি কি বোঝাতে বাধ্য করছি তোমাকে, যে তার মানে লিবারেল সিস্টেম ঠিক আছে, অসুবিধা কিছু নেই লিবারেল সিস্টেমে, ও 6%ই চাকরি দেবে তোমাকে, ওটাই তোমাকে মেনে নিতে হবে, এর বিকল্প কিছু হবে। কিন্তু যারা বিদ্রোহ করবে, বামপন্থীরা কি বলে, যে 6%ই কেন, ওরা প্রশ্ন করবে 6%ই কেন, এটা কেন 12% না? কিন্তু আমি তো লিবারেলস নই, আমি তো লিবারেল, আমি কথাটি বলবো না, আমি তো লিবারেল একাডেমিশিয়ান, আমি বলবো তুমি হার্ডওয়ার্ক করছো না তাই হচ্ছে না। কিন্তু বামপন্থীরা কি বলে, ভাই 6%ই কেন, কেন ওটা 30% নয়? প্রশ্ন তুলবে ওরা, ওরা কিন্তু প্রশ্ন তুলবে 6%ই কেন, ওটা কে তৈরি করে দেবে 6%টা? কলেজে অনেক সিট ফাঁকা আছে, লেবাররা তো আমরা ঠিকঠাক কাজ কাজ করে যাচ্ছি, কৃষকরা তো আমরা ঠিকঠাক কাজ করে যাচ্ছি। তো টাকাগুলো আমাদের পকেটে না এসে কি করে মুকেশ আম্বানির বাড়ি থেকে জমা হচ্ছে, কি করে আদানির বাড়ি থেকে জমা হচ্ছে? তারপরে নিয়মের মাধ্যমে তৈরি হচ্ছে, ওই যে সোসাইটাল নিয়ম, ওই যে বলেছে সোসাইটাল নিয়ম, রুলিং ক্লাস কি করে সোসাইটাল নিয়ম তৈরি করে দেয়, ওই নিয়মটা আমরা মেনে চলি। যেহেতু আমরা ওই নিয়মটা মেনে চলছি তাই আমাদেরকে আমরা ভুল কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু নিয়মটার মধ্যে যদি যখন তুমি ভুল দেখতে পাবে তখন তুমি প্রতিবাদ করবে, আন্দোলন করবে, তখন তুমি বামপন্থী হয়ে যাবে, মানে এই ভাষায় আর কি, এই ভাবনা, এই জায়গা থেকে। এই নিয়মটা কে তৈরি করলো? নিয়মটা তো আমি তৈরি করিনি। বা যেভাবে নিয়মটা তৈরি করা হয়েছে এটা তো একটা আইডিওলজিক্যাল ডমিনেশনস এর মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে, বা একটা ভয় দেখিয়ে তৈরি করা হয়েছে কোর্শনের মধ্যে দিয়ে। এই কথাগুলো তিনি এখানে বোঝাতে চাইলেন। This ideological hegemony allows the ruling class to maintain power more effectively and with broader societal support. যে আইডিওলজি, এরকম আইডিওলজি যদি তোমার আধিপত্য থাকে তাহলে কি হবে? তাহলে তো তুমি যেহেতু মানুষকে লাঠি আঘাত তো করছো না, পুলিশকে দিয়ে তো তাকে লাঠি পেটা করছো না। হ্যাঁ, মানুষ বলবে ঠিকই আছে, আমাকে তো বেশ ভাই দেখবে, একটু বলে যে আমাকে তো নিয়ে গিয়ে একটা এসি রুমে বসালো, এবং যে কোনো মিটিং আর আলোচনা দেখবে, যে কোনো দেখবে আন্দোলনের পর যখন আলোচনা টেবিলে বসা হয় তখন দেখবে শাসক পক্ষ একটা ভালো সুন্দর ঝাঁ চকচকে একটা কিন্তু দেখবে এসি ঘরে নিয়ে গিয়ে তাদেরকে বসায়, সুন্দর সেখানে দেখবে বড় বড় টেবিল, বড় বড় সেখানে বেঞ্চ, কাঁচের গ্লাসে সেখানে জল খাচ্ছে মানুষ, খাবার দাবার সেখানে দেখবে সাজানো। ওই ওগুলোকে বোঝানো হয় এবং তাকে বোঝানো হয় যে বলো এই যে এইগুলো তো নিয়ম, আমাদের সমাজে তো এটাই নিয়ম, আমরা এটাই জানি। তাহলে তুমি বলো এই নিয়মের মধ্যে তোমার দাবিগুলো আমি কোথায় ফিট করবো, তোমাকেই অপশন দিলাম। তুমি তো এটা নিয়ম, তো তুমি তো জানো এটা নিয়ম আমাদের, হ্যাঁ নিয়ম স্যার। তাহলে বলো তোমার দাবিগুলো এই নিয়মের মধ্যে কোথায় ফিট করবো, জায়গা তো নেই তোমার দাবিগুলো ফিট করার। ও তো প্রশ্ন যদি না করার ক্ষমতা থাকে, বিকল্প ভাবনার যদি ওর ক্ষমতা না থাকে তাহলে তো বলতে পারবে না। ও ওটাই বলে হ্যাঁ ঠিকই তো, আমরা তো ভাইয়া ভুল ভাবছিলাম, আমরা তো মিছিমিছি আন্দোলন করছিলাম, আমরা তো যা দেখাবো ঠিকই তো, ভুল তো কিছু নেই। কিন্তু তুমি যদি প্রশ্ন করতে পারো যে কেন 6%, 12% হলে তো আমার আন্দোলনটা আমার আমার আমি তো একটা জায়গা পেতাম। তুমি যদি প্রশ্ন শুধু করলে হবে না, তুমি যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারো, প্রমাণ, তাহলে হয়তো তোমার, তখন তুমি হয়তো কি হবে, তুমি হয়তো চ্যালেঞ্জ জানাতে পারবে। কিন্তু যদি না পারো তুমি পারলে না। তাহলে ওটাই এখানে গান্ধী বোঝাতে চাইছেন যে এদের এই যে সোসাইটাল যে রুলস রেগুলেশন গুলো আছে, বিশ্বাস যেটা তৈরি করে রেখেছে সমাজের মধ্যে, মূল্যবোধ যেগুলো তৈরি করে রেখেছে সমাজের মধ্যে, সেগুলোকে যদি চ্যালেঞ্জ করার যদি তোমার ক্ষমতা থাকে, সেই চ্যালেঞ্জটা কোথা থেকে আসবে? না, চ্যালেঞ্জটা বলছে এই এদের দিয়ে হবে না, এই অলরেডি স্ট্যাবলিশ ডমিনেট গ্রুপদের দিয়ে হবে না, এটা বিকল্প ডমিনেশন, বিকল্প গ্রুপের দরকার, যারা অর্গানিক গ্রুপ হবে, যারা লেবার ক্লাস থেকেই তৈরি হবে, জৈবিক হবে, যারা লেবার ক্লাসের একটা জীবন, সেই জীবন থেকে বা একটা বডি যদি হয় তাহলে সেই বডির মধ্যে থেকেই সেখানে তার প্রতিবাদ উঠে আসবে, তাদের লিডার সেখান থেকেই উঠে আসবে। বোঝা গেল? এই কথাগুলো এখানে তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, এই কথাগুলো সুন্দর করে এখানে তিনি বোঝাতে চেয়েছেন। তারপরে এখানে কি বলেছে দেখো, তারপরে বলেছে এখানে 3 নম্বর প্রশ্ন বলেছে, দেখো অনেকটা সময় লাগিয়ে দিচ্ছে এগুলো বোঝাতে গিয়ে, কারণ তোমরা তো এতটা, তোমাদের ম্যাচুরিটি লেভেল অনেক কম, মানে তোমরা কনসেন্ট্রেশনটা এক পাওয়ার তোমাদের খুব কম, কারণ ধরে ধরে ডিকটেট করতে হচ্ছে, হ্যাঁ, বাচ্চাদের মতো। যাই হোক, কিছু করার নেই। Who among the following believes that the superstructure is relatively autonomous? সুপারস্ট্রাকচার কি বলেছিলেন কার্ল মার্কস?
কার্ল মার্কস বলেছিলেন যে সুপার স্ট্রাকচার হচ্ছে কি শক্তিশালী নয়, মানে তুমি বেসকেই ভ্যালু দিয়েছিলেন অত্যধিক বেশি ইকোনমি, কিন্তু সুপার স্ট্রাকচারে কাদের রেখেছিলেন? ধারণা, বিশ্বাস, রাজনীতি, সংস্কৃতি, নৈতিকতা, এগুলোকে তিনি রেখেছিলেন সুপার স্ট্রাকচারে। গ্রামসি এসে কি করলেন? গ্রামসি এসে বললেন যে না, সুপার স্ট্রাকচার কিন্তু রিলেটিভলি অটোনমি, তাদের কিন্তু একটা তাদের অটোনমাস আছে, অটোনমি আছে, মানে তারা আপেক্ষিকভাবে তারা কি, আমরা স্বাতন্ত্র স্বাধীন, তারা তারা যে ইকোনমির উপর নির্ভর করেই যে তাদের বৃদ্ধি হবে তা কিন্তু না। অর্থাৎ আজকে 10 টাকার জায়গায় তুমি যদি 15 টাকা পাও, তাহলে তুমি বেশি যে একটুখানি হয়তো দেখা গেল যে সংস্কৃতি পালন করতে পারবে তা কিন্তু নয়। সংস্কৃতির একটা নিজস্ব একটা কিন্তু নিয়ম আছে। সংস্কৃতি ইটসেলফ একটা ইন্ডিপেন্ডেন্ট একটা এন্টিটি, নিয়মের একটা কিন্তু বা কনসেপ্ট, বিশ্বাস, রাজনীতি, এগুলোর কিন্তু একটা নিজস্ব ডিসিপ্লিন আছে, তাদের একটা পাওয়ার আছে। সবসময় যে ইকোনমিটারই মূল পাওয়ার এনজয় করছে, ইকোনমি যে শেষ কথা তা কিন্তু নয়। ইকোনমির বাইরেও এখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন কি, যে এইগুলোকে যেগুলোকে কার্ল মার্কস সুপার স্ট্রাকচার বলেছিলেন সেগুলোও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ওরা ইকোনমির উপর নির্ভরশীল হয়ে নেই, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট এরাও। এই কথাটি কার্ল মার্কস গ্রামসি এসে বললেন। গ্রামসি এসে ওই কারণে বোঝানোর চেষ্টা করলেন যে এই যে এখানে বলে দিয়েছে যে গ্রামসি পজিটেড দ্যাট দ্য সুপার স্ট্রাকচার, কি কি নিয়ে সুপার স্ট্রাকচার গঠিত হয়? সুপার স্ট্রাকচার এবং তার ইনস্টিটিউশন গুলো কি? কালচার, আইন, পলিটিক্স, এডুকেশনস, কি বলছে? এরাও কিন্তু একটা ক্ষমতা আছে, এদের পজেস করছে বা একটা হোল্ড করছে। ডিগ্রি অফ অটোনমি, তাদেরও একটা স্বাতন্ত্রতা আছে ফ্রম দি ইকোনমিক বেস অফ সোসাইটি, যে আমাদের সোসাইটিটা যেভাবে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে বলা হচ্ছে, এবং তার উপর তৈরি হয়ে এইরকম অর্থনীতির উপর নির্ভর করে রাজনীতি তৈরি হয়েছে বা রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ হয় অর্থনীতির উপর, যে অর্থনীতি যেদিকে যাবে রাজনীতি সেদিকে যাবে তা কিন্তু নয়। রাজনীতি চাইলেও নিজেকে ঠিক করতে পারে, নিজের দিশা নিজে কিন্তু ঠিক করতে পারে, নিজের গতিপথ নিজে ঠিক করতে পারে। তাহলে এই কথাটি তিনি বললেন, কিভাবে বলেছিলেন এই কথাটি? গতকাল পড়াতে গিয়ে বললাম তোমাদের, এই কথাটি তিনি বলেছিলেন যে রাজনীতি পারে, এটা আমরা বুঝতে পারি কিরকম ভাবে। জয়েন করতে চাইছে, রাজনীতির একটা নিজস্ব স্বাধীনতা আছে, রাজনীতি নিজের মতো করে গতিপথে নিজের গতিপথে সে ছুটতে পারে, চলতে পারে। এটা কি বোঝালেন তিনি বললেন যে অর্গানিক ইন্টেলেকচুয়ালস নিজের মধ্যে থেকে যদি বেরিয়ে আসে এবং তারা যদি এখানে নিজেরা যদি প্রচার করে, পার্টির কথা বলেছিলেন তিনি, যে এদেরকে নিয়ে একটা পার্টি তৈরি হবে, এই পার্টির মধ্যে থেকে এরা যদি কি করে জনগণের কাছে গিয়ে যদি এরা বোঝাতে পারে জনগণকে, জনগণকে যদি বোঝাতে পারে, জনগণের মধ্যে যদি সচেতনতা জেনারেট করতে পারে, বিকল্প যদি আইডিওলজি জেনারেট করতে পারে, বিকল্প যদি কাউন্টার হেজিমনি যদি এস্টাবলিশ করতে পারে, তাহলেই কিন্তু রিভলিউশন তৈরি হতে পারে। রিভলিউশনের জন্য ওই আর কি ক্যাপিটালিজম কখন তার মানে দেয়ালে পিঠ থেকে যাবে ক্যাপিটালিজমের, আর তখন বা ওই লেবার ক্লাসের কখন দেয়ালে পিঠ থেকে যাবে, বা ক্যাপিটালিজম কখন পরিপূর্ণ ক্যাপিটালিজমে পরিণত হবে, উত্তীর্ণ হবে, আর সেই সময় গিয়ে এক্সপ্লয়টেশন যেহেতু চরম পর্যায়ে পৌঁছে যাবে, লেবাররা তখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন গিয়ে তারা প্রতিবাদ করবে, কতটা সময়ের অপেক্ষা করা দরকার নেই। ক্যাপিটালিজম প্রি ম্যাচিওর থাকলেও সেখানে কিন্তু রিভলিউশন হতে পারে। তিনি কি কিসের উদাহরণ দিলেন? তিনি অক্টোবর রেভলিউশন এর উদাহরণ দিচ্ছেন, বলশেভিক রিভলিউশন এর উদাহরণ দিচ্ছেন। তিনি কি বললেন? তিনি বলছেন যে রাশিয়াতে তো আমরা এটাই দেখলাম যে ক্যাপিটালিজম তো এতটা চরম পর্যায়ে সেখানে ছিল না, সেখানে তো জারদের শাসন ছিল, অভিজাতদের শাসন ছিল, মিক্সড একটা সিস্টেম ছিল, সেখানে কমপ্লিট ক্যাপিটালিজম তো সেখানে ছিল না। তো সেখানে কিভাবে রিভলিউশনটা আসলো? তার মানে এটা একটা স্বাভাবিক বিষয় যে জনগণের মধ্যে যদি তুমি সচেতনতা জেনারেট করতে পারো, যে অবস্থাতেই ও আছে সে অবস্থাতেই তার কিন্তু একটা কি হতে পারে, সচেতনতা তৈরি হতে পারে, এবং সে চাইলে কিন্তু রিভলিউশনস করে, পলিটিক্যাল রিভলিউশনস করে কি করতে পারে, সে কিন্তু ক্ষমতা বদলে দিতে পারে, আইডিওলজি বদলে দিতে পারে। এবার এই কারণে তিনি এখানে বলেছেন যে রাজনীতির একটা নিজস্ব গতিপথ আছে, রাজনীতি এখানে ইন্ডিপেন্ডেন্ট। ইকোনমি কখন সেখানে সে একেবারেই ক্যাপিটালিস্টরা নিজেদের ইকোনমিকে বাড়াতে বাড়াতে গিয়ে চরম পর্যায়ে নিয়ে চলে যাবে, আর চরম পর্যায়ে নিয়ে যেতে হলে তাদেরকে চরম লেভেলে লেবারদেরকে এক্সপ্লয়েট করতে হবে, কতটা সময় অপেক্ষা করা দরকার, তার আগেই এখানে রেভলিউশন হতে। বোঝা গেছে কিভাবে বললেন? ওটাই বলছে, while the economic base influence the superstructure, the superstructure also has its own dynamics, norms and interests. সুপারস্ট্রাকচারও তার নিজস্ব কিন্তু গতিপথ আছে, তার কিন্তু নিয়ম আছে, তার কিন্তু স্বার্থ আছে। সুপারস্ট্রাকচারের কি কি আছে? সুপারস্ট্রাকচারে ল আছে, কালচার আছে, পলিটিক্স আছে, এডুকেশন আছে, এদের নিজস্ব একটা কিন্তু গতিপথ আছে, নিজেরা এটাকে স্বাধীন, ইকোনমির উপর সবসময় এরা দাঁড়িয়ে নেই, বা এরা ইকোনমির উপর নির্ভর করে নেই, ইকোনমি যেদিকে যাবে সেদিকে এদের গতিপথ নির্ধারণ হবে তা নয়, তাইলে এরা নিজেরাও নিজেদেরকে বলতে দিতে পারে। বলেছি, উদাহরণ দিয়েছিলাম তোমাদের গতদিন, যে পশ্চিমবঙ্গে দেখো বাংলা, বাঙালি, বাংলা ভাষা, মমতা ব্যানার্জি তোকে এখানে তো এসে তো অনেক বড় বড় প্রতিশ্রুতি তো করা হলো
মানুষ তো একবার ওই প্রতিশ্রুতিগুলোর দিকে মানুষ তো একবার ঝুঁকলো না, বরং বাংলা ভাষা, বাঙালি কালচার, এই সেন্টিমেন্টে কিন্তু গা ভাসিয়ে দিল মানুষ। বাংলার মেয়েকেই চায়, এদিকেই তো গা ভাসিয়ে দিল। তার মানে কি, বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, সেটাকে দেখে মানুষ ভোট দিল। তো সবসময় ইকোনমি যেদিকে নিয়ে যাবে সেদিকে যা যাবে সিস্টেম, তা কিন্তু নয়। এই দিক থেকে তুমি এটাকেও এইরকম ভাবেও দেখতে পারো। তো আগামী দিনে তোমরা যখন এগুলো নিয়ে গবেষণা করবে, তখন এইরকম ভাবেই দেখবে এই মার্কসিস্ট আইডিওলজিস গুলোকে তোমরা এরকম সোসাইটির নতুন ডেভেলপমেন্ট গুলোর উপর থিওরিটিক্যাল বেস হিসেবে অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারলেন? কখনো কাজ করলে এরকম ভাবে থিওরিটিক্যাল আন্ডার বেস দিয়ে কাজ করবে। পড়াশোনা তোমার লেখা অনেকেই পড়বে, আর নইলে ওই কোটি কোটি লেখার মধ্যে তোমার লেখা হারিয়ে যাবে, কেউ খুলেও দেখবে না, খুলেও দেখবে না। বুঝতে পারলে? জার্নালিস্টিক লেখা হবে, জার্নালিস্টিক লেখা যেমন হারিয়ে যায়, কোটি কোটি লেখা হারিয়ে যাবে তোমারও লেখা। যাই হোক, থিওরিটা যেন স্ট্রং হয়, এগুলোর উপর এগুলো একটু জোর দেবে। কি বলেছে? This relative autonomy allows the superstructure to shape. This relative autonomy allows the superstructure to shape and reinforce existing power relations. The relative autonomy allows the superstructure to shape and reinforce existing power relations. যে এখানে কি সুপারস্ট্রাকচার কি করতে পারে, নিজের যে ক্ষমতা আছে সে নিজের আকৃতি, সেটার মধ্যে দিয়ে সে আকৃতি লাভ করতে পারে, এবং এই যে ক্ষমতার যে কাঠামো আছে, যে সম্পর্ক আছে, রিলেশনস যে আছে, ক্ষমতার সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে কিন্তু রিইনফোর্স করতে পারে, নিজের মতো করে বদলে দিতে পারে। ইনক্লুডিং কি বলছে, দ্য হেজিমনি অফ দ্য রুলিং ক্লাস থ্রু কালচারাল, পলিটিক্যাল এন্ড আইডিওলজিক্যাল মিনস ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেক্ট ইকোনমিক ডিকটেটস, ইনক্লুডিং দ্য হেজিমনি অফ দ্য রুলিং ক্লাস। রুলিং ক্লাসের যে হেজিমনিটা আছে সেটাকেও বদলে দিতে পারে। বুঝলে? ক্ষমতায় যদি না থাকে, হেজিমনি থাকবে কি করে? থাকবে থ্রু কালচারাল, পলিটিক্যাল এন্ড আইডিওলজিক্যাল মিনস। যে তুমি কালচার দিয়ে ওদের অর্থনৈতিক যে শক্তি সেটাকে বদলে দেবে, তুমি পলিটিক্যাল পাওয়ার দিয়ে তুমি ওদের অর্থনৈতিক শক্তি বদলে দেবে। বুঝতে পারলে তো? মমতা ব্যানার্জি যখন এখানে ক্ষমতায় 2011 সালে জিতলো, তখন বামপন্থীদের তো অনেক শক্তি ছিল, তাদের তো রুলিং ক্লাস, তো তাদের অর্থনৈতিক যেমন ক্ষমতা আছে, তাদের সব রকমের ক্ষমতা আছে, সব রকমের ক্ষমতা তাদের হাতে ছিল, তারা পাওয়ারে আছে, তাদের তো সব থাকবে। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতাটা কিভাবে জিতলো? পাওয়ারটা জয় করলো তিনি জনগণের রিভলিউশন ঘটিয়ে, জনগণের মধ্যে নিজেকে তুলে ধরে। লাঠির বাড়ি পেয়েছে মাথায়, এমনি এমনি সে ক্ষমতায় আজকে আসে, কিন্তু আসতে পারেনি। এই কারণে এসেছে, মানুষ দেখেছে তার ত্যাগ। এটাই ও ধীরে ধীরে কিন্তু রাজনৈতিক রিভলিউশনসে পরিবর্তন হয়ে গেছে। 35 বছরের শাসনকে উপরে ফেলে দিল, জিরোতে না নিয়ে চলে আসলো বামপন্থীদেরকে। এই বামপন্থীদের যাদেরকে নিয়ে চর্চা করছে পজিটিভলি, তাদেরকেই আবার তারাও যেহেতু ক্যাপিটালিস্টদের মতো চরিত্র লাভ করে গিয়েছিল, তারা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেছিল সিঙ্গুরে ইন্ডাস্ট্রি তৈরি করতে গেল, বুঝতেই পারছো তো। তারা জনগণের সেখানে যে সেন্টিমেন্টসকে ভুলে গিয়ে তারা নিজেদের মতো করে করছিল, দিল জনগণ আবার রাজনৈতিক রিভলিউশন করে তাদেরকে উপরে ফেলে দিল। হলো তো? প্রকৃতির নিয়ম, এটা চলতে থাকবে। যাই হোক, পলিটিক্যাল, কালচারাল, আইডিওলজিক্যাল মিনস এর মাধ্যমে কি হতে পারে, ইকোনমিক যে মানে ইকোনমিক যে ডিকটেটস যেটা আছে, অর্থনীতির যে আধিপত্য যেটা আছে, সেই আধিপত্যকে ছুড়ে ফেলে দিতে পারে। অসুবিধা নেই, এগুলো এখানে বোঝাতে চেয়েছে। 4 নম্বরে চলে আসে। 4 নম্বর কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং রিজেক্টেড সায়েন্টিফিক ডিটারমিনিজম এন্ড অ্যাডভোকেট পলিটিক্যাল এন্ড ইন্টেলেকচুয়াল স্ট্রাগল। গতকালই বলেছিলাম যে সায়েন্টিফিক ডিটারমিনিজমকে ছুড়ে ফেলে দিয়েছে। টার্মিনোলজিটা হয়তো আমি ব্যবহার করিনি, কিন্তু আইডিয়াটা বুঝিয়ে দিয়েছি গতকালই তোমাদের। তিনি কার্ল মার্ক্সের অনেক কিছুকে সেখানে ত্যাগ করেছেন, যে ইকোনমিক ডিটারমিনিজমটাই তো তার সায়েন্টিফিক ডিটারমিনিজম, তাই না? যে অর্থনীতির মাধ্যমে সমস্ত কিছু ডিসাইড হচ্ছে, এবং প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা যে যে স্টেজগুলো তিনি দেখালেন, সেখানে তিনি বলেছিলেন যে এটা সায়েন্টিফিক। তার কারণ প্রত্যেকটা স্টেজে আমরা দেখেছি পরিবর্তন এসেছে, তার কারণ সেই পরিবর্তনের মূলে কি ছিল? ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ডিটারমাইন সমস্ত কিছু ইকোনমি ডিটারমাইন করেছে, ইকোনমির ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড হয়েছে, তাই রিভলিউশন সেখানে হয়েছে, এই কথাটি তিনি বলেছিলেন। এই আইডিয়াগুলো তো গ্রামসিকে ছুড়ে ফেলে দিলেন। ছুড়ে ফেলে দিয়ে তিনি কি করলেন, বা বলতে পারো রিফর্মস করলেন। রিফর্ম করে দিয়ে তিনি কি বললেন, যে না, এখানে কি হতে পারে, পলিটিক্যাল এবং ইন্টেলেকচুয়াল স্ট্রাগলের মধ্য দিয়ে কি হতে পারে, এখানে কিন্তু ক্ষমতা লাভ করা যেতে পারে। সবসময় যে সায়েন্টিফিক ডিটারমিনিজম হবে, অর্থনীতির ভিত্তিতেই হবে, সবসময় যে সেখানে কোর্সিভ পাওয়ার ফোর্স হলেই সমতখন বা দমনমূলক নীতি ও শাসক শ্রেণীর চরম পর্যায়ে পৌঁছলে তখনই যে আন্দোলন হবে, তা কিন্তু নয়। বা অর্থনীতি সমস্ত কিছু ডিসাইড করে দেবে, বাকিদের কোনো ভূমিকা নেই, তা কিন্তু নয়। এখানে বড় একটা রোল কার আছে? বড় একটা রোল কিন্তু রাজনীতির আছে। রাজনীতির কিভাবে হবে, তিনি কি বোঝানোর চেষ্টা করলেন, যে প্রচারে মানুষের মধ্যে কনসিয়াসনেস জেনারেট করতে হবে, লাগাতার প্রচার করতে হবে, মানুষের নিচের লেভেল থেকে যে আইডিওলজিস গুলো উঠে আসছে সেগুলোকে ভ্যালু দিতে হবে, সেই সমস্ত অর্গানিক লিডারদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে নিয়ে পার্টি গঠন করতে হবে। সেই পার্টিতে কি থাকবে না, সমস্ত শ্রেণীর, বর্ণের, ভাষার, জাতি, ধর্মের মানুষ থাকবে সেখানে।
তাহলে একটাই পরিচয়, সে হচ্ছে কিন্তু তার নিজের যে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে চায়। এগুলোকে যদি সামনে নিয়ে আসতে পারি এবং লিডার এবং জনসাধারণের মধ্যে যে পার্থক্যগুলো, যেগুলো লেনিন ক্ষমতায় আসার পর, স্টালিন ক্ষমতায় আসার পরও যেগুলো হয়েছিল, যে পার্টিটাকে তারা পার্টি ডিক্টেটরশিপ চলছিল তখন, যে পার্টিটাকে তারা পার্টিটা জনগণের কি এখানে মানে ইমানসিপেশন করবে তা না করে পার্টি এখানে নিজেই এখানে ইমানসিপেশন কেড়ে নেওয়ার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অর্থাৎ মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। যারা বিকল্প আইডিয়া দিয়েছে সেখানে তাদেরকে মেরে দিয়েছে, এম এন রায়কে দল থেকে বের করে দিল, দেখলে তোমরা। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, এখানে তিনি বলেছেন যে না, ওই রকম ভাবেই যে হবে তা কিন্তু নয়, এরকম ভাবেও হতে পারে, প্রচারের মধ্য দিয়ে, কনসিয়াসনেস জেনারেট করার মধ্য দিয়ে এগুলো কিন্তু হতে পারে। কি বলেছে এখানে দেখো, Gramsci rejected scientific socialism, the notion that historical and social developments unfold solely according to fixed laws of economy, fixed laws or economic factors, যে অর্থনীতির যে উপাদান সেগুলোর ভিত্তিতে এখানে কি হয়, সায়েন্টিফিক ডিটারমিনিজমের কনসেপ্ট কার্ল মার্কস দিলেন। ইনস্টেড তিনি কি বলেছিলেন যে না, এটাতে হবে না, পরিবর্তে তিনি কি বললেন, তিনি বললেন হি এমফ্যাসাইজড দ্য ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল এন্ড ইন্টেলেকচুয়াল স্ট্রাগল, যে পলিটিক্যাল, যে রাজনীতির যদি এখানে লাগাতার যদি রিভলিউশন হয় তাদের মধ্যে থেকে এবং এবং এই ইন্টেলেকচুয়াল যে সংগ্রাম যদি হয়, অর্থাৎ অর্গানিক, এই যে অর্গানিক ইন্টেলেকচুয়ালস, এই অর্গানিক ইন্টেলেকচুয়ালসরা যদি লাগাতার তাদের নিজেদের সংগ্রামটা জারি রাখে, যে বিকল্পের পর বিকল্প আইডিয়া দিচ্ছে, মানুষের কাছে বিকল্পের পর বিকল্প তুলে ধরছে, যে কোনো এক্সিস্টিং রুলস রেগুলেশন এর বিকল্প তারা তুলে ধরছে, দেখবে বামপন্থী সমস্ত ছেলেগুলো, কম বয়সী ছেলেগুলো, অ্যাডভোকেট থেকে শুরু করে বিভিন্ন দেখবে প্রেসিডেন্সি যাদবপুরের ছেলে মেয়েরা, আরো অন্যান্য দেখবে সব ছেলে মেয়েরা, কম বয়সী ছেলে মেয়েরা দেখবে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে ভীষণ ফেমাস। কেন? কারণ মমতা ব্যানার্জি যাই করছে, দেবাংশু যাই করছে, যাই বলছে তার বিকল্প সঙ্গে সঙ্গে তুলে ধরছে। শত শত এখানে ছেলে দেখবে তৈরি হয়েছে কম বয়সে এইরকম, সেটা দেখবে লাগাতার ফেসবুকে ভিডিও তৈরি করছে, প্রত্যেকদিন প্রত্যেকের নতুন একটা ইস্যু নিয়ে বিকল্প। মানুষকে এই অপশনটা মানুষ হারিয়ে ফেলেছিল, এই কয়েক বছরের মানুষ এই অপশনটা হারিয়ে ফেলেছিল। এই কম বয়সী ছেলেগুলো কেন এত সুযোগ পাচ্ছিল না, বুড়োগুলোই সামনে আছে, বুড়োরা আর কত বলবে, এদের না তো এত ভাববার শক্তি আছে, না তো এদের শারীরিক সক্ষমতা আছে, না তো এদের সেখানে নিজের পরিবারের বাইরে ভাববার একটা ক্ষমতা আছে। কারণ একটা বয়সের পর মানুষের কিন্তু তার পরিবারের চিন্তা ভাবনা গুলো তাকে কিন্তু টেনে ধরে, তো সেটা এখন সমাজের কথা কখন ভাববে, ফলে বুড়োরা পারছে না। ইয়াং ছেলে মেয়েরা এখন দেখবে এসে পশ্চিমবঙ্গে দেখবে লাগাতার ভিডিও তৈরি করছে, দেবাংশু যাই বলছে তার কাউন্টার, মমতা ব্যানার্জি যাই বলছে তার কাউন্টার আর্গুমেন্ট, অভিষেক ব্যানার্জি যাই বলছে তার কাউন্টার আর্গুমেন্ট, কানাইয়া কুমারকে দেখলে যা কিছু হচ্ছে তার কাউন্টার আর্গুমেন্ট। দীর্ঘদিন ধরে বামপন্থীতে ছিল, যদি চেঞ্জ করেছে কংগ্রেসে গেছে এখন, কিন্তু এখন ওই একই কাজ করছে। পাওয়ার যাদের হাতে আছে তাদেরকে সেখানে কাউন্টার রিভলিউশন দিয়ে কাউন্টার আইডিওলজি বোঝানোর চেষ্টা হচ্ছে জনসাধারণকে। দেখবে এদের ভিউ এই কারণে দেখবে সাধারণ মানুষ এদের প্রচুর, এক একটা ভিডিওতে দেখবে সেখানে 15 লাখ, 16 লাখ, 20 লাখ, 30 লাখ, কোটি কোটি, অনেক সময় কোনো কোনো ভিডিওতে কিন্তু ভিউ চলে গেছে, মানুষ দেখছে, জানছে, আচ্ছা আমরা এটা এইভাবে ভেবে ভেবে দেখিনি, তো হয়তো রিয়াকশন ইমিডিয়েটলি হয়তো মানুষ করছে না, 5 বছর, 6 বছর, 10 বছর পর গিয়ে করবে, কিন্তু এটা একটা প্রকৃতির নিয়ম। ওই আইডিওলজি গুলোকে মানুষ সমর্থন করবে, হয়তো ওই মানুষগুলোকে সমর্থন করবে না, ওই মানুষগুলো হয়তো নিজেরাই কোনো ভুল ভ্রান্তির কারণে হয়তো সরকার পক্ষে চলে যাবে বা রাজনীতি ছেড়ে দেবে, অন্য কিছু, কিন্তু আইডিওলজিটা টিকে থাকবে, আইডিওলজিটা টিকে থাকবে। তো আইডিওলজি গুলোকে মানুষকে সমর্থন করবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। ওটাই বলছেন এখানে, হি এমফাসিস দ্য ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল স্ট্রাগল ইন শেপিং হিস্ট্রি অ্যান্ড সোসাইটি, সমাজকে এখানে নির্ধারণ করার জন্য এবং ইতিহাসকে বোঝার জন্য বা বোঝার জন্য তিনি কি করলেন, রাজনীতি এবং ইন্টেলেকচুয়ালদের উপরে যে সংগ্রাম তাদের এখানে কিন্তু গুরুত্ব দিলেন, তাদের উপর গুরুত্ব দিচ্ছেন। Gramsci believed that human agency, particularly the actions of social groups, কোন কোন হিউম্যান এজেন্সি গুলোর উপর গুরুত্ব দিচ্ছেন গ্রামসি, গুরুত্ব দিচ্ছেন যে সোশ্যাল গ্রুপস, কোন সোশ্যাল গ্রুপস এবং ইন্টেলেকচুয়ালস, সামাজিক যে গোষ্ঠীগুলো আছে এবং ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিস্ট যারা আছে মানে বৌদ্ধিক যারা আছে, চিন্তা করতে পারে যারা, তাদের উপর যোগ দিচ্ছেন। কি বলছেন, played a crucial role in challenging dominant ideologies and power structure, যে আধিপত্যকারী যে এখানে যে মতাদর্শ গুলো আছে এবং ক্ষমতার যে কাঠামো আছে সেটাকে তারা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারা, সামাজিক গোষ্ঠীগুলো এবং ইন্টেলেকচুয়ালসরা। বুঝতে পারছো তো, এরা কারা, এরা তিনি বলছেন এই গ্রুপটাকে যারা এগিয়ে নিয়ে যেতে চায় এদের মধ্যে থেকে তৈরি হবে, নট নেসেসারিলি যে তারা সবাই লেবার হবে, নট নেসেসারিলি যে তারা সেখানে ফার্মার্স হবে না, ফার্মার্স নিজেই লেবার বা ফার্মার ছিলেন না, কিন্তু লেবার ক্লাসের কথা বলেছেন, তিনি তো নিজেই লেবার ছিলেন না, তিনি তো একটা ভালো পরিবার থেকে বিলং করতেন। তিনি এখন বাবার কথা মতো পড়াশোনা করেননি, লয়ার হননি, সেটা আলাদা বিষয়, তিনি তো লেখালেখি জগতে থাকবেন, ফিলোসফি তাকে অনেক বেশি টানতো, তাই ফিলোসফি নিয়ে, ইকোনমি নিয়ে চর্চা করেছেন, তাই না?
তো এই কালকে কেউ একটা কথা তোমরা আমাকে প্রশ্ন করেছিলে, এই ভ্রান্ত ধারণাগুলো দূর করো যে সবসময় এটা হবে না। কিছু মানুষের তো সৎ ইচ্ছাও থাকতে পারে যে তারা এদের হয়ে কাজ করবে, তো করছে। নট নেসেসারি কি যারা লেবার ক্লাসই হবে তারা ওয়ার্কিং ক্লাস হবে, তারা কৃষকই হবে। যাই হোক, এইগুলো এখানে বলেছেন যে এরা বুদ্ধিস্টরা এখানে এটাই কারণে অভিজাত থেকেও তৈরি হতে পারে, হতে পারে সে কোটিপতি ঘরের ছেলে, হতেই পারে, তার অসুবিধা নেই কিছু। জনগণের জন্য কাজ করবে কিনা, লেবার ক্লাসের জন্য কাজ করবে কিনা, সেটাই হচ্ছে শেষ কথা। সেটাই হচ্ছে শেষ কথা। সে ওটার মধ্যে দিয়ে তার নিজের হ্যাপিনেস খুঁজে পায়, হতেই পারে। বুদ্ধদেব বাবু যেমন নিজে ভালো ঘরের সন্তান, কিন্তু দেখো তার জীবনযাপন সহজ সরল একটা জীবনযাপন। এখনো দেখবে 2 কামরার ঘরে থাকে বা 1 কামরার ঘরে থাকে, সহজ সাদামাটা জীবনযাপন, তার হতে পারে। তো এগুলো কিন্তু হতে পারে। বাই এঙ্গেজিং ইন পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল স্ট্রাগল, যে কি করবে এরা, লাগাতার এরা কিন্তু রাজনৈতিক এবং বৌদ্ধিক একটু একটা সংগ্রাম চালিয়ে যাবে। স্ট্রাগল ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস, যে ব্যক্তি আছে এবং তাদের যে গোষ্ঠী আছে, would actively work towards social change, যে সামাজিক পরিবর্তনের জন্য এরা লাগাতার, ইন্ডিভিজুয়ালসরা, সামাজিক গোষ্ঠীগুলো, ঠিক আছে, এরা কিন্তু কি করবে, এরা কিন্তু লাগাতার কাজ করে যাবে। ক্রিয়েট and the creation of a more just and equitable society, এরা কি করবে, আরো অধিক ন্যায়পূর্ণ এবং সমতাবাদী সমাজ গড়ে তোলার চেষ্টা করবে। এইরকম ভাবে বুঝতে পারছো যে কেন তিনি এই ইন্টেলেকচুয়ালদের উপর জোর দিচ্ছেন, এই কারণে তিনি জোর দিচ্ছেন এইগুলো। 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে, এখানেই 1 ঘন্টা হয়ে গেল, শেষ করবো কখন। 5 নম্বর কি বলেছে দেখো, 5 নম্বর বলছে এখানে গ্রামসি বলেছে প্রিজন। গ্রামসিতে আমরা দেখতে পাবো প্রিজন নোটবুক, তার একটা লেখা বই, বই বলবো না এটাকে, তিনি দীর্ঘদিন ধরে এখানে জেলে বসে, তিনি এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছি 1929 থেকে 1935 সালের মধ্যে তিনি যখন জেলে ছিলেন, ঠিক আছে, তো তখন জেলে বসে তিনি কি করেছিলেন, এই তার নোটবুক লিখছিলেন, নোটবুক। তিনি জেলে বসেও কিন্তু তার চর্চা বন্ধ করেননি। মানে যারা মানে স্বপ্ন দেখা মানুষ না, তারা কখনো নিজেকে চুপ করে বসে রাখতে পারে। যারা হয়তো শরীরের উপর জোর দিয়ে কাজ করে তারা হাঁপিয়ে যাবে, কিন্তু যারা স্বপ্নের সঙ্গে কাজ করে, স্বপ্ন নিয়ে যারা আছে, তারা কিন্তু দেখবে যেখানেই তুমি রাখো সেইখানেই ও নিজের চরিত্র নিয়ে নেবে। মানে জলের মতো, তুমি জলকে যেখানেই রাখবে সেখানেই তার নিজের শেষ একদম নিজের চরিত্র নিয়ে নেবে, সেই রকমই আকার ধারণ করে যাবে। তুমি একটা গ্লাসে রাখলে সে দেখবে সেখানে লম্বা আকার ধারণ করবে, তুমি ফ্ল্যাট একটা বাটিতে রাখলে তাকে সেই রকম সে আকার ধারণ করে, কাইন্ড অফ সেরকম। তো জেলে বসেও তিনি কি করছেন না, এই ধরনের ইন্টেলেকচুয়ালস সেখানে চর্চা করছেন, লিখছেন, প্রবলেম গুলো বোঝার চেষ্টা করছেন, যে কেন আমি তো আন্দোলনগুলো চালালাম, আমরা তো দেখছি আন্দোলন হচ্ছে লাগাতার, কেন আন্দোলনগুলো ব্যর্থ হচ্ছে, বোঝার চেষ্টা করছেন। 1929 থেকে 35 সালের মধ্যে তিনি কি করছেন, ওই ফ্যাসিস্ট রিজিম যেটা, যার জন্য তাকে এখানে ওই মুসলিনি, যিনি তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিলেন রাজনৈতিক কারণে ইতালিতে, তো সেই ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি এখানে কলম ধরলেন। কলম ধরে বোঝার চেষ্টা করলেন যে এরাও একটা ক্যাপিটালিস্ট, এরা একটা আন্দোলন করছিল সেই সময়, বুঝতেই পারছো যে আমেরিকানদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, লিবারেলসদের বিরুদ্ধে। তিনি বলছেন যে এরা আন্দোলন করতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এরাও ক্যাপিটালিস্ট। এরা মানুষের ওই, তিনি বলছেন যে এরা মানুষকে বিকল্প কিছু দেওয়ার জন্য আন্দোলন করছে না, এদের রিভলিউশনটা প্যাসিভ রিভলিউশন বলেছেন, সেই কারণে অ্যাক্টিভ রিভলিউশন নয়, যে সরাসরি তারা বিকল্প ভাবনা নিয়ে আসবে, মানুষের ইমানসিপেশন ঘটাবে, তা কিন্তু নয়। বরং মুসলিনি নিজের আধিপত্যটাকে টিকিয়ে রাখার জন্য বরং এই ধরনের একটা রিভলিউশন করছেন, মানুষকে সেখানে উদ্বুদ্ধ করেছেন। হিটলার আর মুসলিনি এটাই করেছিলেন, তার নিজের দেশের জনগণকে নিজেদের মতো করে তারা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু বিকল্প তো ভাবনাগুলোকে তারাও তো সমর্থন করছিলেন না, মেরে দিচ্ছিলেন। মনে করে দেখো কালচারাল স্কুলের কথা, ফ্র্যাঙ্কফার্ট স্কুল ধ্বংস করে দিলেন। তার মানে এরা মানুষের স্বাধীনতা চাইছে না, এরাও ওই ওদেরকে সরিয়ে এরা নিজেরাই ক্ষমতায় বসতে চাইছে। সাধারণ মানুষকে এরা নিজেরা ব্যবহার করে, সাধারণ মানুষকে যে রিভলিউশন করে এরা নিজেরাই ক্ষমতা বসতে চাইছে। সেই কারণে তিনি বলছেন এটা অ্যাক্টিভ রিভলিউশন নয়, এটা প্যাসিভ রিভলিউশন, এই কথাটা তিনি বলেছিলেন। তো যাই হোক, জেলে বসে এই লেখাপত্রগুলোতে আমরা পাবো 1929 থেকে 35 সালের মধ্যে যতগুলো তার তিনি লেখা লিখেছিলেন নোটবুকের মধ্যে, সেগুলোই পরবর্তীকালে প্রকাশিত হয়েছিল। তার জীবদ্দশায় এগুলো প্রকাশিত করা যায়নি, তার মারা যাওয়ার পর এগুলো প্রকাশিত হচ্ছে। 1940 সাল থেকে এগুলো প্রকাশিত হতে শুরু করেছে। 1957 এসে একটা বড় পরিমাণে এগুলো কিন্তু বেরিয়েছে লাগাতার, দীর্ঘদিন ধরে এগুলো কিন্তু এডিশন গুলো তার বেরিয়েছে, ঠিক আছে, তার মৃত্যুর পরে এগুলো বেরিয়েছে। এবং তারপরে অনেক ভাষায় এগুলো কিন্তু অনুবাদ হয়েছে, যেমন বাংলা ভাষা আমরা আজকাল বলছি, বাংলা ভাষাতেও সেখানে অনুবাদ হয়েছে, ঠিক আছে। আমি একটা রিসেন্ট বইমেলা থেকে একটা বই কিনে নিয়ে আসলাম, তার শিক্ষার উপর বই, এডুকেশন নিয়ে তিনি কি বলেছেন, এডুকেশন রিলেটেড বইটা আমি কিনে নিয়ে আসলাম, পড়ার সুযোগ হয়নি এখনো, বাংলাদেশে যাবো তখন ট্রেনে বসে হয়তো পড়ার সুযোগ পাবো, আশা তো সেই রকমই রেখেছি, দেখা যাবে। তো এই ধরনের আইডিয়া গুলো সেখানে কিন্তু তিনি দিয়েছেন, বোঝা গেল। এই প্রিজন নোটবুক এগুলোকে বলা হয়। 1929 থেকে 35 এর মধ্যে এগুলো কিন্তু তিনি লিখেছিলেন, ঠিক আছে, জেলে বসে।
6 নম্বর কি বলেছে? 6 নম্বর বলেছে এখানে যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার আর কারেক্টলি ম্যাচ। জন রলস ইগালিটারিয়ান, এটা তো তিনি মিলছে যে তিনি সমতাবাদী ছিলেন। প্লেটো আইডিয়ালিস্ট ছিলেন, ভাববাদী, পড়েছি আমরা। ম্যারি উস্টনক্রাফট কমিউনিস্ট ছিলেন না, ম্যারি উস্টনক্রাফট ফেমিনিস্ট ছিলেন, ফেমিনিস্ট পড়লাম আমরা। গ্রামসি ছিলেন কমিউনিস্ট, সাম্যবাদী তিনি, তাই না? এটা উল্টে দিয়েছে, এটা তো আমরা দেখলাম গেল। চলো 7 নম্বর প্রশ্ন চলে আসো। হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক আ গ্রেট টেরিবল ওয়ার্ল্ড? এটা জেলে যাওয়ার আগেই তিনি বসে লিখেছিলেন, গ্রামসি লিখেছিলেন এ গ্রেট টেরিবল ওয়ার্ল্ড, দ্য প্রি প্রিজন লেটার্স। বিভিন্ন লেটার্স গুলোকে অ্যাসেম্বল করে পরে বইয়ের আকারে বেরিয়েছে। 1908 থেকে 26 সালের মধ্যে তিনি এগুলো লিখেছেন। ঠিক আছে, পাবে এগুলো তোমরা। তারপরে এখানে দেখে নিও, এটা নামটা জানতে চাইতে পারি, এটা কত সালে এসেছে। এটা নেটেই এসেছে 2019 সালে, লেটেস্ট, তো বারবার এটা রিপিট করতে পারি এখন। ঠিক আছে, গ্রামসি ক্যাটারাইজ ফ্যাসিজম অ্যাজ 17 সালে নেটে এসেছে। গ্রামসি ক্যাটারাইজ করেছিলেন ফ্যাসিজম, কি যে বললাম প্যাসিভ রিভলিউশনের কথা এখনই বললাম। কেন ফ্যাসিজম প্যাসিভ রিভলিউশন বললাম? যে যেভাবে তারা এখানে ফ্যাসিস্টরা যেভাবে তারা বিপ্লব করছে, তারা আর কিছুই না। তারা ওই মডার্নাইজ যে সিস্টেম, যাদের আমেরিকানদের বা লিবারাল ওয়ার্ল্ডের যে সিস্টেম, লিবারালিজমের যে আদর্শ, সেটাকে তারা টিকিয়ে রাখতে চায়, বরং সেখানে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু আলটিমেটলি সেটার মধ্যে যে মানুষের ইমানসিপেশন আসবে না। তারা সেখানে ওই অথরিটারিয়ানিজম, ন্যাশনালিজম এবং প্রোপাগান্ডার মধ্য দিয়েই জন্যই মানুষকে এখানে ব্যবহার করছে এবং সেটা তারা টিকিয়ে রাখতে চাইছে। কিন্তু বিপরীতে মানুষের কিন্তু সেখানে কি আসবে না, সেখানে কিন্তু কোনো স্বাধীনতা আসবে না। তো সেই কারণে তিনি বলেছিলেন এটা অ্যাক্টিভ রিভলিউশন নয়, এটা হচ্ছে ফ্যাসিজমের যে রিভলিউশন, সেটা হচ্ছে প্যাসিভ রিভলিউশন। বোঝা গেছে তো? প্যাসিভ মানে হচ্ছে, অ্যাক্টিভ মানে কি সরাসরি, প্যাসিভ মানে কি ঘুরিয়ে, যেটা পরোক্ষভাবে পেছন থেকে বলতে পারো, তাই না? তো প্যাসিভ রিভলিউশন বলেছিলেন। অপ্রত্যক্ষ যেটাকে আমরা বলি, অ্যাক্টিভ মানে হচ্ছে প্রত্যক্ষ, আর প্যাসিভ মানে অপ্রত্যক্ষ, এটাই তো বলি আমরা বাংলায় প্রপার। তো এটা তারপরে কি বলেছে দেখো, 9 নম্বর কোয়েশ্চেন বলেছে হু অ্যামং দ্য ফলোইং কম্পেয়ারস দ্য অর্গানাইজেশন অফ সিভিল সোসাইটি টু আ পাওয়ারফুল সিস্টেম অফ ফোর্ট্রেস এন্ড আর্থওয়ার্কস স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য স্টেট। এটা এই শব্দগুলোর মানে না জানলে তোমরা বুঝতে পারবে না কি বলেছে। কি বলেছে এখানে দেখো, হু অ্যামং দ্য ফলোইং, এই নিচের মধ্যে কে কম্পেয়ার করেছিলেন, মানে তুলনা করেছিলেন। কাদের মধ্যে তুলনা করেছেন? অর্গানাইজেশন অফ সিভিল সোসাইটি টু আ পাওয়ারফুল সিস্টেম অফ, এই যে সিভিল সোসাইটির মধ্যে যে বিভিন্ন সংগঠন গুলো আছে, যেগুলো খুব শক্তিধর একটা ব্যবস্থা বলতে পারো, তার সাথে তুলনা করেছিলেন। কেন বলেছিলেন? যেগুলো হচ্ছে একটা দুর্গ, এবং বলেছিলেন আর্থ ওয়ার্কস মানে হচ্ছে এটা, আর্থ ওয়ার্কস মানে এটাকে বলা হচ্ছে কি, আর্থ ওয়ার্কস শব্দটা বাংলাটা ভুলছি আমি। ফোর্ট্রেস মানে দুর্গ, মাটির কাজ। হ্যাঁ হ্যাঁ, মাটির কাজ। আর্থ ওয়ার্ক মানে হচ্ছে এখানে, বলছি আমি টার্মিনোলজি, এক সেকেন্ড বলে দিচ্ছি। টার্মিনোলজিটা কিছুক্ষণ আগে দেখলাম, বলছি। আর্টওয়ার্ক মানে হচ্ছে বাঁধ, বাঁধ, প্রাচীর বলতে পারো। ঠিক আছে, তো এখানে কি বলেছে? ফোর্ট্রেস এন্ড আর্টওয়ার্কস, দুর্গ। ফোর্ট মানে দুর্গ, বলতেই পারছো, ফোর্ট মানে দুর্গ, আর আর্টওয়ার্কস মানে হচ্ছে বাঁধ। তাহলে কি বলেছে? যে সামাজিক যে সংগঠনগুলো আছে সমাজের মধ্যে, এই নাগরিক সমাজের মধ্যে যে সংগঠনগুলো আছে, সেগুলোকে এখানে সংগঠনগুলোকে এক প্রকার দুর্গ হিসেবে ব্যবহার করেছিলেন এবং বাঁধ হিসেবে ব্যবহার করেছিলেন। দুর্গ এবং বাঁধ। কৌটিল্য মনে করে দেখো কেন দুর্গ তৈরি করেছিলেন। তার কারণ দুর্গগুলোতে প্রচুর ধন সম্পদ সেখানে কিন্তু লুকোনো থাকবে, সঞ্চিত থাকবে। সেই দুর্গগুলোর উপর কি হবে? সেই দুর্গগুলোকে ব্যবহার করে দেশকে রক্ষা করার একটা ব্যবস্থা হবে। সেখানে উঁচু উঁচু পাহাড়ে দুর্গ হবে, জঙ্গলে দুর্গ হবে, জলে দুর্গ হবে, বিভিন্ন জায়গায় তিনি দুর্গ নির্মাণ করার কথা বলেছিলেন, মনে পড়ছে নিশ্চয়ই, পড়াইনি যদি আমি পড়াবো কৌটিল্য। তো সেই দুর্গগুলো এখানে মনে করে দেখো তো কি হবে। এখানে তিনি বলেছিলেন যে এগুলো কি হবে? নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করবে, এক প্রকার শক্তি হিসেবে, তার মানে এক প্রকার কাজ করবে। তো এটাই এখানে বলেছিলেন, কম্পেয়ার করেছিলেন, এটা গ্রামসি। তো এখানে বলেছে কি, গ্রামসি কম্পেয়ার দ্য অর্গানাইজেশন অফ সিভিল সোসাইটি টু আ পাওয়ারফুল সিস্টেম অফ ফোর্ট্রেস এন্ড আর্থওয়ার্কস স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য স্টেট টু ইলিস্ট্রেট দেয়ার রোল ইন আপহোল্ডিং দ্য এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচার। যে এরাই কি করে, আমার সিভিল সোসাইটিতে যে অর্গানাইজেশন গুলো আছে, তারা এই ক্ষমতার যে কাঠামো, সেটাকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে। যেমন ধরো এডুকেশন একটা ইনস্টিটিউশন, এই যেমন এখানে বলে দিয়েছে, হি স সিভিল সোসাইটি ইনস্টিটিউশন সাচ অ্যাজ চার্চ, এই যে ক্ষমতার যে কাঠামো, সেটাকে ধরে রাখতে সাহায্য করেছে। কিরকম ভাবে? তারা কি বলছে, তুমি চার্চের কাছে যাবে, তোমাকে কি বলবে? তারা একবারও বলবে না যে সেখানে তোমাকে মুকেশ আম্বানি সব শোষণ করছে, তার মতো করে নীতি তৈরি করিয়ে নিয়ে। তোমাকে কি বলবে সেখানে? তোমাকে সেখানে বলবে যে ভগবান নিশ্চয়ই তোমার উপর রুষ্ট হয়েছে, যিশু তোমার উপর নিশ্চয়ই সেখানে রুষ্ট হয়েছেন, আল্লাহ তোমার উপর রুষ্ট হয়েছেন, তুমি বরং 5,001 টাকা এখানে একটু দান করো, বাক্সে নিয়ে এসে দাও, ভগবান তোমার উপর খুশি হয়ে তোমাকে এটা কিছু করবে। তাই তো পারে এটা?
তো এক প্রকার কি করেছে, তার মানে এখানে এই যে সমাজের যে এরা নাগরিক সমাজের যে এরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসেবে ওই ক্ষমতাটিকে এরা এক প্রকার টিকিয়ে রাখতে সাহায্য করছে, তোমাকে ওটা দেখতে দিচ্ছে না। এটাই করছে স্কুলগুলোতে, ওটাও আমরা দেখতে পাই। এই যে বললাম স্কুলগুলোতে টিচার তোমাকে কি শেখাচ্ছে, হার্ডওয়ার্ক করো, এগিয়ে যাও। ভাই কত হার্ডওয়ার্ক করবো, কত হার্ডওয়ার্ক করবো? হার্ডওয়ার্ক তো করছি আমি, কিন্তু সব তো গিয়ে দেখা যাচ্ছে সব তো মুকেশ আম্বানির ছেলে মেয়েরা এইসব ভোগ করছে। হার্ডওয়ার্ক আর কত করবো? বুঝতে পারছো তো? হার্ডওয়ার্ক করো, হার্ডওয়ার্ক, তোমাকে হার্ডওয়ার্কের নীতি শেখানো হচ্ছে। বিকল্প নীতি সেটা বলছে না, কিন্তু হার্ডওয়ার্ক। স্কুলগুলোতে ওই লিবারাল আইডিওলজি তার মানে প্র্যাকটিস হচ্ছে যে তুমি যত হার্ডওয়ার্ক করবে সব সকলের দিকে হার্ডওয়ার্ক করবে, সকলের কত হার্ডওয়ার্ক করবো। মিডিয়া তো এটাই হচ্ছে, দেখতেই পাচ্ছ যে মিডিয়াতে সরকার পক্ষ কোনোদিন তুমি মানে যদি তাদের কন্ট্রোলে থাকে তো দেখবে, সবার কথা বলছি না, মেজরলি যাদের ডমিনেশন আছে তো তারা দেখবে যে দিনরাত কি হচ্ছে, দিনরাত তারা কিন্তু সরকারি গুণগান গাইছে, পজিটিভ জিনিসগুলো প্রমোট করছে, যে কিন্তু যেগুলো নেগেটিভ জিনিস হচ্ছে সোসাইটিতে যেগুলো সেগুলো দেখাবে না। অনেক আন্দোলন হচ্ছে দেশের মধ্যে, দেখাচ্ছে না, অনেক আন্দোলন হচ্ছে, তাই না? দেখাচ্ছে না। তো এইগুলো কালচারাল অর্গানাইজেশন, সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে, সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংস্কৃতিক সংগঠন কি ধরনের? যে সংস্কৃতিটার মধ্য দিয়ে তোমাকে লিবারালাইজেশন কে, তোমার ওই ডমিনেশন গুলো করে প্র্যাকটিস করতে শেখায়। এটাই ঠিক, এটাই পালন করো, এটাই পালন করো। যেমন দেখবে যে যাত্রা পালা হচ্ছে, টপিক কি না, টপিক হচ্ছে এইরকম ভাবে মানুষের স্বাধীনতা কি করে বাড়বে, বা কোনো রকম ভাবে এক্সপ্লয়েট হয়েছে, যেমন ধরো কোনো রকম ভাবে, ধরো না আমি মানে কোনো রকম কাউকে ইনসাল্ট না করেই বলছি, যে ধরে না একটা রেপ হয়েছে কারো, রেপ হয়েছে কারো, ওখানে কি দেখানো হলো, যে যাত্রাপালা হলো, একটা পথনাটিকা হলো, পথনাটিকাতে গিয়ে ব্লেমটা কিসে করলো তারা, তারা ব্লেমটা করলো কি না, ব্লেমটা করলো তারা হচ্ছে যে সেখানে মিডিয়া আইদার সিসিটিভি ছিল না, এটাকে তারা ব্লেম করলো, সিসিটিভি ছিল না তাই রেপ হয়েছে, নইলে দেখালো তারা পোশাকটা ছোট ছিল, এটা দেখালো, এটাকে দেখালো। কিন্তু কথাটা হচ্ছে মানুষের সাইকোলজিটা যে ওই ছোটবেলা থেকে ওই রকম ভাবে তৈরি করা হয়েছে সেটাকে তারা দোষারোপ করছে না সেখানে। অর্থাৎ এখানে একটা বিকল্প এডুকেশন নিয়ে এসে ফ্যামিলি থেকে যখন থেকে তাকে শিক্ষা প্রদান করা হচ্ছে তখন থেকে নিউট্রাল এডুকেশন তাকে দেওয়া হচ্ছে না। ফলে কি হচ্ছে, সে দেখতে পাচ্ছে না, আসল কারণটা খুঁজে পাচ্ছে না সেখানে, আসল কারণটা সে খুঁজে পাবে না। যাই হোক, এইরকম বিভিন্ন ধরনের কালচার আমাদের তৈরি করে দিয়েছে, সেগুলোর ফলে আমরা আসল কারণটা দেখতে পাই না। কিন্তু যখনই তুমি বিকল্প ভাবনা করবে তখনই দেখবে কনস্ট্রাকটিভ একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে তারা, গঠনমূলক একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে তারা, কিন্তু রুটটা যেখানে সেটাতে খোঁজার চেষ্টা করে। এবং এগুলো সব লিবারেল এডুকেশন। রামকৃষ্ণ মিশনের কোনো একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে এটা পেয়েছিলাম, বা বিবেকানন্দের আইডিগুলোর মধ্যে চারিত্রিক গঠনের উপর জোর দিয়েছে। কেন? ইনস্ট্রুমেন্ট তোমাকে কি করতে পারে? রেপ কি কম হয়েছে? মানে ফাঁসি তো দেওয়া হচ্ছে, রেপ কি কম হচ্ছে দেশে? হচ্ছে না তো, ব্যাপ্তি বাড়ছে আরো দিন দিন। তার মানে গাফিলতিটা কোথায়? গাফিলতিটা ইনস্ট্রুমেন্টের নয়। ক্যামেরা তো আছে, সিসিটিভি তো আছে, সিসিটিভি কালকেই বলবে এটা ম্যানিপুলেটেড, ওটা এখন ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করেছে, বলো তুমি কি করে আটকাবে? তাদের শেষ বলে কিছু নেই, তুমি যেদিক দিকে ছুটছো সেটা শেষ বলে কিছু নেই। কিন্তু তুমি যদি এখানে চারিত্রিক গঠনের উপর যদি জোর দাও, শিক্ষা ব্যবস্থাগুলোকে সেই রকম ভাবে যদি গঠন করতে পারো, তাহলে এই প্রবলেমগুলো হয়তো কমবে। নির্মূল হয়ে যাবে সেটা আমি কোনোদিনই বলবো না, কিন্তু হয়তো সেখানে কমবে। দেখবে যে রামকৃষ্ণ মিশনের এই শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে শেখানো হয়, দারুণ। তারা এগুলো শেখায়, শুধু রামকৃষ্ণ মিশন নয়, যে কোনো দেখবে শিক্ষা প্রতিষ্ঠানে চারিত্রিক গঠনের উপর জোর দেওয়া হয়। অনেক ভালো, তাদের মধ্যেও খারাপ বিষয় আছে, সমস্ত ধর্মের মধ্যেও, কিন্তু তারপরেও দেখবে যেমন স্বামী বিবেকানন্দ অনেক দারুণ দারুণ কথা বলেছেন চারিত্রিক গঠনের উপরে। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, সারদা দেবী দারুণ দারুণ কথা বলেছেন। এগুলো পড়বে তখন বুঝতে পারবে যে বিকল্প এডুকেশন কি হতে পারে, কেন ওনার শিক্ষাকে এত ভ্যালু দেওয়া হয়, এই কারণে চারিত্রিক গঠনের উপর জোর। বুঝতে পারছো রামকৃষ্ণ মিশন কেন এত ফেমাস? এইরকম বিষয়গুলো। যাই হোক, এখানে আমরা এগুলো পাবো as component of hegemony functioning of মেইনটেন অফ দ্য ডমিনেন্স অফ দ্য রুলিং ক্লাস, যেগুলো রুলিং ক্লাসের যে ডমিনেশন আছে সেটাকে বা আধিপত্য যেটা আছে সেটাকে এখানে বজায় রাখতে তারা সাহায্য করে। এগুলো কিন্তু আমরা এখানে পাবো, দেখে নি, আর ডিটেলসে যাচ্ছি না। 10 নম্বর কি বলেছে দেখো, 10 নম্বর বলেছে এখানে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং গ্রামশি সিভিল সোসাইটি এন্ড পলিটিক্যাল সোসাইটি ইজ কারেক্ট। গ্রামশির যে এখানে যে নাগরিক সমাজ এবং রাজনৈতিক যে সমাজ, গ্রামশির নাগরিক সমাজের ধারণা দেখো ভালো করে, দুটো টার্মিনোলজি দেখো, পলিটিক্যাল সোসাইটি, সিভিল সোসাইটি এন্ড পলিটিক্যাল সোসাইটি, দুটো ধারণা দিয়েছেন। পলিটিক্যাল সোসাইটির ধারণাটাও তার, তোমরা নিশ্চয়ই এখন পড়ছো পলিটিক্যাল সোসাইটির কনসেপ্ট, পার্থ চ্যাটার্জি দিয়েছে। এটা কিন্তু গ্রামশির ধারণা, উনি এটাকে কিন্তু নতুন ভাবে অ্যাপ্লাই করেছেন, পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভে অ্যাপ্লাই করেছেন।
মাথায় রাখবে। পলিটিক্যাল পরীক্ষায় তো জানতে চেয়েছে, জানো তোমরা পলিটিক্যাল সোসাইটির কনসেপ্ট কে দিয়েছে, তো এটা গ্রামশি কিন্তু প্রথম দিয়েছিলেন পলিটিক্যাল সোসাইটি। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং গ্রামশি সিভিল সোসাইটি এন্ড পলিটিক্যাল সোসাইটি ইজ কারেক্ট, যে পলিটিক্যাল সোসাইটি এবং সিভিল সোসাইটির কোন ধারণাটি গ্রামশির ঠিক। তো তিনি কি বলেছেন, সিভিল সোসাইটি প্রোভাইড কনসেন্ট, ইন্টেলেকচুয়ালসরা তোমাকে যেটা শেখালো সেটা তুমি বললে না তো ঠিকই, তো আমি তো হার্ড ওয়ার্ক করছি না তাই পাস করতে পারছি না, এটাই তোমাকে শেখানো হচ্ছে। তাহলে ওরা তোমাকে এক প্রকার তোমার শোষণটাকে বজায় রাখার জন্য তোমার কাছ থেকে এক প্রকার কনসেন্ট আদায় করে নিল। কিন্তু পলিটিক্যাল সোসাইটি কি করে, এখানে ফোর্স প্রয়োগ করে, রাজনৈতিক ক্ষমতা কি করে, ফোর্স কিন্তু কিন্তু এখানে প্রয়োগ করে। তো এটা হবে সঠিক উত্তর। দেখে নিও, বাকিগুলো আর ডিটেলসে যাচ্ছি না। 11 নম্বরে চলে আসে, কি বলছে, হুই ইজ দ্য অথর অফ দ্য বুক প্রিজন নোটবুক, এটা অ্যান্টোনিও গ্রামশি, ডিটেলসে উপরে বলে দিয়েছি, দেখে নিয়েছো। কনসেপ্ট অফ হেজিমনি, কনসেপ্ট অফ হেজিমনি গ্রামশির ধারণা। হেজিমনি বলতে কি বুঝিয়েছেন, হেজিমনি বলতে বুঝিয়েছেন দেখো, as conceptualized by Gramsci refers to the dominance of a particular group or class over other through the establishment and maintenance of its worldview, values and norms of the common sense of society. তো সোসাইটিতে কি করে, সোসাইটিতে এরকম একটা বিশ্ব ধারণা, একটা ওয়ার্ল্ড ভিউ তৈরি করে বলতে পারবো, একটা মানে বিশ্বের সম্পর্কে একটা ধারণা বা নিজের মতো করে একটা নিজের মতামত তৈরি করে, মূল্যবোধ তৈরি করে, নিয়ম কানুন তৈরি করে, কমন সেন্স তৈরি করে দেয়। এই কমন সেন্স গুলোর মধ্যে দিয়ে তারা কি করেছে, এখানে তিনি বলেছেন যে এখানে এখানে কি করে, রুলিং ক্লাস সবসময় কি করে, বা রুলিং ক্লাসের যে যারা হচ্ছে ওই মুখপাত্র অ্যাডভোকেট, যারা যারা হচ্ছে ওই ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস, তারা এগুলো কিন্তু করে, ঠিক আছে, হেজিমনিটা তৈরি করে। কিসের হেজিমনি, যে রুলিং ক্লাস এই আইডিওলজিটা ঠিক, লিবারাল আইডিওলজি ঠিক। লিবারাল আইডিওলজি, আমি তো বলবো যে পৃথিবীতে সব থেকে খারাপ যদি সিস্টেম থেকে থাকে সেটা হচ্ছে লিবারাল আইডিওলজি, ইন্ডিভিজুয়াল স্বাধীনতা দেওয়ার বাদ দিয়ে। যদিও সেটাই বেস, কিন্তু তারপরেও তোমরা দেখবে সেটা সব থেকে খারাপ। কেন, কারণ ইকোনমিক্যালি মানুষকে কিন্তু সেপারেট করে দেয়। ইকোনমিক ইমানসিপেশন না হলে, যেটা ল্যাসকি বলে গেছেন, ইকোনমিক যদি ইকুয়ালিটি না থাকে, মানুষের পলিটিক্যাল ইকুয়ালিটি আসবে কি করে? তো আমরা ভোট তো দিচ্ছি ঠিকই, কিন্তু ভোট দেওয়ার পরও আমাদের অবস্থার উন্নতি হচ্ছে না। তার মানে পলিটিক্যাল পাওয়ার্স আমাদের ঠিকই আছে, আমাদের কিন্তু ইকোনমিক পাওয়ার্সটা তার মধ্যে দিয়েও তারপরও আমরা জেনারেট করতে পারি। একেবারে যে হচ্ছে না আমি সেটা বলবো না, ধীরে ধীরে হয়তো হচ্ছে, বাট এর গতিটা খুব স্লো। এগুলো যাই হোক, তো এটা এখানে দেখতে পাবে। তারপরে কি বলেছে, দ্য ডমিনেন্স ইজ অ্যাচিভ নট অনলি থ্রো কোর্শন বাট অলসো থ্রো দ্য অ্যাক্টিভ কনসেন্ট অফ দ্য সাবঅর্ডিনেট গ্রুপস, যেখানে আর দমনমূলক নীতির মধ্য দিয়ে আর এখন কিন্তু ওই সম্মতি আদায় করে নেওয়া হয় না, এখন সম্মতিটা আদায় করা হয় কি, এখন কিন্তু এক প্রকার আইডিওলজির মধ্যে দিয়ে সম্মতি আদায় করা হয়। বা ডমিনেশনসটা কিন্তু ওই আর ওই লাঠির আঘাতে আর হয় না, ডমিনেশনস করে না তারা, যে লাঠির ভয় দেখিয়ে তারা এখন শাসন করছে না, শাসনটা তারা করে আইডিওলজি বিক্রি করে, আইডিওলজি ছড়িয়ে, তারা আইডিওলজির প্রতি একটা সম্মতি আদায় করে নিয়ে তারা শাসকের প্রতি, শাসন ব্যবস্থার প্রতি, ডমিনেশনসের প্রতি একটা কিন্তু হেজিমনির প্রতি একটা তারা কিন্তু এক প্রকার এখানে কিন্তু সমর্থন আদায় করে নেয় সাবঅর্ডিনেটসদের কাছ থেকে। সাবঅর্ডিনেট যারা নিচের লেভেলে আছে, শাসক শ্রেণী যারা নয়, তার নিচের লেভেলে যারা আছে তারা, which adopt the hegemonic ideology as their own, যেটা তারা নিজেদের আইডিওলজি হিসেবে করে। যাই হোক, কি বলছে, হেজিমনি অপারেটস থ্রু কালচারাল, পলিটিক্যাল এন্ড আইডিওলজিক্যাল মিনস। কি বলছে, হেজিমনি অপারেটস কিভাবে কাজ করে, যে সাংস্কৃতিক হেজিমনি আছে, পলিটিক্যাল হেজিমনি আছে, মতাদর্শগত হেজিমনি আছে, যে তারা নিজেদের মতো একটা সংস্কৃতি তৈরি করে রেখেছে, নিজেদের মতো করে সংস্কৃতি তৈরি করে রেখেছে। কি সংস্কৃতি, যেমন ধরো যে, যেমন আমাদের এখানে দেখবে একটা ফর্সার সংস্কৃতি আছে, তাই না, যে ফর্সা মানে সে খুব ভালো, সেই কালারটাকেই পছন্দ করতে হবে, বাকি কালো যদি হয়, বাদামি যদি হয়, তাহলে সেগুলো খারাপ, ও নিচু জাতি। একটা কালচার তৈরি করে রেখেছে, ইংলিশের কালচার। ইংলিশ ভাষায় যদি কথা বলো তাহলে ঠিক আছে, তুমি ঠিক মানে অনেক কিছু জানো, ইংরেজি যদি না যা কথা বলো তাহলে তুমি কিছুই জানো, তুমি কিছু জানো, এটা একটা তৈরি করে রেখেছে। তো এই যে বিষয়গুলো এখানে তিনি বলছেন যে এইরকম ভাবে তারা কি করেছে, একটা ডমিনেশন তৈরি করে রেখেছে সোসাইটি, এগুলোকে ব্রেক করার কথা বলেছেন আমাদের গ্রামশি, ঠিক আছে, গ্রামশি কিন্তু এগুলোকে ব্রেক করার কথা বলেছেন এইরকম ভাবে। এবং বিশ্বাসও কতগুলো তৈরি করে রেখেছে, ইন্ডিভিজুয়ালসরা কতগুলো বিশ্বাসের উপর নির্ভর করে, এইরকম ভাবে তারা আধিপত্যটাকে টিকিয়ে রেখেছে, স্থিতাবস্থাটা এইরকম ভাবে, স্টেটাস কুও এইরকম ভাবে কিন্তু মেনটেন করেছে সমাজ ব্যবস্থার মধ্যে, ঠিক আছে। গ্রামশি এই কারণে বলেছিলেন যে কাউন্টার হেজিমনি স্ট্রাগল করতে হবে। এই যে দেখো কি করতে হবে, এখানে বলছেন গ্রামশি ইমপ্যাক্ট দ্য ইম্পর্টেন্স অফ চ্যালেঞ্জিং হেজিমনি, এই হেজিমনিটাকে চ্যালেঞ্জ করতে হবে, তাদের হেজিমনিটাকে চ্যালেঞ্জ করতে হবে থ্রো কিসের মাধ্যমে, কাউন্টার হেজিমনিক স্ট্রাগল। এখানে কাউন্টার করতে হবে তাদের, তাদের হেজিমনির কাউন্টার হেজিমনি নিয়ে, তাদের হেজিমনির কাউন্টার হেজিমনি নিয়ে আসতে হবে, যে ওরা যেটা বলছে, যে আর্গুমেন্ট দিচ্ছে তার বিকল্প আর্গুমেন্ট নিয়ে আসতে হবে। ওরা আর্গুমেন্ট দিচ্ছে এখানে শাসক শ্রেণীর আধিপত্যটাকে টিকিয়ে রাখার জন্য, আমাদের আর্গুমেন্ট হবে সেখানে কি লেবার ক্লাসের আধিপত্যটাকে টিকিয়ে রাখার জন্য বা তুলে নিয়ে আসার জন্য।
এইরকম ভাবে তিনি বলছেন যে সংস্কৃতি, রাজনীতি, শিক্ষা, সমাজ ব্যবস্থা সব জায়গাতেই এখানে কি করেছে, লেবার এখানে লিবারালসরা সব জায়গাতেই এখানে শাসক শ্রেণী নিজেদের আইডিওলজি এখানে কিন্তু এক প্রকার নিয়ম, রুলস, রেগুলেশন চালু ইস্টাবলিশ করেছে, সেগুলোর মধ্যে দিয়ে তারা সম্মতি আদায় করে নিচ্ছে। তারা লাঠির আঘাতে এখনো সম্মতি আদায় করছে না। ওই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। আর এটা করার জন্য এই লেবার ক্লাসদের মধ্যে থেকেই অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের বের করে নিয়ে আসতে হবে। বুঝতে গেল? এদের নিয়েই পার্টি গঠন করতে হবে। এই পার্টি লাগাতার সেখানে মানুষের মধ্যে প্রচার করবে, জনগণের মধ্যে সচেতনতা জেনারেট করবে, সেটার মধ্যে দিয়েই হবে। যেটা পশ্চিমবঙ্গের বামপন্থীরা নতুন করে আবার শুরু করেছে, দেখতে পাচ্ছ। শুরু করেছে, জিরো হয়ে গেল তারা, জিরো হয়ে গেল বিধানসভাতে, জিরো, নেই তাদের সিট। নতুন করে আবার শুরু করলো। দেখো এই দেখো গ্রাম থেকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে গ্রাম থেকে তারা কৃষক মুভমেন্ট করে, আবার যে কিছুদিন আগে দেখবে কলকাতাতে তারা মুভমেন্ট করে গ্রাম থেকে মানুষ তৈরি করে নিয়ে এসে দূর দিক দিয়ে আবার এখানে দেখবে আসে শহরে এসে আন্দোলনটাকে কিন্তু এখানে জমায়েত করছে, বা আন্দোলনটাকে কিন্তু আবার দূর থেকে নিয়ে এসে কনসলিডেট করছে শহরে, যেখানে ক্ষমতা আছে, ক্ষমতা যেখানে আছে। কারণ সমস্ত মিডিয়া হাউসগুলো এখানে, যারা বিকল্প আইডিওলজি দেখতেই পাচ্ছে না, তাদেরকে দেখানো হচ্ছে যে দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি, এতগুলো লোক আমরা এখানে এসে জমা হয়েছি বিকল্প আইডিয়া নিয়ে এসে। মিডিয়াকে দেখানো হচ্ছে, সরকারকে দেখানো হচ্ছে, তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি তো শুধু কোটিপতিদেরকেই দেখতে পাচ্ছ, দেখো আমি গ্রাম থেকে এতগুলো মানুষ নিয়ে এসে তাদের বিকল্প আইডিয়া নিয়ে এসেছি, তাদের স্বাধীনতা। এই কারণে শহরে নিয়ে আসা হচ্ছে, এমনি নয়। কারণ সমস্ত ক্ষমতা শহরে। গ্রাম মানুষ দেখছি প্রত্যেক ইলেকশনের সাথে প্রচুর রিভলিউশন করে, আন্দোলন করে, মুভমেন্ট করছে, প্রতিবাদ করছে, গোলাগুলি হচ্ছে, মারপিট করছে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, কিন্তু ক্ষমতা বদল করছে না। কেন? তার কারণ কলকাতার মানুষরা এখনো চিন্তা ভাবনাটা বদলায়নি তাদের, সিস্টেম বদলাতে হবে। কারণ তারা বিকল্প কিছু দেখতে পাচ্ছে না। তো যখন ওগুলো দূর দিক দিয়ে ঘিরে নিয়ে এসে যখন তুমি কলকাতায় কনসলিডেট করবে, মানুষের যখন দেখাবে যে দেখো এই মানুষগুলো নিজেদের বঞ্চনার কারণে এসেছে, যেটা তুমি কলকাতায় বসে থেকে দেখতে পাচ্ছ না, তখনই কি হয়তো মানুষ রিয়েলাইজ করবে। তখনই কি, এই কারণে দেখবে গ্রাম থেকে মানুষ নিয়ে এসে কলকাতায় বারে বারে মিটিং হচ্ছে, কলকাতায় মিছিল হচ্ছে। কেন? কারণগুলো এইগুলো, বুঝতে পারছো তো? তো এইগুলো এখন সেন্টারে এসে এই জিনিসগুলো হয়। তাই হোক, পরের প্রশ্ন চলে আসে, কি বলছে, ম্যাথ করতে বলেছে এখানে, প্রিজন নোটবুকেরই কথা বলেছে, দেখে নিও, আর ডিটেলসে যাচ্ছি না। আর এবং কোয়েশ্চেনটা আগেও চর্চা হয়েছে হবস পড়াতে গিয়ে। তারপরে এখানে দেখো 14 নাম্বার কোয়েশ্চেন্স, অ্যান্টোনিও গ্রামসি হবে উত্তর। কেন বলেছে দেখো, হুই অ্যামং দ্য ফলোইং কম্পেয়ার দ্য অর্গানাইজেশন অফ সিভিল সোসাইটি টু আ পাওয়ারফুল সিস্টেম। বাট এটাও রিপিট কোয়েশ্চেন্স, ডিটেলসে যাচ্ছি না। এখানে হুইচ অফ দ্য ফলোইং থিঙ্কার্স রিজেক্টেড দ্য মার্কসিস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্টিফিক ডিটারমিনিজম, এটাও রিপিট কোয়েশ্চেন। দেখতেই পাচ্ছ বারবার জিজ্ঞেস করছে, ঘুরিয়ে ফিরে। দেখো 21 সালে এসেছে গুজরাটে, গুজরাটে 21 সালে এসেছে, মানে 24-এ তোমরা দেবে, বড় সম্ভাবনা আছে আসার। কারণ গুজরাটের লোকেরাই এখন দেখবে, প্রফেসররাই বোধহয় এখন কোয়েশ্চেন টোয়েশ্চেন তৈরি করছে বলে আমার মনে হচ্ছে, কারণ এত বেশি কোয়েশ্চেন আর কমন হয় কি করে। যাই হোক, অ্যান্টনি গ্রামসি এখানেও প্রিজন নোটবুক সিমিলার কোয়েশ্চেন দেখো বারবার জিনিস করছে। হেজিমনি, হেজিমনি গ্রামসি অলরেডি বলে দিলাম হেজিমনি কি বুঝিয়েছেন। এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেড আ ডিস্টিংশন বিটুইন ট্র্যাডিশনাল এন্ড অর্গানিক ইন্টেলেকচুয়ালস, এই যে এতক্ষণ ধরে বলছিলাম যে অর্গানিক বলতে তিনি কাদের বুঝিয়েছেন, অর্গানিক বলতে তিনি রুলিং ক্লাসদের মধ্যে, আর অর্গানিক বলতে তিনি লেবার ক্লাসদের মধ্যে থেকে বুঝিয়েছেন। এই যে দেখো অর্গানিক ইন্টেলেকচুয়ালস, এখানে কাদের কথা বলেছেন, অর্গানিক, এখানে ওয়ার্কিং ক্লাসের কথা বলেছেন। এই যে ওয়ার্কিং ক্লাস, মার্জিনালাইজড, যারা মার্জিনালাইজড, মার্জিনালাইজড কমিউনিটি, এখন এই টার্মটা খুব ব্যবহার হয়, মার্জিনালাইজড কমিউনিটি। আমাদের কলকাতা বা আমাদের ভারতবর্ষে এই টার্মটা খুব ব্যবহার হয়, মার্জিনালাইজড কমিউনিটি। গ্রামসির ধারণা এগুলো, এগুলোই বামপন্থীরা ফেমাস করে দিয়েছে, মার্জিনালাইজড কমিউনিটি। যারা হচ্ছে ওয়ার্কিং ক্লাস, যারা পিছিয়ে পড়া, তাদেরকে মার্জিনালাইজড বলা হচ্ছে, তাই তো? এগুলো ট্র্যাডিশনাল কাদের কথা বলেছে, ট্র্যাডিশনাল হচ্ছে যারা হচ্ছে এই রুলিং ক্লাসে বিলং করে, উইথ দ্য রুলিং ক্লাস, রুলিং ক্লাসের সাথে যারা ডিরেক্টলি জড়িত, ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ রুলিং ক্লাস। ঠিক আছে, এরা জড়িত। এরা কারা? এরা বলছে লয়ার্স। ট্র্যাডিশনাল কারা? ট্র্যাডিশনাল হচ্ছে লয়ার্স, উকিল, একাডেমিক্স, ক্লেরজি, এদের কথা বলা হচ্ছে। ও ঠিক আছে, এদের কথা বলা হচ্ছে, মানে ধর্মীয় গুরু যারা, তাদেরকে ইন জেনারেল। অর্গানিকের মধ্যে কারা? অর্গানিকের মধ্যে এখানে বলেছে যে যারা হচ্ছে রুলিং ক্লাসের লিডার হবে, সরি এই লেবার ক্লাসের যারা, বা এই মার্জিনালাইজ কমিউনিটি যারা হচ্ছে এখানে, যারা হচ্ছে লিডার হবে, যাদের সেই ক্ষমতা আছে, সেখানে ভাববার বিকল্প কিছু ভাবনার ক্ষমতা আছে। যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, সে নিজেও একজন লেবার হতে, সে নিজেও একজন প্রফেসর হতে পারে, সে নিজেও একজন লয়ারও হতে পারে, সে ক্লেরজিও হতে পারে। কিন্তু ট্র্যাডিশনালি দেখবে এদের বেশিরভাগ, লয়ারদের বেশিরভাগই দেখবে সরকার পক্ষকে সমর্থন করে, বিকল্পকে খুব কম মানুষ সমর্থন করে। বিকল্পকে সমর্থন করার সংখ্যাটা সবসময় কম পাবে। ক্ষমতা যখন বদল ঘটে যাবে তখন দেখবে এরাই গিয়ে দেখবে সমর্থন করবে, তারা সমর্থন করবে, মানে ওরা সবসময় ক্ষমতার সঙ্গে থাকে।
মানে সবসময় ক্ষমতার সঙ্গে থাকে। বুঝতে পারলে তো? এইটা গ্রামসি হাইলাইটেড দ্য সিগনিফিকেন্স অফ অর্গানিক ইন্টেলেকচুয়ালস। তিনি কিসের উপর জোর দিয়েছিলেন? তিনি হাইলাইট করেছিলেন অর্গানিক ইন্টেলেকচুয়ালস এর উপরে। ইন ফস্টারিং ক্লাস কনসিয়াসনেস, কি জেনারেট করবে, কি ফস্টার করবে? ক্লাস কনসিয়াসনেস, শ্রেণী সচেতনতা তৈরি করবে। এবং কি করবে? অর্গানাইজিং রেসিস্টেন্স, প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিরোধ গড়ে তুলবে এগেনস্ট কাদের বিরুদ্ধে? ডমিনেন্ট আইডিওলজিস, আধিপত্যকারী যে সমস্ত মতাদর্শগুলো আছে, মতাদর্শ আছে, তার বিরুদ্ধে এখানে কি হবে? একটা প্রতিবাদ গড়ে তুলবে। অ্যান্ড পাওয়ার, শুধু আইডিওলজি নয়, পাওয়ারের বিরুদ্ধেও করবে। পাওয়ার কাঠামো, পাওয়ার স্ট্রাকচার বলেছে, ক্ষমতার কাঠামো এবং মতাদর্শ এর বিরুদ্ধে কি করবে? প্রতিবাদ গড়ে তুলবে। কিসের মাধ্যমে? ক্লাস কনসিয়াসনেস এর মাধ্যমে। বোঝা গেল? কি বলেছে? He believed that the emergence of organic intellectuals is essential for the development of revolutionary movement and the transformations of society. সোসাইটির যদি তোমার পরিবর্তন করতে হয় তাহলে কি হবে? রিভলিউশনারি মুভমেন্ট করতে হবে, বৈপ্লবিক আন্দোলন করতে হবে। এবং আন্দোলনের মধ্য দিয়ে এখানে কি হবে? এবং ইন্টেলেকচুয়ালসদের মধ্য দিয়ে আন্দোলনটা হবে, অর্গানিক ইন্টেলেকচুয়ালস যারা, তাদের মধ্য দিয়ে, তবেই সমাজের মধ্যে পরিবর্তন আসবে। হবে, বুঝতে পারছো তো? এই কথাগুলো এখানে তিনি বলার চেষ্টা করলেন। 19 নম্বর প্রশ্নে চলে আসো। বাই দ্য মডার্ন প্রিন্স গ্রামসি মিন্ট, গতকালই তোমাদের বলেছিলাম যে পার্টিকে তিনি মডার্ন প্রিন্স বলেছেন। কেন প্রিন্স বলেছেন মডার্ন? তার কারণ রাজা কি করতো? মডার্ন প্রিন্স পড়তে গিয়ে আমরা কি পেলাম? মেকিয়াভেলি পড়তে গিয়ে আমরা পেলাম যে রাজাকে বলেছিলেন রাজা বিচক্ষণ হবে, রাজা এখানে কিন্তু শেয়ালের মতো চতুর হবেন এবং বাঘের মতো হিংস্র হবে, শক্তিশালী হবেন, এই কথাগুলো বলেছিলেন। এবং তিনি সমস্ত কিছু নির্ধারণ করবেন, ক্ষমতা টিকিয়ে রাখবেন, তাই তো? এই কথাটা বলেছিলেন তিনি। ওখানেই দেখবে ইনিও তো ম্যাকিয়াভেলি, ইনিও তো ইতালির লোক, গ্রামসিও তো ইতালির লোক, ম্যাকিয়াভেলির মতো। ইনি এসে কিন্তু পার্টিকে সেই গুরুত্বটা দিলেন। পার্টি বললেন যে ওই ওদের মতো হচ্ছে শেয়ালের মতো চতুর হবে আর সিংহের মতো হিংস্র শক্তিশালী হবে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে মড একদম বলতে পারো যে একটা ক্লেভার ফিচার্স নিয়ে এসে গড়ে উঠবে। এই কারণে তিনি শুরুতে কি করেছিলেন? তিনি বলেছিলেন যে গণতন্ত্রকে যদি আমাদেরকে সমর্থন করতে, শুরুতে আমরা গণতন্ত্রকেও সমর্থন করবো, ধীরে ধীরে ওখান থেকে ক্ষমতা আমরা, কিন্তু গণতন্ত্রকে ধীরে ধীরে আমরা নষ্ট করে দিয়ে ধীরে ধীরে সিস্টেমকে আমরা সাম্যবাদের দিকে। কারণ কালমার্ক্স এগুলো বলেনি একবার। কালমার্ক্স বলেছিলেন যে না, সমর্থনই করেন উনি, একদম একদম গোড়া। এই কারণে বলা হয় যে যারা কালমার্ক্স বা মার্ক্সের যারা অনুগামী ছিলেন ওই আর কি, তাদেরকে গোড়া মার্ক্সিস্ট বলা হয়, অর্থোডক্স মার্ক্সিস্ট। অনেকগুলো টার্মিনোলজি পড়ালাম এর আগে দিন, কি কি নাম সেখানে কালমার্ক্সকে দিয়ে অভিধা করা হয় মার্ক্সিজমকে। সেখানে হচ্ছে কিন্তু গোড়া হিসেবে তাদেরকে দেখা হয়, ঠিক আছে? অর্থোডক্স মার্ক্সিস্ট হিসেবে দেখা হয়, কিন্তু এখানে অর্থোডক্স না। এখানে কি বলছে? যেহেতু রিফর্মস এর কথা বলছে, স্মার্ট হওয়ার কথা বলছে, চতুর হওয়ার কথা বলছে, এখানে এই কারণে এখানে এটা নিও লিবারাল আইডিয়া, নিও মার্ক্সিস্ট আইডিয়া বলতে পারো। এটা কিন্তু একটা নতুন আইডিয়া, রিফর্মিস্ট আইডিয়া একটা বলতে পারো মার্ক্সিজম। বোঝা গেল? তাহলে এই বিষয়গুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখে নিও, ডিটেলস আর যাচ্ছি না, পেয়ে যাবে, ঠিক আছে? পড়লেই পাবে। 20 নম্বরে চলে আসো। 20 নম্বরে সেই আবার দেখো প্রিজন নোটবুক বোধহয় বলেছে, হ্যাঁ প্রিজন নোটবুক, রিপিট করছি না, বাকিগুলো এখানে আমি পরে তোমাদের সময় পেলে বলবো। কাল মার্ক্স তো অলরেডি পড়া থেকে চোখ কোয়েশ্চেনটা এসেছিল। লেনিন ওখানে কি বলেছে? কি বলেছে? দ্য অ্যাসারশন অফ অটোনমি অফ পলিটিক্স ইজ ইনানিশিয়েটেড বাই, যে রাজনীতির একটা স্বাতন্ত্রতা আছে। কে বলেছেন? গ্রামসি বলবেন। এদের সবাই দেখো, লেনিন মার্ক্সিস্ট, গ্রামসি মার্ক্সিস্ট, মাও জেদং মার্ক্সিস্ট, কার্ল মার্ক্স তো নিজেই নিজের থিওরি না নিজের নামে পরিচালিত হয়েছে। তাহলে সবাই মার্ক্সিস্ট, কিন্তু এখানে রাজনীতির যে স্বতন্ত্রতা আছে এরা কেউ কিন্তু মানেনি। এরা বলেছে প্রত্যেকেই এক প্রকার নির্ভরশীলতার উপর জোর দিয়েছে, ঠিক আছে? যদিও গ্রামসি মাও জেদং অনেকটা ব্যতিক্রম কথা কিছু বলেছিলেন, বা গ্রামসির মতোই কিছু কিছু ব্যতিক্রম আছে। মেন মার্ক্সিজমকে তিনিও মডিফাই করেছিলেন, ঠিক আছে? আমরা পড়তে গিয়ে পাবো, হলো আমাদের মাও জেদং আছে সিলেবাসে। যাই হোক, এখানে উত্তরটা হবে কিন্তু গ্রামসি। তিনি রাজনীতিকে স্বতন্ত্র করলেন কেন, কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলাম। 22 নম্বর দেখো কি বলেছে। 22 নম্বর আবার সেই বোধহয় এখানে হেজিমনি, আর দরকার নেই, রিপিট কোয়েশ্চেন। দেখতে পাচ্ছ কতবার জিজ্ঞেস করেছে কোয়েশ্চেনটা? এটা 2015 সালে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, দেখে নাও। এখানে দিয়ে দিয়েছে এক্সপ্লেনেশন, ব্যাখ্যাও করে দিলাম। আন্টোনিও গ্রামসিস হেজিমনি ইজ ক্লোজলি কানেক্টেড টু, সিভিল সোসাইটির সঙ্গে কানেক্টেড। কেন? তিনি কি বলেছিলেন? যে সিভিল সোসাইটিতে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো কোনগুলো? এই যে মিডিয়া, এই যে সেখানে ক্লেরজি, এই যে সেখানে তিনি বলেছেন যে সেখানে পো, তাই তো? তিনি বলেছেন এখানে এডুকেশন ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, এই যে ইনস্টিটিউশন গুলো, সেখানেই এরাই তো হেজিমনিকে এস্টাবলিশ করেছে, এরাই তো হেজিমনিকে এস্টাবলিশ করেছে। তাহলে এখানে সিভিল সোসাইটির সঙ্গে হেজিমনির কনসেপ্টটা জড়িত, বাকিগুলো হবে না, ঠিক আছে? পলিটিক্যাল পার্টি হবে না, পাওয়ার হবে না, মিলিটারি হবে না, এটা সিভিল সোসাইটির সাথে এখানে আমরা হেজিমনির কনসেপ্টটাকে লিঙ্ক করব। Who among the following theorized civil society as an ideological domain? তো আইডিওলজিক্যাল ডোমেইন এখানে তিনি দেখেছিলেন সিভিল সোসাইটিকে, গ্রামসি। কেন?
তার কারণ এখানে ওই আইডিওলজি তৈরি করে, তারা মতাদর্শ তারা তৈরি করে, আদর্শ তারা তৈরি করে দেয়, নিয়ম নীতি তৈরি করে দেয়, তারা ওই একাডেমিশিয়ানসরা, লয়ার্সরা, জার্নালিস্টরা তারাই করে দেয়। এই কথাটি তিনি এখানে বলেছিলেন। 25 নম্বরে চলে আসে, কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং মার্কসিস্ট থিঙ্কার হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ আ জিনিয়াস থিওরিটিশিয়ান। জিনিয়াস থিওরিটিশিয়ান কেন? মার্কসিস্টদের মধ্যে জিনিয়াস বলেছে, ভালো করে দেখো, মার্কসিস্টদের মধ্যে কে জিনিয়াস? তো মার্কসিস্টদের মধ্যে জিনিয়াস তার এটাকে গ্রামসি। কেন? কারণ গ্রামসি বাস্তবতাকে বুঝেছিল, বাকিরা সবাই গোড়ামি জায়গায় ছিল। দেখো এখানে, এখানে লেনিন ওই কার্ল মার্কসের আইডিয়ার অনুগামী, যদিও কিছুটা রিফর্মস তিনি করেছিলেন, কিন্তু ওটা পরে, মানে ইস্টাবলিশমেন্টের পরে, কিন্তু ইস্টাবলিশমেন্টের আগে তো পড়েনি। তিনি কার্ল মার্কসের ওই সশস্ত্র বিপ্লব, রিভলিউশনকে নিয়ে এখানে কাজ করেছিলেন। কাউস্কিও তাই পাবে, মাও জেদং অনেকটা সেই রকমই সশস্ত্র বিপ্লবের কথা বলেছিলেন, কিন্তু গ্রামসি তা বলেনি যে সশস্ত্র বিপ্লবে হবে না, মানে অস্ত্র হাতে নিয়ে তুমি বিপ্লব করে তা হবে না, এটা আইডিওলজি, এখানে অস্ত্র নিয়ে আসতে হবে তোমাকে, আইডিওলজি নিয়ে করতে হবে তোমাকে যুদ্ধ। তো এই কারণে, এবং আইডিওলজি নিয়ে তুমি যুদ্ধ করবে সেটা তো ভালোই তো বিষয়টা, কারণ অস্ত্র হাতে নিয়ে তুমি যুদ্ধ করলে তো সবাই মারা পড়বে, ওরাও গুলি চালাবে, আমরাও সেখানে, তো এটা একটা হিংসা হিংসামূলক হয়ে যাবে না ব্যাপারটা, এবং সেটা কখনোই ভালো নয়। তো যেহেতু তিনি এখানে এই হিংসাকে পরিহার করে, যেহেতু এখানে তিনি এক প্রকার বলেছেন কি আইডিওলজিকে গুরুত্ব দিয়েছেন, মানে অস্ত্রকে ত্যাগ করে আইডিওলজিকে এখানে গুরুত্ব দিয়েছেন, সেই কারণে এখানে জিনিয়াস একটা কথা হচ্ছে, জিনিয়াস হয়ে গেল থিওরিটিশিয়ান। জেলে বসে তার এই যে রচনা, সেগুলো এখানে জিনিয়াস হিসেবে বিবেচিত হচ্ছে। বুঝা গেল তো? 26 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? 26 নম্বর কোয়েশ্চেন বলেছে অ্যান্টোনিও গ্রামসি, অ্যান্টোনিও কারেক্ট আনসার কিন্তু করবে। আচ্ছা, অ্যান্টোনিও গ্রামসি কি বলেছে? এক আর দুই কারেক্ট বলেছে, আগে দেখে নাও এটা কোনটা কারেক্ট বলেছে এবং কেন বলেছে বলে দিচ্ছি। অ্যান্টোনিও গ্রামসি দ্য রোল অফ ইন্টেলেকচুয়াল ইন সোসাইটি, এটা তো বলেছিলেন, ইন্টেলেকচুয়ালসদের একটা ভূমিকা আছে, এটা তো বলেছিলেন। ইন্টেলেকচুয়ালসরাই যেমন আইডিওলজিকে হেজিমনিক এস্টাবলিশ করেছে ওদের তরফ থেকে, আর আমাদের তরফ থেকে কি হবে, লেবার ক্লাসের তরফ থেকে, মানে ওদের ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস, আমাদেরটা হবে অর্গানিক ইন্টেলেকচুয়ালস, মানে লেবারদের কথা। তাহলে এটার কথা তো তিনি বলেছিলেন যে ইন্টেলেকচুয়ালসদের সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলছে মাও জেদং। মাও জেদং বলছে কি, টু র্যাপিডলি ট্রান্সফর্ম দ্য কান্ট্রি ফ্রম আ আগ্রারিয়ান ইকোনমি ইনটু আ সোশ্যালিস্ট কান্ট্রি। এটাও তিনি করেছিলেন মাও জেদং। এখানে যে কৃষিভিত্তিক যে সমাজ ছিল সেটাকে তিনি রাতারাতি এখানে যে বলতে পারো সমাজতান্ত্রিক সমাজে পরিবর্তন করবে, এই ধরনের কথা তিনি বলেছিলেন। কালচারাল রেভলিউশনের কথা তিনি সেই সময় বলেছিলেন। ঠিক আছে, অনেকগুলো দেখবে রিভলিউশন মাঝে মাঝে তিনি সংগঠিত করেছিলেন, এবং অনেক 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 মানুষকে অনেক, কি বলবো যে, বড় বড় ভাষণ দিয়ে মানুষকে কিন্তু কিন্তু তিনি প্রভাবিত করেছিলেন, এবং মানুষ আজকে যে দেখছে তাদের দেশ এত বড় সমৃদ্ধি করেছে তার অন্যতম কারণ মাও জেদং, তাদের লিডে, বুঝতে তো, বড় বড় রেভলিউশন সেখানে। এবং মানুষকে বলেছে, তিনি এখানে একটা এক্সাক্ট ইয়ারটা আমি ভুলছি, তিনি বলেছিলেন যে 1 বছরের পরিশ্রম বোধহয় 100 বছরের সফলতা, এরকম একটা টার্মিনোলজি তিনি বলেছিলেন। আমি পরে আবার দেখে তোমাদের বলবো মাও জেদং পড়া থেকে। তিনি বলেছিলেন যে তুমি যদি 1 বছর পরিশ্রম করো তাহলে আগামী 100 বছর তুমি কিন্তু পায়ে পা দিয়ে খাবে। এই কথাটা তিনি বলেছিলেন, জনগণকে বুঝিয়েছিলেন যে আজকে স্ট্রাগল করো, আজকে হার্ড ওয়ার্ক করো, 100 বছর তোমার কিন্তু সেখানে ইমানসিপেশন থাকবে, স্বাধীনতা থাকবে, 100 বছর তুমি রাজত্ব করবে, পায়ে পা দিয়ে থাকবে। এবং তোমরা যদি তাদের, যদি তোমরা যদি জাতীয় সঙ্গীতটাও পড়ো, তোমরা দেখবে সেখানে বলছে ওঠো জাগো, বিকল্প শক্তি এসে তোমাকে দখল করতে আসছে, তার বিরুদ্ধে নিজেকে শক্তি সঞ্চারিত করো, শক্তি দখল করো। জাতীয় সঙ্গীতে পড়বে এইরকম কথা, সবসময় দেখবে এরকম বিকল্প, মানে আদার্স যারা আছে, তাদের দেশের বাইরের যারা নাগরিক, তাদেরকে কিন্তু এখানে এক প্রকার শত্রু হিসেবে দেখার চেষ্টা করে, যে তারা এসে তোমাকে দখল করবে। এগুলো কোথা থেকে উঠে আসছে? ওই যে ওখান থেকে উঠে আসছে, মাও জেদংয়ের আইডিয়া থেকে উঠে আসছে। পড়াবো যখন তখন ডিটেলসে বলবো। লেনিন নিয়ে এখানে কি বলেছে? ইম্পেরিয়ালিজম ইজ নট হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। না, এই নট শব্দটি দিয়ে এখানে কিন্তু এটাকে ভুল করে দিয়েছে, নট হবে না, এই বইটার নাম হবে না, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই বইটা তিনি লিখেছিলেন। বাকি দুটো তাহলে ঠিক, এটা হচ্ছে ভুল হয়ে যাবে, নটটা দেওয়ার ফলে এটা ভুল হয়ে গেল, এই কারণে 1 আর 2 ঠিক হয়েছে। 27 নম্বরে চলে আসে। 27 নম্বর কি বলেছে? 27 নম্বর বলেছে দ্য ড্রাম লেজিটিমেশন ক্রাইসিস ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ গ্রামসি লেজিটিমেশন ক্রাইসিস। কেন লেজিটিমেশন ক্রাইসিস? যে বৈধতার একটা কিন্তু যে সমস্যা, বৈধতার সমস্যা, যে মানুষ সেখানে কি হয়েছে, ওটাকে বৈধতা দিয়েছে, সম্মতি দিয়েছে, মানে বৈধতা দিয়েছে তাদের শাসনটাকে, বিকল্প আইডিয়া তৈরি করবে মানুষ, বিকল্প এখানে কিন্তু তৈরি করার মধ্যে দিয়ে একটা কিন্তু লেজিটিমেসির একটা কিন্তু সমস্যা তুলে ধরবে। ওই লেজিটিমেসিকে কিন্তু মানুষ আর লেজিটিমেসি দেবে না, অর্থাৎ আগে যে লেজিটিমেসিটা যে বৈধতাটা দিত, আর এখন এই বৈধতাটা দেবে না, বিকল্প আইডিয়া তৈরি করে তার প্রতিবাদ করবে সে। এগুলোই আমরা এখানে দেখতে পাবো আলোচনায়, আরো ডিটেলসে পরে বলে দেবো, দেখে নাও। গ্রামসি কি বলেছে? অ্যাসারশন রিজন বলেছে, অ্যাসারশন রিজন বলেছে এখানে, এখানে বলেছে এ ইজ রং বাট আই আর ইজ কারেক্ট। কেন এটা এ রং হচ্ছে কেন দেখে নাও, দেয়নি এখানে। ছেলেগুলো কি বলি আর কি শোনে।
তোমার বেশি ছিল 28 বলে দিলাম যে এক্সপ্লেনেশন গুলো তোমরা লাগাও, এক্সপ্লেনেশন গুলো লাগিয়ে ভাষা পৌঁছে তো একটু দেখে নেবে। ওই দেয়নি। না এখানে আছে দেখো, না না এখানে ঠিকই আছে দেখো, এটা করেছে দেখো কি বলেছে এখানে। Gramsci opposed dividing common sense from good sense. Gramsci opposed dividing common sense from good sense. কমন সেন্স থেকে তিনি গুড সেন্সকে এখানে পার্থক্য করেছিলেন। ঠিক আছে, রিজনস কি বলেছে? কমন সেন্স মে টার্ন আউট টু বি আটারলি রং। কমন সেন্স মে বি আউট টু বি আটারলি রং এন্ড গুড সেন্স ইজ নিয়ারার টু রিয়েলিটি। কি বলেছে উত্তর? এ ইজ রং, আর ইজ কারেক্ট। এ ইজ রং, আর ইজ কারেক্ট। এটা এ দুটোই তো ঠিকই মনে হচ্ছে। এটা আমি তোমাদের দেখে বলবো, এটা আমি তোমাদের দেখে বলবো, এটাতে আমার একটু গন্ডগোল মনে হচ্ছে, একটা গন্ডগোল আছে। 29 নম্বরে চলে আসো। 29 নম্বর কি বলেছে? ফ্রিডম ইজ দ্য রিয়েল পসিবিলিটি অফ বিং রেলিভেন্ট, অফ বিং মিনিংফুল, অফ বিং টোটাল। বুঝতে পেরেছি, এটা গ্রামসি বলেছিল। ফ্রিডম ইজ দ্য রিয়েল পসিবিলিটি অফ বিং রেলিভেন্ট, যে প্রাসঙ্গিক হওয়ার জন্য এখানে স্বাধীনতাটা গুরুত্বপূর্ণ বা সম্ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ বা দরকার বলতে পারো। স্বাধীনতাটা এক প্রকার দরকার, প্রাসঙ্গিকতা এবং মিনিংফুল, এটাই ঠিক আছে, এটাই তিনি বলেছিলেন। ডিটেলস আমি তোমাদের আবার একটু পরে দেখে বলবো। তারপরে কি বলছে দেখো 30 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইজ নট রিলেটেড টু গ্রামসি। তো গ্রামসি হচ্ছে আনইকুয়াল এক্সচেঞ্জের কথা তিনি বলেছিলেন, এটা তিনি এটা তার নয়, বাকিগুলো এখানে তার কিন্তু হবে। পপুলার 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 ন্যাশনাল কালচারের কথা তিনি বলেছিলেন। তোমাদের বইটা দিয়েছি দেখো, যে আর্টিকেলটা দিয়েছি সেই আর্টিকেলে ন্যাশনাল কালচারের কথা তিনি বলেছেন। নোশন অফ হেজিমনি তো তিনি তো আইডিয়া দিয়েছেন, অর্গানিক ইন্টেলেকচুয়ালস এরও আইডিয়া তিনি কিন্তু দিয়েছেন। গতকালও এটা আপনি বলছিলেন, ন্যাশনাল কালচারের কথা বলছিলাম, যেটা এক প্রকার ন্যাশনাল কালচার। পপুলারিটি, যে পপুলার কালচার যেটাকে আমরা বলে থাকি, পপ কালচার শর্টে যেটাকে বলা হয়, যে এইরকম ভাবে কি করেছে, যে পপ কালচার তৈরি করার মধ্যে দিয়ে হেজিমনি ইস্টাবলিশ করেছে। পপ কালচার, যে ইংলিশ ইংলিশ না জানলে তুমি পিছিয়ে পড়বে, ইংলিশ তোমাকে জানতে হবে। ইংলিশ জানো না তার মানে তুমি কিছুই জানো না। ইংলিশ একটা ভাষা জানার মধ্যে দিয়ে তোমার জ্ঞান সেখানে কিন্তু ডিসাইড হবে। ভাষা কখনো জ্ঞান হতে পারে? জ্ঞান হতে পারে না। তাহলে সেগুলোকে এখানে তারা কিন্তু পপুলারাইজ করেছে, এটাই একটা জাতীয় একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। সেগুলোকে এই ধরনের জাতীয়তাবাদকে প্র্যাকটিস করার মধ্য দিয়ে কি করেছে, মানুষকে কিন্তু ওই পথেই কিন্তু লিড করিয়েছে, যে তোমাকে যদি উন্নতি করতে হয় তাহলে এই ন্যাশনাল কালচারগুলো তোমাকে শিখতে হবে, নইলে তুমি উন্নতি করতে পারবে না। যেমন আমাদের দেশে দেখবে ইংলিশ ইংলিশ তুমি না জানলে দেখবে হাইকোর্টের বিচারপতি একটা স্টেটাসও দিয়েছিলাম, দেখেছো নিশ্চয়ই, হাইকোর্টের এক বিচারপতি, পাটনা হাইকোর্টের, ইংলিশ জানা না বলে সেখানে উনিও আসলে দোষারোপ এককভাবে আমরা ওনাকে করতে পারি না বিচারপতিকে, কারণ ওটা সংবিধানে লেখা আছে। যাই হোক, কিন্তু ওরাই তো বিচারপতি, চাইলে তো সংশোধন করতে পারে। কি বলছে না, উনি হিন্দির বাইরে উনি কিছু শুনবেন না, হিন্দি ভাষা উনি বুঝতে পারছেন না, উনি হিন্দি ভাষা ইংরেজিতেই কথা বলতেন। অ্যাডভোকেট কি বলছে, যে আপনি বের করে নিয়ে অনুবাদ বিভাগকে ডাকুন, বলুন অনুবাদ আপনাকে ধরিয়ে দেবে। আমি কেন সংগ্রাম করবো? আমার টাকায়, আমাদের টাকায় তো এই সমস্ত কিছু চলছে, আমাদেরকে আপনি এই সমস্ত কথা বলছেন, এটা তো হবে না। তো দেখো ইংরেজি জানার মধ্য দিয়ে, মানে ইংরেজি কত পার্সেন্ট মানুষ জানে? 2%, 3% দেশের মানুষ। 90, তার মানে 7% মানুষ ধরে নাও এখানে কিন্তু হিন্দি বা বাংলা বা অন্যান্য ভাষায় কথা বলে। তাহলে আজকে তারা কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এক প্রকার। তাহলে এইরকম ভাবে পপুলার কালচার তৈরি করার মধ্য দিয়ে তোমাকে কি বোঝাচ্ছে, যে আমি ঠিক তুমি ভুল। এখন চ্যালেঞ্জ হচ্ছে সেগুলো, পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে এখন এগুলো চ্যালেঞ্জ হচ্ছে, যে না এটা হতে পারে। যেমন অভিজিৎ গাঙ্গুলি যেমন কিছুদিন আগে বলেছে, আমি এবার থেকে বাংলায় শুনবো, আমার কোর্টের হিয়ারিং বাংলাতে হবে, সুপ্রিম কোর্টকে যা বলার আমি বলে দেবো, আমি বুঝিয়ে দেবো। যদি আমাকে ওরা ওখানে কন্টেম্প করে তাহলে আমি ওখানে গিয়ে যা বলার আমি বলবো, আমি কিন্তু এবার থেকে বাংলাতেই। রিলাইজ করছে না যে এতদিন আমরা মানুষকে ধোকা দিয়েছি, মানে আইডিওলজিক্যাল ধোকা এগুলো বলতে পারো। আমি কারো দোষারোপ করছি না, কোর্টের কন্টেম্পও করছি না, কিন্তু এগুলো তো ধোকা, জনগণকে ধোকা। রিজিওনাল হাইকোর্টে কেস হচ্ছে, তো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হবে না কেন? রিজিওনাল কোর্টে হাইকোর্টে, রিজিওনাল হাইকোর্ট মানে একটা কলকাতার যদি হাইকোর্ট হয়, পশ্চিমবঙ্গের হয়, তাহলে বাংলা ভাষায় হলে তো সবাই বুঝবে। তাহলে এই ধরনের বিচারপতিদের অ্যাপয়েন্ট করা দরকার। তাহলে শুধু ইংরেজি জানার মধ্য দিয়ে মানুষকে তুমি আরো 10টা বছর এমনি এমনি তুমি তাদের পরিশ্রম করিয়েছো ভাষা জানার মধ্য দিয়ে,
বাকি সময় সে কিন্তু নলেজ গ্যাদার করার সময়টাই পায়নি। বিচারপতির সংখ্যাটা এই কারণে কোয়ালিটেটিভ বিচারপতি তৈরি হয়নি, সংখ্যাটাও তাদের কম। এডুকেশন এর মূলে এর সমস্যাটা রয়েছে। এই যাই হোক, এই ধরনের কনসেপ্ট গুলো তোমরা পাবে এখানে, যে সবকিছু ওদের গুলো ঠিক আমাদের গুলো ভুল, এই যে কনসেপ্ট গুলো, এগুলোকে তিনি এখানে এক প্রকার দোষারোপ করেছেন। যাই হোক, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট গিভেন বিলো আর কারেক্ট, কোনটা বলেছে এখানে 1 2 3 4 কারেক্ট বলেছে। ঠিক আছে, কেন 1 2 3 4 কারেক্ট বলেছে দেখো, যে তিনি বলেছেন কনসেপ্ট ওভার কোর্শন, এটা তো বলেছেন যে দমন নয় সম্মতি, এটা তো বললাম এক্ষুনি। হেজিমনি ওভার ডমিনেশন, এটাও তিনি বললেন যে আধিপত্যের বিরুদ্ধে কি হেজিমনি, মানে আধিপত্যের ডমিনেশন কি বলছে, আহ, আধিপত্যের বিরুদ্ধে কি হেজিমনিকে তিনি এস্টাবলিশ করেছেন। এটাও ঠিক আমরা দেখলাম যে হ্যাঁ, ডমিনেশন যদিও এটা সিনোনিম হিসেবে ব্যবহারের শব্দগুলোকে, কিন্তু ডমিনেশনটা হচ্ছে এক প্রকার যখন তুমি ওই একটি দমনমূলক নীতি প্রয়োগ করেছো, হ্যাঁ, হিংসাকে প্রয়োগ করে করছো। আর হেজিমনি শব্দটা কখন প্রয়োগ হয়, তার মানে এক প্রকার যখন আইডিওলজি দিয়ে তুমি কোনো কিছুকে প্রতিষ্ঠা করছো, তখন সেটা হেজিমনি। বুঝতে পারছো তো? এটা তিনি করেছেন, তিনি বলেছিলেন যে রুলিং ক্লাসটা এটাই করেছে। থার্ড কি বলেছে, লিডারশিপ ওভার পাওয়ার, এটাও তিনি বলেছিলেন যে পার্টি লিডারশিপের তিনি উপর জোর দেওয়ার চেষ্টা করলেন, পার্টি লিডারশিপের উপর তিনি জোর দিলেন এবং বললেন লিডাররা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ইন্টেলেকচুয়ালস যারা হচ্ছে, অর্গানিক ইন্টেলেকচুয়ালস যারা আসবে, তারা পার্টি লিডারশিপটা হাতে নেবে। তবে লিডারশিপটা তাদের হাতে থাকলেও তারা কিন্তু ওই আগে লেনিনের যে পার্টি সিস্টেম ছিল বা পরবর্তীকালে স্ট্যালিনের যে পার্টি সিস্টেম, ওই রকম ভাবে তারা ফাংশন করবে না। এখানে সাধারণ মানুষের সঙ্গে তাদের কিন্তু একটা নিয়মিত যোগাযোগ থাকবে, তাদেরকে কিন্তু ভ্যালু দিতে হবে। ঠিক আছে, এই কথাগুলো তিনি বলেছিলেন। এবং রিকনসাইলেশন ওভার স্ট্রাগলস, এটার উপরেও তিনি জোর দিলেন যে সবসময় কি করতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইন্টেলেকচুয়াল সংগ্রাম সবসময় চলবে, বৌদ্ধিক আন্দোলন সবসময় চলতেই থাকবে। এগুলো দেখতে পাবো আমরা। এটা 22 সালে জিজ্ঞেস করেছে, আসতে পারে, ভালো করে দেখে নিও। 35 নম্বর কি বলেছে, মেজরিটি অফ গ্রামশিস ইন্টেলেকচুয়াল ওয়ার্ক ইজ ওয়েল ইলুসিডেড ইন হিম। তো প্রিজন নোটবুক, কারণ তো আর সমস্ত বড় বড় যেটাকে যে কারণে আমরা ওকে জিনিয়াস বলছি, তো জেলে বসে তিনি এটা লিখলেন, তো এই কারণে এটা প্রিজন নোটবুকই হবে। তারপরে এখানে কি বলেছে, ড্যাশ ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ রুলিং ক্লাস অ্যাজ হেজিমনি। তো গ্রামশি করেছিলেন এখানে, ডিসক্রাইব করেছিলেন, গ্রামশি ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ রুলিং ক্লাস অ্যাজ হেজিমনি। তো এখানে কি আছে, তারা ডমিনেন্সের বিপরীতে তারা হেজিমনি তৈরি করেছে, রুলিং ক্লাস, তাই না? আদর্শগত হেজিমনি তারা তৈরি করেছে, এই কথাটাই তিনি বললেন যে সেটার বিরুদ্ধে আমাদের কাউন্টার হেজিমনি এই কারণে তৈরি করতে হবে, কাউন্টার রেভলিউশন করতে হবে, কাউন্টার আইডিয়া তৈরি করতে হবে, এই কথাগুলো তিনি বলেছিলেন। হোয়াট ইজ অ্যান্টোনিও গ্রামশিস ভিউ অফ পাওয়ার? তো এটা হচ্ছে কি বলছেন তিনি, ইট ইজ মিক্সচার অফ কোর্শন এন্ড কনসেপ্ট, এই কথাটি তিনি বলেছিলেন। কেন? কারণ যে আমরা কি পড়লাম, পলিটিক্যাল সোসাইটি কি কাজ করে, পলিটিক্যাল সোসাইটি কিন্তু পাওয়ারটাকে নিয়ে কাজ করে, সিভিল সোসাইটি কি নিয়ে কাজ করে, কনসেন্ট নিয়ে কাজ করে। তাহলে দুটোকে মিলে যখন প্রয়োজন পড়বে কনসেন্ট, তখন কনসেন্টকে ব্যবহার করে তারা, যখন পাওয়ারকে প্রয়োজন লাগানোর প্রয়োজন পড়ে, ব্যবহার করার প্রয়োজন পড়ে, তখন পাওয়ারকে। দেখো, এই কারণে দেখবে রুলিং ক্লাস, দেখবে যখন আলোচনার টেবিলে প্রথমে তারা লাঠিপেটা করে যখন দেখছেন না দমানো যাচ্ছে, তখন কিছু আলোচনার টেবিলে আছে, চলো আলোচনায় আসো, কিংবা আলোচনাটা আগে শুরু হচ্ছে, যখন দেখছে যে আলোচনাতে এরা রাজি হচ্ছে না, তখন লাঠিপেটা করছে। দুটোকেই ব্যবহার করে থাকে রুলিং ক্লাস। দেখছো আমাদের দেশে ওই জিনিসগুলোই হচ্ছে, সমস্ত ইরেসপেক্টিভ অফ এনি যদি পার্টিকুলার গভর্নমেন্ট যদি বলো, তাহলে ইতিহাস থেকে 1947 সাল থেকে এখন পর্যন্ত ওটাই হয়ে আসছে, যে কোনো আন্দোলনকে এইভাবেই স্তব্ধ করার চেষ্টা হয়। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো, তাই তো? তারপরে কি বলেছে এখানে, হু ক্যাটাগরাইজ ইন্টেলেকচুয়ালস অ্যাজ ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস অ্যান্ড অর্গানিক ইন্টেলেকচুয়ালস, এক্ষুনি বলে গেলাম, তো এটা অ্যান্টোনিও গ্রামশি হবে। তারপরে এখানে কি বলেছে, দ্য আইডিয়া অফ হিস্টোরিক ব্লক ইন গ্রামশি ইজ টেকেন ফ্রম, জর্জ সোরেলের আইডিয়া থেকে তিনি এই ধারণাটি নিয়েছেন। জর্জ সোরেল, মাথায় রাখবে। কি বলেছে এখানে দেখো, হিস্টোরিক ব্লক বলতে তোমাদের বলেছিলাম যে ঐতিহাসিক, গতকাল তোমাদের বলছিলাম ঐতিহাসিক ব্লকের কথা, যে সামাজিক এবং রাজনৈতিক একটা ব্লকের কথা বলেছিলেন, মিক্সচার বলতে পারো। এখানে দেখো, এখানে বলে দিয়েছে নিশ্চয়ই, ইন গ্রামশিস ভিউ দ্য হিস্টোরিক ব্লক রেফার্স টু আ কোয়ালিশন মানে জোট। কিসের জোট? সোশ্যাল ফোর্সেস লেড বাই রুলিং ক্লাস forming the backbone of the hegemonic order. It encompasses not only the dominant class but also subordinate groups whose interests align. হিস্টোরিক ব্লক বলেছেন এই কারণে তিনি এক প্রকার, তিনি কি বলেছেন, তার মানে কি বললাম তোমাদেরকে, যে তিনি খুব স্মার্ট ছিলেন, চতুর ছিলেন। তিনি এই কারণে কি বললেন, যে গণতন্ত্রকে যদি আমাকে অ্যাডপ্ট করতে হয়, তাহলে আমি গণতন্ত্রকে অ্যাডপ্ট করবো, এবং এটা হয়েও ছিল তাই। যে এখানে এক প্রকার কি হলো, রুলিং ক্লাস আর লেবার ক্লাসদের নিয়ে বলতে পারো, যে দুটো নিয়ে এক সরকারও তৈরি হয়েছিল একটা সময়। সেগুলোকে তিনি এক প্রকার বলছেন যে এটা দরকারই আছে, এগুলো দরকার আছে। ধীরে ধীরে কি হবে, গণতন্ত্রে আমি প্রবেশ করবো ঠিকই, গণতন্ত্রে প্রবেশ করবো, দখলও করবো, ধীরে ধীরে গণতন্ত্রকে আমি বিচ্ছিন্ন করে দিয়ে আমি সোশ্যালিজম সেখানে নিয়ে আসবো, ডেমোক্রেসিকে আমি ছুড়ে ফেলে দিয়ে সোশ্যালিজম সেখানে নিয়ে আসবো। এই কথাগুলো তিনি বলেছিলেন। তো এখানে বলেছে যে এটা হচ্ছে হিস্টোরিক ব্লক। কি বলছে,
দিস ব্লক মেইনটেইনস কন্ট্রোল থ্রু বোথ কোর্শন এন্ড আইডিওলজিক্যাল কনসেন্ট। দেখতে পাচ্ছ দুটোই থাকবে, যেহেতু রুলিং ক্লাস যেহেতু আছে তাই রুলিং ক্লাস থাকলে তাই তার কোর্শনটাও থাকবে, আইডিওলজিক্যাল তার আইডিওলজিও তার রয়েছে। গ্রামসি তাহলে হিস্টোরিক্যাল ব্লক বলতে এখানে দুটো বলতে পারো, পোর্শনও থাকবে, আইডিওলজি থাকবে। তাদের এখানে কি থাকবে, তাদের এখানে এখানে ডমিনেশনসটাও থাকবে, আবার কিন্তু এখানে আবার কিন্তু তাদের মানে লেবার ক্লাসেরও কিন্তু এক প্রকার সেখানে পার্টিসিপেশন থাকবে। Gramsci emphasizes its dynamic nature, capable of evolving and being challenged by counter-hegemonic movement, aiming and reshape societal power relations. গ্রামসি কি বললেন, গ্রামসি বললেন যে এরকম ভাবে কি করতে হবে, এদেরকে চ্যালেঞ্জ জানাতে হবে, এই যে যে কনসেন্ট পোর্শন এবং আইডিওলজিক্যাল যে কনসেন্ট গুলো রয়েছে সেটার বিরুদ্ধে বিকল্প একটা আইডিয়া তৈরি করতে হবে, আর বিকল্প একটা কনসেন্ট জেনারেট করতে হবে মানুষের মধ্যে, বিকল্প একটা মানুষের মধ্যে হেজিমনি স্টাবলিশ করতে হবে। হেজিমনি স্টাবলিশ করার মধ্যে দিয়ে কি করতে হবে, সামাজিক যে সম্পর্ক তাদের সরকারের সঙ্গে সাধারণ মানুষের আছে সেটাকে ব্রেক করতে হবে, করে নতুন করে আন্দোলন সঞ্চালিত করে একটা কি করতে হবে, এটা কিন্তু করতে হবে। এটাই বলছে যে হিস্টোরিক্যাল ব্লক, ঐতিহাসিক ভাবে এটা হবে, দীর্ঘদিন ধরে এটা হবে, একদিনে হবে না, এটা লাগাতার প্রচার চালাতে হবে, মানুষের মধ্যে সংগ্রাম, মানুষের মধ্যে লাগাতার প্রচার চালাতে হবে, এটা কিন্তু গঠন করতে হবে। তো ঐতিহাসিক ভাবে এখানে সবাইকে একজোট করতে হবে, যারা যারা এই আইডিয়া গুলোতে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারবে তাদেরকে নিয়ে এটা কিন্তু করতে হবে। এবং লিডার অবশ্যই সেখানে থাকবে, কিন্তু লিডার কে হবে না, পার্টির মতো করে চলবে। লিডার মানে লিডার ইন্ডিভিজুয়াল নয়, লিডার মানে পার্টির ভেতরে লিডার, পার্টির কথা শুনেছে চলবে। পার্টি সেখানে কি হবে না, সাধারণ নাগরিকের প্রতিনিধিত্ব সেখানে থাকবে, সাধারণ নাগরিকেরও কথা সেখানে কিন্তু শোনা হবে। পার্টি মানে সেই ওই লেনিন বা স্ট্যালিনের পার্টি নয়। The idea of organic intellectuals is associated with the philosophy of Gramsci, আর নতুন করে বোঝানোর কিছু নেই, বারবার দেখো একই জিনিস রিপিট করছে। তারপরে দেখো কি বলছে, দ্য এক্সপোনেন্ট অফ দ্য নোশন অফ পপুলার ন্যাশনাল কালচার, এক্ষুনি তোমাদের বললাম তো গ্রামসি হবে, পপুলার ন্যাশনাল কালচারের কথা, কালচার তিনি কনসেপ্ট দিয়েছেন। তারপরে কি হচ্ছে, 1, 2, 3 কে কেন সঠিক দিয়েছে দেখে নাও কেন, অ্যাকর্ডিং টু গ্রামসি হুইচ অ্যামং দ্য ফলোইং আর দ্য বেসিস অফ স্টেট পাওয়ার। আবার দেখেনি এখানে বলবো, আর ছেলেগুলোকে কি 39 না আগাম তো আগাম নিয়েছে কি বলেছে, বিলিভ, কনসেন্ট, এগ্রিমেন্ট এন্ড গভর্নমেন্ট। কি বলেছে, অ্যাকর্ডিং টু গ্রামসি হুইচ অ্যামং দ্য ফলোইং আর দ্য বেসিস অফ স্টেট পাওয়ার। স্টেট রাষ্ট্রের ক্ষমতার এখানে ভিত্তি কোনগুলো, রাষ্ট্রের ক্ষমতার ভিত্তি বলেছে 1, 2, 3। দেখো বিলিভ বিশ্বাস, কারা বিশ্বাস তৈরি করে, আইডিওলজি বিশ্বাস তৈরি করে, বা যাজকরা বিশ্বাস তৈরি করে, নিয়ম নীতি তৈরি করে দেয়, সেটার উপর আমাদের ভরসা থাকে, বিশ্বাস থাকে। কনসেন্ট মানে এটা এটার সঙ্গে তার মানে এক প্রকার আমরা কাকে রিলেট করতে পারি, যাজকদের রিলেট করতে পারি, পোপদের রিলেট করতে পারি, বা ধর্মগুরুদের ইন জেনারেল। কনসেন্ট কাদের সঙ্গে জেনারেট করতে পারি আমরা, কনসেন্ট জেনারেট করতে পারি এক প্রকার ধরে নাও যারা ওই সবাই হবে আর কি, এটার মধ্যে সবাই চলে আসবে, শুধু পোপ বলবো না, একাডেমিশিয়ানস আছেন, মিডিয়া ম্যান আছেন, জার্নালিস্ট আছে, লয়ার্স আছে, তাদের সবারই কথা বলা যেতে পারে। এগ্রিমেন্ট, এগ্রিমেন্টেরও কথা তিনি বলেছিলেন যে এইরকম ভাবে একটা এগ্রিমেন্টও হয়, কিন্তু গভর্নমেন্টের কথা তিনি বলেননি। গভর্নমেন্ট তো ইটসেলফ একটা পাওয়ার, বেস্ট নয় সেটা, এর এগ্রিমেন্ট, এটার মধ্য দিয়ে কি হয় মানে চুক্তি। তো চুক্তি, সম্মতি, বিশ্বাস, এগুলোর মধ্যে দিয়ে কি হয়, এগুলোর মধ্যে দিয়ে রাষ্ট্রের ক্ষমতাটা কিন্তু ভিত্তিটি নির্ধারণ হয়, তাই এটা আমরা বলতে থাকে শুনেছি। 40 নম্বরে কি বলেছে, 40 নম্বর বলেছে এখানে হেজিমনি, আবার রিপিট কোয়েশ্চেন্স আর ডিটেলসে যাচ্ছি না। 41 নম্বর কি বলেছে, সাবল্টান, এই যে শব্দটি তোমাদের আমি এর আগেও পড়াতে গিয়ে বলেছিলাম, র্যাপিড ফায়ারের কথা বলেছিলাম, যে গ্রামসি এখানে সাবল্টান শব্দটি ব্যবহার করেছে, যেটা এখনকার দিনে আমাদের দেখবে ইন্ডিয়ান থিঙ্কার্সরা খুব বেশি ব্যবহার করে। সাবল্টান, সাবল্টান বলতে তিনি কাদের বুঝিয়েছিলেন, সাবল্টান বলতে তিনি ওই আর কি যারা পিছিয়ে পড়া, যারা পড়ে থাকিয়ে, যাদের কার্ল মার্কস বলেছিলেন। তো এই সাবল্টান বলতে তিনি এখানে পিছিয়ে পড়াদের কথা বলেছিলেন, এই ওয়ার্কিং ক্লাস যার একটা পার্ট, কৃষক যার একটা পার্ট, এবং এটা গ্রেটার কনসেপ্ট যে এখানে সবাই এখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়। এবং ইন্ডিয়ান পার্সপেক্টিভে এই সাবল্টান বলতে বিশেষ করে এখানে পিছিয়ে পড়াদের, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, এদেরকে কিন্তু সেখানে ইনক্লুড করা হয় সাবল্টানের কনসেপ্টে, কারণ এরা পিছিয়ে পড়া ইন্ডিয়ান কনটেক্সটে। তো এটা আমরা গ্রামসিকে ব্যবহার করতে দেখবো। পার্থ চ্যাটার্জির একটা আইডিয়া আছে এটার উপরে, বা বই আছে দেখবে। আর
এই নামটিকে ব্যবহার করে একটা বই লিখেছিলেন, আর্টিকেল লিখেছিলেন। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ফেমাস হয়েছিলেন, ক্যান দ্য সাবলটান স্পিক। ঠিক আছে, সাবলটান কি কথা বলছি, ছবি পেছনে লাগানো আছে, ক্যান দ্য সাবলটান স্পিক। তো এটা লিখে তিনি, এটা কিন্তু বেশ ফেমাস হয়েছিলেন। যে যে বেঁচে আছেন এখনো গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, আমাদের এই শহরের মানুষ। তো এটা আমরা দেখতে পাবো। লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য টার্ম লেজিটিমেশন ক্রাইসিস ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ গ্রামসি। অলরেডি কিছুক্ষণ আগে আমরা দেখে নিলাম, পেয়ে গেলাম। দু একটা কোয়েশ্চেন যেগুলো তোমাদের এখানে আমি দেখে বললাম, সেগুলো আমি আপডেট দিয়ে দেবো, ইনফর্ম করে দেবো, বা ভুলে গেলেও তোমরা আবার তো যখন কোয়েশ্চেন সলভ করবে তখন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল আজকের আমাদের আলোচনা। যদি এবার তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তোমরা রেজ করতে পারো। বলো, কয়জন আছে? 5 জন নাই, ব্যাস, ধৈর্য শক্তি নেই। বলো বলো। স্যার বলছি, গ্রান্টের সঙ্গে মার্কসের যে একটা মানে বিভেদ বললেন, যে মার্কস বলেছেন যে সুপারস্ট্রাকচার, সরি, বেস সুপারস্ট্রাকচারকে প্রভাবিত করে, কিন্তু গ্রামসি বলছেন যে না, সুপারস্ট্রাকচার নিজেই স্বতন্ত্র। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে মানে সুপারস্ট্রাকচার কিভাবে, মানে যে লোকটা তার পেছনে যদি ইকোনমি না থাকে, সে কি করে রাজনৈতিক দলে যোগদান করবে, বা অপরকে কিভাবে প্রভাবিত করবে, সেই কোনো একটা কনসেন্টকে, মানে তার প্রতি এফেক্ট, কি বলবো, অ্যাট্রাক্ট হবে সেই কনসেন্টটার প্রতি, না তুমি যদি সমালোচনা করে বলতেই পারো, কিন্তু তারপরেও তিনি যেটা বোঝাতে চেয়েছেন, কার্ল মার্কস যেটা বলেছিলেন যে আহ, অর্থনীতির গতিপথ যেদিকে যায়, রাজনীতির গতিপথ সেইভাবে নির্ধারণ হয়। তিনি এখানে এসে বলার চেষ্টা করলেন গ্রামসি যে রাজনীতি ইন্ডিপেন্ডেন্ট, কারণ রাজনীতি চাইলে সেখানে কি করতে পারে, বড় রেভলিউশন ঘটাতে পারে। এবং অর্থনীতির মানুষের যদি না থাকে, যে হ্যাঁ তুমি যেটা প্রশ্নটা করলে, যে সে যদি আহ, সে যদি তার যদি অর্থনৈতিক ক্যাপাবিলিটি যদি না থাকে, তো সে আন্দোলনে অংশগ্রহণ করবেই বা কখন, তাই না? তো এটা ঠিক, কিন্তু প্যারালালি তিনি এই শব্দটাও কিন্তু বলেছেন যে লাগাতার এই আন্দোলনটা চালাতে হবে। লাগাতার মানে আজকে যদি একদিনের জন্য আমার আন্দোলন করা সম্ভব হয়, তাহলে একদিনের জন্য আন্দোলন করব, 3 মাস পর গিয়ে আবার আন্দোলন করব, 6 মাস পর গিয়ে আবার আন্দোলন করব, বারবার লাগাতার আন্দোলন করতে হবে আমাকে। এই লাগাতার মানে আমি হয়তো এই যে কৃষকদেরকে যেটা দেখলাম যে 1.5 বছর যাবত তারা বসে রয়েছে, হ্যাঁ, 1.5 বছর যাবত তারা সেখানে বসে রয়েছে। আহ, এটা হয়তো সম্ভব হবে না, 1.5 বছর যাবত হয়তো বসে থাকা সম্ভব হবে না, কিন্তু সুযোগ পেলে একদিনের জন্য তো আন্দোলন করে দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ আমি, আমার খারাপ অবস্থাটা খুব খারাপ, সিস্টেমের পরিবর্তন দরকার। তো তিনি ওটাই বলেছেন যে লাগাতার এটা এটা মাঝে মাঝে এটা করতে হবে, লাগাতার প্রচার করতে হবে, মানুষের মধ্যে সচেতনতা জেনারেট করতে হবে, এবং মাঝে মাঝে সুযোগ পেলে কিন্তু সেই রিভলিউশন গুলো গড়ে তুলতে হবে। এই কথাগুলো তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তো এই কারণে তুমি বলতে পারো, যেহেতু লাগাতার শব্দটা তিনি ব্যবহার করেছেন, সংগ্রাম হতেই থাকবে, করতে হবে, বারবার করতে হবে, এই শব্দগুলো যেহেতু তিনি ব্যবহার করেছেন, সেই কারণে এটা কিন্তু এতটা আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হিসেবে নিতে পারি না। হ্যাঁ, এটাই আর কি, এটাই এক্সপ্লেনেশন পেতে পারো। কিন্তু তারপরেও তুমি ঠিক আছে, টু সাম এক্সটেন্ট তোমার আইডিয়াটিকে আমরা নিতে পারি, কারণ কার্ল মার্কসকেও যেমন আমরা কমপ্লিটলি ঠিক বলতে পারি না, গ্রামসিকেও ঠিক বলতে পারবো না। এই জায়গাতে এটা একটা সমালোচনা থাকতেই পারে। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। আর বলো, কার কি প্রশ্ন আছে? আর কারো জানা আছে? ডাউট ক্লিয়ার হয়েছে? ঝিলিকের ডাউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে, কোনগুলো ছিল? অসুবিধা নেই। কোনগুলো ডাউট ছিল? ওই আমি একটু মানে ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল, অর্গানিক ইন্টেলেকচুয়াল, ওই বিষয়গুলো একটু মানে আমার অসুবিধা হচ্ছিল। তারপরে এই যে পলিটিক্যাল সোসাইটি, সিভিল সোসাইটি, তো ওইটাই। বুঝতে পারছো এখন? বোঝা গেছে নিশ্চয়ই কোনগুলো হুম পলিটিক্যাল হুম সোসাইটি, কোনগুলো হুম সিভিল হুম সোসাইটি। পলিটিক্যাল সোসাইটি পিছিয়ে পড়াদের নিয়ে যে সমাজ, ওয়ার্কিং ক্লাসদের যে সমাজ। দেখলে পলিটিক্যাল, পার্থ চ্যাটার্জিরও পলিটিক্যাল সোসাইটিতে কি পড়লে, যে তিনি ওই ঠেলাওয়ালা, রাস্তায় যারা দোকান বসায়, বিদ্যুতের সরকারি বিদ্যুতে যারা নিজেদের দোকানপাট চালায়, তাদের কথা বলবেন, তাই না? তাদের 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 দোকানেরও নিজেদের প্রয়োজন পড়ে না, তারা রাস্তায় দোকান বসিয়ে দিল, সরকারি সম্পত্তিকে ব্যবহার করে করে। তো এরা কারা? এরা পিছিয়ে পড়া মানুষ, তো এদেরকেই তো তিনি পলিটিক্যাল সোসাইটি বলেছিলেন, তাই না? তো এখানে ওই এই ওদেরকেই বোঝানো হয়েছে। ওই আইডিয়াগুলোকেই পার্থ চ্যাটার্জি পরে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে নতুন করে অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করেছেন যে পলিটিক্যাল সোসাইটি। সিভিল সোসাইটি বলতে ওটাই বোঝানো হচ্ছে, নাগরিক সমাজ, ইন্টেলেকচুয়ালস, একাডেমিশিয়ানস, একাডেমিশিয়ানস, লয়ার, জার্নালিস্ট, ও, এদের কথা তিনি বলেছিলেন, কারণ এরা যে সমস্ত ইনস্টিটিউশনস গুলো হোল্ড করে, সেটার মধ্যে দিয়ে তারা আইডিয়া জেনারেট করে, তারা সেখানটার মধ্যে দিয়ে নর্মস তৈরি করে, রুলস তৈরি করে, এবং ইন জেনারেল তারা হেজিমনি এস্টাবলিশ করে।
রুলিং ক্লাসের হয়ে হেজিমনিকে এস্টাবলিশ করতে সাহায্য করে, তাই না? এটাই তো আমরা দেখতে পাই। এই যে বললাম যেমন যে তুমি হার্ডওয়ার্ক করো, তুমি হার্ডওয়ার্ক করলে তুমি পাবে। তো কেউ এসে এটা বলে দিচ্ছে না ভাই, জানার তো শেষ নেই। পিএইচডি করার জন্য তো লক্ষ কোটি টপিক পড়ে আছে ডিসকভারি করার জন্য। আমাদের কৃষকরা তো কাজ করে যাচ্ছে, আমাদের বাবা মারা তো কাজ করে যাচ্ছে, তো সেই এবং ট্যাক্সও আমরা পে করছি, তো সেই তুলনায় কেন কলেজগুলোতে সিট বাড়ছে না? কেন ইউনিভার্সিটিস গুলোতে সিট বাড়ছে না? কেন এত ভ্যাকান্সি থাকার পরেও সেখানে নিয়োগ করা হচ্ছে না? এগুলো কিন্তু বলছে না। তো রিভলিউশন যখন হবে তখন এগুলো হবে, দেখলে বারে বারে কাউন্টার রিভলিউশন উঠে আসছে, দেখে কিন্তু এগুলো সম্ভব। দেখো এখন দেখবে ধীরে ধীরে, যখন দেখতেই পাচ্ছ এখন কাউন্টার রিভলিউশন আসতে শুরু করেছে, এখন দেখবে আগামী 2-4-5 বছরের মধ্যে র্যাপিড চেঞ্জ আসবে সোসাইটিতে। এখন এতদিন ভ্যাকান্সি চোখে পড়ছিল না, এখন দেখবে সব জায়গায় ভ্যাকান্সি চোখে পড়বে। 2-4 বছরের মধ্যে তোমরা দেখবে এখন প্রচুর ভ্যাকান্সি জেনারেট হবে। হ্যাঁ, বিশেষ করে বিধানসভা ইলেকশনের আগে তো প্রচুর কিছু পাবে। কারণ কারণ দেখতেই পাচ্ছ এখন বড় বড় সব মুভমেন্ট হচ্ছে, রাজ্যের মধ্যে হচ্ছে, দেশের মধ্যেও হচ্ছে। যদিও অন্যদিকে অপর পাওয়ারটাও শক্তিশালী হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু কথাটা হচ্ছে মুভমেন্টগুলোতে এতটা বড় পরিমাণে আগে হচ্ছিল না, এখন হচ্ছে। তার মানে মানুষের মধ্যে সেই ক্লাস কনসিয়াসনেসটা বলতে পারে এক প্রকার জেনারেট করেছে। দেখতেই পাচ্ছ যে কম বয়সী ছেলে মেয়েগুলো এখন আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে সম্ভব। যাই হোক, এগুলো উঠে আসছে, দেখতে পাচ্ছ এতদিন ধরে চাপা পড়ে থাকা মানুষ প্রতিবাদ করছিল না, সেগুলো সেই ইস্যুগুলো এখন ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে। এখন এগুলো বেরিয়ে আসবে মানে অবস্থার একটা কিন্তু পরিবর্তন অবশ্যই হবে, এবং মানুষের ইমানসিপেশন অবশ্যই সেটা কিন্তু ইনক্রিজ করবে বা মানুষ কিন্তু পাবে। বোঝাতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, নাজমুল, এটা বলো, বোঝা গেছে কি যায়নি, অসুবিধে কোথায়? হ্যাঁ দাদা, বোঝা গেছে, কিন্তু আমি মানে একটা জিনিস বলতে চাই, মানে হয়তো আমার ওই জায়গাটা হতেও পারে ভুল বা কিছু। যেমন গ্রামসি বলেছে যে ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালের মধ্যে যেমন একাডেমিশিয়ান বা বিভিন্ন যারা আইনজ্ঞ বিশেষজ্ঞ, তারা হচ্ছে মানে তারা তাহলে সিভিল সোসাইটির পার্ট, এবং হচ্ছে তারা একটা মতাদর্শ ক্রিয়েট করে মানে জোরপূর্বক নয়, এখন একটা মানুষের মধ্যে একটা সম্মতি আদায় করে মানে আধিপত্য বিস্তার করছে। এবং তিনি বলেছেন যে অর্গানিক যারা ইন্টেলেকচুয়াল, তারা হচ্ছে কি মানে একটা বিকল্প মতাদর্শ তৈরি করবে, এবং এই অর্গানিক ইন্টেলেকচুয়ালের মধ্যে যে যাদের মধ্যে বুদ্ধি থাকবে এবং প্রথম সারির অংশ যারা তাদেরকে মানে সচেতনতা করে নিয়ে আসতে পারবে, সেক্ষেত্রে তিনি এটা বলেছেন যারা হয়তো মানে এই যে প্রথম সারিতে যে নেতৃত্ব দিবে তারা হয় সেই মানে যাদের মধ্যে বিচার বুদ্ধি থাকবে, বা অভিজাত পরিবার থেকে যদি কোনো বা মধ্যবিত্ত কোনো শ্রেণী এসে যদি চায়, যে তাদের ইচ্ছা হয়, তাদের অর্থ আছে কিন্তু চায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বা কিছু, তো সেক্ষেত্রে তাহলে তো সেই মানুষগুলো তো সিভিল সোসাইটির পার্ট। এবং তাহলে তিনি এখানে এসে মানে এইভাবে স্বীকার করছেন যে যাদের ইচ্ছা আছে সিভিল সোসাইটির কিছু মানুষ মানে অর্গানিক ইন্টেলেকচুয়ালদের সাথে মিশে মানে মানুষকে সচেতন করতে পারে এবং বিপ্লবে অংশগ্রহণ করতে পারে। এই বিষয়টা কি এরকম? একদমই তাই। কেন আমি তোমাদের কিছুক্ষণ আগে কি বললাম, যে তিনি ক্ষমতার প্রয়োজন, তুমি তো বদল ঘটানোর একটা লক্ষ্য। তো সেখানে যদি ডেমোক্রেসির সঙ্গে যদি হাত মেলাতে হয় তাহলে হাত মেলাবে। তার মানে কি করছেন, ওদের সঙ্গে এক প্রকার ওদেরকে তিনি এক প্রকার ব্যবহার করে তার ক্ষমতার পরিবর্তন ঘটাতে চাইছে। তো বিশেষ পার্থক্য তো কিছু দাঁড়ায় না, তার মানে হিসাব তাই বলছে। বোঝা গেছে? ডেমোক্রেসিতে তো হ্যাঁ, তারাই ঠিক করে, আছে। তারাই তো রুল করে, ডেমোক্রেসিটাকে তো তারাই টিকিয়ে রেখেছে। তো তাদের মধ্যে থেকে কিছু মানুষ এসে যদি আমাকে এখন সাহায্য করে, যদি আমার আন্দোলনটিকে যদি স্ট্যাবলিশ করতে সাহায্য করে, তো অসুবিধাটা কোথায়? এটা হতে পারে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ? এবং বুঝতেই পারছো যে এরা প্রত্যেকেই নিজেরা, কেউ দারিদ্র ঘর থেকে নিজেরাই বিলং করতো না, এরা নিশ্চয়ই অভিজাত পরিবার থেকেই বিলং করতো। কাজে তুমি নিজেই হ্যাঁ, অভিজাত থেকে। তার মানে উনি সিভিল সোসাইটিকে একভাবে সমালোচনা করছেন, আবার এই যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক শ্রেণীকে যেভাবে সংঘবদ্ধ করছে, সেক্ষেত্রে তো সিভিল সোসাইটির ভূমিকাকেও তিনি স্বীকার করে নিচ্ছেন। একদম, কিছুটা বলতে পারো। সিভিল সোসাইটির ভূমিকাটা আমি ডিরেক্টলি বলতে পারবো না, ইনডিরেক্টলি ঘুরিয়ে তিনি বলছেন। ইনডিরেক্টলি ভাবে তিনি স্বীকার করছেন, কারণ এদের মধ্যে তো সেইভাবে সচেতনতা নেই, ওয়ার্কিং ক্লাস বা যাদের অর্থ না, নেই তারা পার্থক্য তো একটা ভাবতে জায়গাতেই পারছে না, হতে বা পারে। তাদের ভাবার সময় নেই। তারা এসে তাদেরকে বোঝাচ্ছে, তারপরে তাদের ভাবনাটা চেঞ্জ হচ্ছে। পার্থক্য একটা জায়গাতেই শুধু হয়, সেটা হচ্ছে যে ওরা তখনই সিভিল সোসাইটির নাগরিক বলে বিবেচিত হবে যখন ওরা রুলিং ক্লাসকে সমর্থন করে। কিন্তু ওদের মধ্যে থেকেই কেউ যদি এসে লেবার ক্লাসকে সমর্থন করে, তাহলে তারা কিন্তু পলিটিক্যাল সোসাইটির পার্ট হিসেবে বিবেচিত। এটাই পার্থক্য। বাট তারা যে কোনো মানুষ হতে পারে, যে কোনো প্রফেশনস এর মানুষ হতে পারে, অসুবিধা নেই। বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা, বুঝে গেছি। ওকে, ফাইন। বলো তোহিনী, বলো। না, বুঝতে পেরেছি। ওকে, ডাউট নেই তো? তোমরা দেখলাম ভালোই করেছো, সব ঠিকঠাক, ভালো। দীপিকা বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, সলভ করেছো না তুমি এটা? হ্যাঁ স্যার, করেছি। ওকে, চলো।
পারফরমেন্স ভালোই আছে, ঠিকঠাক এগোচ্ছ, দেখে নাও এরকম করে জিনিসগুলো এইভাবে করতে করতে যাও। ইউনিট শেষ হয়ে গেলে মাথায় এটাই রাখবে যে বাই এনি চান্স যদি সেই ইউনিটটা থেকে 10টা না করে যদি যেমন এবার 15টা 16টা করেছে ওইরকম যদি করে, তাহলে বেশ, যে তোমার পকেটে চিন্তা করতে হবে না। কিন্তু নিজেকে ওই সময়টা তোমাকে কিন্তু দিতে হবে। হ্যাঁ, তোমাকে ওই সময়টা না দিলে এইরকম ছোট 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 করে ধরে ধরে পড়ে যদি নিজেকে সময় না দাও তাহলে তো মুশকিল হবে, তাই না? যেমন অনেকে ধৈর্য হারিয়ে ফেলতে চলে যাচ্ছে বেরিয়ে, করার নেই আমার তাদের প্রতি শুধু দুঃখই প্রকাশ করার আছে। এইভাবে করো। হ্যাঁ, আমি তো এত কঠিন করে পড়াই না। আর কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়াও এটা রকম ভাবে। হ্যাঁ, হয়তো তোমাদেরকে ডিসপ্লে করে বলে, যেমন আজকে ডিসপ্লে করে দেখে দেখে বলে দিচ্ছি, লেখা আছে, তোমাদেরও কনসেন্ট্রেশনটা হয়তো বাড়ছে, কিন্তু প্যারালি এটাও মাথায় রাখো যে টাইমের অভাবে তো সেগুলো সব ক্লাস তো ওইভাবে সম্ভব নয়। আহ, নইলে আমাদের হবে না। মানে আমি সারাদিন যদি পিপিটি তৈরি করতে ব্যস্ত থাকি তাহলে পড়াবো কখন? মানে পড়া কোয়ালিটির মধ্যে নতো একটা কিন্তু খামতি আসবে। তো সেই কারণে মনটাকে তোমাদের আরো কনসলিডেট করার চেষ্টা করো, কনসেন্ট্রেট করার চেষ্টা করো যে কি বলছি সেটার মধ্যে। আহ, আমি যদি মন দিয়ে শুনতে পারো, লিঙ্ক যদি করতে পারো, তাহলে দেখবে শোনাটাই এনাফ। এবং এখানে তো আবার তারপরে তো আবার এক্সপ্লেনেশন দিচ্ছি, তখন তো আবার রিপিট হচ্ছে, ডাউট থেকে জিজ্ঞেস করে নেবে। আর এবং দেখে পড়ার অপশন দিচ্ছি না সেটা তো নয়, তোমাদের যেমন পাতার একটা মেটেরিয়াল দিলাম, ওটা পড়লেও ওইখানে দেখবে হিস্টোরিক্যাল ব্লগ নিয়ে কি বলেছে, অর্গানিক ইন্টেলেকচুয়াল নিয়ে কি বলেছে, ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল নিয়ে কি বলেছে, হেজিমনি নিয়ে কি বলেছে, সিভিল সোসাইটি নিয়ে কি বলেছে, সব তো লেখা আছে। অসুবিধা কি, বিশেষ কিছু নেই। আর এটা কিন্তু বেস্ট মেথড এই কারণেই আমি বলবো, তার কারণ আহ, যদি খাইয়ে দেওয়া হয় না, তোমাদের নিজেদের ব্রেন প্রসেস না করতে পারলে ইন্টারভিউ বোর্ডে গিয়ে নেট পাস করা। আর নেট পাস করাটা তোমার টার্গেট নয়, তোমার টার্গেটটা হচ্ছে কিন্তু সিএসসিটা পাস করা বা ইউনিভার্সিটিতে কিন্তু কোয়ালিফাই করা, যাতে চাকরিটা পাও কলেজে বা ইউনিভার্সিটিতে, সেটা টার্গেট। সেটার জন্য এখন থেকে আমার মনে হয় এটাই বেস্ট মেথড। কারণ সবকিছু দেখিয়ে দেখিয়ে পড়িয়ে শুনিয়ে শুনিয়ে যদি সব খাইয়ে দেওয়া হয় ব্যাপারটা, ওখানে কি তুমি ব্রেন প্রসেস করাতে তোমার ব্রেন প্রসেস করতে পারবে না। নতুন একটু ঘুরিয়ে প্রশ্ন করলে তুমি ওই লাইনের বাইরে প্রশ্ন হয়ে গেলে ব্যাস কান্নাকাটি করে শুরু করে দেবে ওখানে। ঠিক আছে, তো কাজেই একটু ধোঁয়াশা তৈরি হোক, সেই ধোঁয়াশাগুলো নিজেরাই অ্যাড্রেস করার চেষ্টা করো। প্রথম দিন না হলে পরের দিন ক্লাসে গিয়ে আবার শুনে সেটাকে করো। প্রসেসিং পাওয়ারটা বাড়বে, নিজের মধ্যে কোয়েশ্চেন্স মার্ক যত বেশি থাকবে তত বেশি তোমাদের কিন্তু পাওয়ারটা বাড়বে। হুম? এটা করো, এটাই সিস্টেম, এটা করে এগিয়ে যাও। দেখো আর বেশি দিন লাগবে না। কটা টপিক আছে বাই দ্য ওয়ে আমাদের সিলেবাসটা? দেখো নেক্সট দিন দেরি করে আসলে না, ঢুকে এখান থেকে শুনবে। স্যার 5টা বাকি আছে। 5টা? আমি যাবো 20 তারিখ, 5টা বাকি আছে। হানা আরেন্ট আছে, হানা আরেন্টটা পড়তে হবে একটু ভালো করে। ফ্রান্স ফানেলটা আমি নেক্সট দিন পড়াবো, হানা আরেন্টটা স্কিপ করবো, একটু সময় নিয়ে পড়তে হবে। ও, তার মধ্যে তো আবার ছুটি আছে কালকে। তো কালকে কি পড়বে তোমরা? কালকে তো সব সরস্বতী পুজো, তোমরা তো সব কালকে এক একজনকে চেনা যাবে না তোমাদের। বলো, কালকে দিনটা অফ থাক নাকি? সরস্বতী পুজো, সরস্বতী দেবীর আরাধনা করো, একটু তো কনসেন্ট্রেট করো একটুখানি বসে, যে দেবী যা পড়েছে এগুলো একটু। ঠিক আছে, তাহলে এটাই তাহলে নেক্সট দিন আমরা ফ্রান্স প্যানেল পড়ি। ফ্রান্স প্যানেলটা খুব সহজ এবং অল্প জিনিসই সেখানে আলোচনা হয়। যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে সেগুলো খুবই ইনফরমেটিভ, তবে ওগুলোই কঠিন। হ্যাঁ, কারণ কি জিজ্ঞেস করবে বলা মুশকিল। যেমন তোমরা দেখলে সেখানে রেচ অফ দ্য আর্থ, যে তার লেখা বইটা, সেই বইটার প্রিফেসটাকে লিখেছে, এই ধরনের একটা কোয়েশ্চেন এবার করেছিল গতবার। তো মুশকিল, তোমরা যারা টেক্সট বই যদি না পড়ো তাহলে পাবে না। তো আমার কাছে যেমন আমার রিসার্চ করার কাজে যেহেতু এটা চাপল ছাত্রে হ্যাঁ, রিসার্চ করার কাজে যেহেতু এটা পড়তে হয়েছিল জানা আছে, তো ওই লেভেলে পড়তে হবে, চিন্তা নেই। আমি কোয়েশ্চেন কোয়েশ্চেন প্যাটার্নটাকে মাথায় রেখে যত রকম ভাবে সম্ভব, যে সিকুয়েন্সে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, পাবলিকেশন ইয়ার জিজ্ঞেস করছে, বইগুলোর নাম জিজ্ঞেস করছে, প্রিফেস জিজ্ঞেস করছে, এবং চ্যাপ্টারের নামও তারপরের বছর আবার জিজ্ঞেস করবে কি যে চ্যাপ্টারগুলো সিকুয়েন্সে সাজে। তো কিছু করার নেই। আর যেহেতু আইডিয়াগুলো খুবই ছোট সংক্ষিপ্ত, কাজে আমরা আবার এই ইনফরমেশনের জায়গাগুলোতেই পড়বো, আর কিছু বলার নেই। ওরা এই ধরনের ইকুয়েশন যখন করছে, আইডিয়ার উপর ফোকাস না করে চ্যাপ্টারের উপর ফোকাস করছে, তো বলতে চাইছে ওরা তোমাকে পুরো ওর প্রাইমারি বইটাই পড়তে হবে। তো প্রাইমারি বইটা পড়ানোর দিকে তোমাকে নিয়ে যাচ্ছে, তো ওইভাবেই আমরা চেষ্টা করবো, দেখা যাক। ঠিক আছে, তো ফ্রান্স ফাননের কটা বই লিখেছেন, কত সালে প্রকাশিত করেছেন, তার কি আইডিওলজি আছে, তার বইগুলো সিকুয়েন্সে পড়বো, তার কটা চ্যাপ্টার আছে, সিকুয়েন্স কি কি, চ্যাপ্টারগুলো কোন কি সিকুয়েন্স আছে, এগুলোই আমরা পড়ার চেষ্টা করবো। বেশিরভাগ ইনফরমেটিভ হবে, তবে আইডিয়াটা অসাধারণ পাবে। আমি পড়াবো ডিটেলসে, আমি খুব সুন্দর করে পড়াবো। 1 ঘন্টার মধ্যে আপাতত আশা করি শেষ হয়ে যাবে। তো নেক্সট দিন আমরা
পরশুদিন আমরা ফ্রান্স ফাইনাল করবো। আগামীকাল সরস্বতী পুজো, ভালো করে দেবীর আরাধনা করো, একটু বলো দেবী একটু জ্ঞান বুদ্ধি দিতে, যা পড়েছো সেগুলোকে একটু প্রসেস করার ক্ষমতা দিতে বলো, হ্যাঁ স্মরণ শক্তিটা ভালো দিতে বলো, আর যত রকমের ডিস্ট্রাকশন আছে সেগুলো থেকে দূরে রাখতে বলো, মোবাইল ফোনে শর্ট ভিডিও থেকে দূরে রাখতে বলো, তাহলে দেখবে ব্রেন খুব স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব মাও জেডং এবং জন জন রলস, তারপরে আবার ফিরে আসবো হানা আরেন্ট এবং কনফুসিয়াস দিয়ে শেষ করবো। ঠিক আছে, একটা দুটো থিঙ্কার্স আমার যদি বাকি থাকে তাহলে চিন্তা নেই, আমি চেষ্টা করবো বাংলাদেশ থেকেই ক্লাসগুলো নিয়ে নেওয়ার যদি পসিবল হয়, সন্ধ্যেবেলা করে ইন্টারন্যাশনাল ক্লাস হবে। ঠিক আছে, তো পড়িয়ে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক। আর কারো কিছু বলার আছে, জিজ্ঞেস করার আছে, বলো। নেই, চলো তাহলে আজকে এতটুকুই থাক। গুড নাইট, দেখা হবে আবার পরশুদিন ফ্রান্স ফাইনালের সাথে। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। বলো তুমি কেন লেট করলে আজকে, কই খাবার কোথায়? আর ও রেডি হচ্ছে তো মা ফোন, তো আমার পাসপোর্টটা চলে এসেছে বাড়িতে, ওটার জন্য আর কি আমি যার কাছে পড়েছিলাম, তো সে আমাকে আপডেট দিয়ে বললো যে পাসপোর্টটা হচ্ছে চলে এসেছে, ফোন টোন এসছে। আমি বললাম যে না, আসেনি, ওটা নিয়েই মার সাথে একবার আর বাবার সাথে, বাবার কাছে চলে এসেছে, তো বাবা দোকানে ব্যস্ত ছিল বলে না বাড়িতে। হুম, ওকে কোনো ঝামেলা টামেলা হবে না তো? বয়ফ্রেন্ড আসছে না, দেখা গেলো যে তুমি ওখানে রাস্তায় বাড়িয়ে তুমি বেরিয়ে তুমি ঝগড়াঝাটি করছো। না না, আমি বললাম যে